প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বুধবারের রাতে ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920-তে। এই মুহূর্তে আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং একই সাথে আজকে আমার সঙ্গে জীবনের গল্প বলার জন্য আমার পরিচিত একজন আছেন এবং অনেকেই তাকে চিনবেন। তার পরিচয়টা আমি হ্যালো 8920 যে সিস্টেম সেই অনুসারেই আপনাদের সামনে উপস্থাপন করব। তবে তার আগে বলতে চাই যে হ্যালো 8920 হচ্ছে জীবনের গল্প বলার প্ল্যাটফর্ম। আমাদের সঙ্গে আজকে যিনি আছেন তিনি আমাদের প্রতিনিয়ত বিনোদিত করে যান এবং বিনোদিত শব্দটা আসলে ঠিক এভাবে যায় না। বিনোদন শব্দটার এখন একটা ভাস্ট কি বলা যেতে পারে এক্সপ্লেনেশন আছে, সেই জায়গাটাতে আমরা পরে যাব, তার কাছ থেকে শুনতে চাইবো। তার আগে আমি অনুষ্ঠান সম্পর্কে একটু বলতে চাই বরাবরের মতোই। হ্যালো 8920-তে যদি আপনি আপনার জীবনের গল্প বলতে চান সেক্ষেত্রে আপনি আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি এক চাপবেন এবং তারপর ফোন থেকে যে নির্দেশনা শুনতে পাবেন সেই অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন এবং এখানে 2 থেকে 3 মিনিট সময় দেওয়া হয়, আপনার ফোনটি রেকর্ড করা হয়। সুতরাং আপনার জীবনের গল্পের মূল বিষয়টি কি সেটা একটু গুছিয়ে এখানে বলতে হবে। আরেকটি নাম্বার রয়েছে, সেই পুরনো নাম্বার 91156668। আমি আবারও বলছি 91156668। মুঠোফোন থেকে ফোন করলে অবশ্যই 02 যোগ করতে হয়, এটা আপনি নিশ্চয়ই জানেন। এছাড়া চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুক পেজে আজকে মোটামুটি সরগরম থাকবে পুরো 2 ঘন্টা। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/HELLO8920। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। এবং আমরা যাকে আজকে অতিথি হিসেবে নিয়ে এসেছি প্রাসঙ্গিকভাবে তারও ফেসবুকের ঠিকানা এবং তারও যদি পেজ থাকে সেখানেও আমরা যেতে বলবো, কারণ আমরা জয়েন্টলি কিছু অ্যাক্টিভিটিস করবো আজকে হ্যালো 8920-তে এবং ইটস গনা বি ফান। যাই হোক, আমাদের সঙ্গে যিনি রয়েছেন তার সঙ্গে চলুন এই মুহূর্তে আমরা একটু পরিচিত হই। আমাদের হ্যালো 8920 নিয়ম অনুসারে আপনার নামটা নিজের মুখে আপনাকে বলতে হবে এখানে। আমি সোলায়মান সুখন। ওকে, সোলায়মান সুখনের নামটা শুনলে অনেকেই চিনবেন তাকে, বিশেষ করে অনেকেই আছেন যারা ফেসবুক অ্যাক্টিভ এবং ব্লগার যারা আছেন তারা সোলায়মান সুখনকে চেনেন না এরকম লোকের সংখ্যা বোধহয় এখন পাওয়া খুব ডিফিকাল্ট। কারণ আমাদের দেশে যদি খুব পপুলার কমেডিয়ান বলি এই মুহূর্তে যারা আছেন তাদের মধ্যে সোলায়মান সুখন একজন। আমাদের হ্যালো 8920 নিয়ম অনুযায়ী আমি প্রথমে জানতে চাইবো আপনার আনুমানিক বয়স। আনুমানিক বয়স হচ্ছে 35.সামথিং। কিছু কমিয়েছে কিনা আমি নিশ্চিত নই। আর আপনার জন্ম জেলা কোনটা? আচ্ছা, আমার জন্ম বেসিক্যালি হয়েছে যশোরে, যদিও আমি ওখানকার বাসিন্দা না। আমার শহর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। বাবার কর্মস্থলের কারণে তখন আমি সেখানে হয়েছি। সো যশোর কম্বাইন্ড মিলিটারি হসপিটাল, মানে যশোর সিএমএইচ হচ্ছে আমার। তার মানে বাবা ছিলেন মিলিটারিতে? বাবা আর্মিতে ছিলেন। ওকে, এখন কোথায় থাকছেন? ঢাকায়। ওকে, ফাইন। আমরা বেসিক কিছু পরিচয় পেয়ে গিয়েছি। 35.সামথিং বছরের সোলায়মান সুখন, এবং তার একটি পরিচয় না, আসলে অনেকগুলো পরিচয় আছে, কিন্তু কমেডিয়ান হিসেবেই অনেকেই চিনবেন তাকে। আমি তো শুধুমাত্র কমেডিয়ান বলবো না, মোটিভেশনের একটা বাংলা আছে প্রেরণা, এটা বললে অনেকে বুঝবে না। মোটিভেশনাল স্পিচ যারা বর্তমানে কাজ করছেন সারা দুনিয়া জুড়েই, আমি বিশেষ করে একজনের নাম কথা বারবার বলতে চাই, আমি খুব বড় ফ্যান তার, নিক ভয়েসেস এর কথা আমি বলতে চাই। হি ইজ দ্য ম্যান, যিনি সারা দুনিয়াতে কাজ করে যাচ্ছেন এবং এই মোটিভেশনাল স্পিচের জায়গাতে পুরো দুনিয়াতেই অনেক অনেক বড় একটা জায়গা আছে আমরা জানি। সেই জায়গাগুলোতে বাংলাদেশে খুব কম মানুষই কাজ করছেন, তার মধ্যে একজন, এবং আই লাইক হিম ভেরি মাচ। যাই হোক, অনেক বেশি তেল দেওয়া হয়ে গেছে। এরপর আমি চাচ্ছি তার জীবনের যে গল্প সেটা কমপ্লিটলি আপনাদের সামনে উঠে আসুক। আমরা শৈশব থেকে শুরু করতে চাই, একেবারে কোথা থেকে মনে পড়ে সেখান থেকে শুরু করুন। আমার মনে পড়ে 3-3.5 বছরের কথা। আমার বেসিক্যালি যদিও জন্ম যশোরে ক্যান্টনমেন্টে, বাট আমার মনে পড়ে চিটাগং ক্যান্টনমেন্টের কথা। 82-83 বা 81 এর দিকের কথা বলছি। ওই সময়টায় আমার মনে পড়ে আমরা চিটাগং ক্যান্টনমেন্টের একটা একতলা বাসায় থাকতাম। ওকে, আমার প্রথম যেই দৃশ্যটা মনে পড়ে ছোটবেলার একদম, যে 2:30-3টার দিকে বাবা অফিস থেকে চলে আসতেন, তো আর্মি ড্রেস পরে ঢুকতেন। বাবা আর্মির সব ড্রেস উনি খুলতেন, আমরা দেখতাম। মাঝে মাঝে আমি বাবার বুট সেটা খোলার জন্য ট্রাই করছি। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা যেটা করতাম, তখন এক ধরনের একটা খেলার সেট পাওয়া যেত, যে হচ্ছে বাবা আর আমি মেঝেতে, তখন গরমের দিন তো মেঝের মধ্যে আমরা শুয়ে পড়তাম, তখন শরীরের নিচে ঠান্ডা লাগতো, ন্যাচারাল এসি শুয়ে সামনে আমরা ওই যে মিলিটারি সোলজার ছোট 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 রাখা, হাতে গান দিয়ে ওই যে গান বের হতো ঠাস করে সামনে দিয়ে যেত, আমরা খেলতাম। ওয়ারফিল্ডের মতো রিকয়েলিং একটা সিস্টেম থাকতো, সেটা দিয়ে আমি আর বাবা মিলে মিলে ঠুস ঠুস করে টার্গেট প্র্যাকটিস করতাম ছোট ছোট। সেটা হচ্ছে আমার প্রথম মনে পড়া দৃশ্য চিটাগং এ। দ্বিতীয় গল্প যেটা আমার মনে পড়ে আমার শৈশবের, আমি একবার এরকমই দুপুরে, মানে একটু শেষ দুপুরের দিকে, 2:30-3টার দিকে আমাদের মিলিটারি যেই কলোনিগুলো থাকতো সেটা খুব চুপচাপ হয়ে যেত, কারণ আঙ্কেলরা সবাই চলে এসছেন, সবাই ঘুমাচ্ছেন। তো ওই সময় আমি কোনো একটা কারণে আরেক বাসা থেকে আমাদের বাসায় আসছিলাম, উপর থেকে নামছিলাম আরেকটা বিল্ডিং এ। নামার পথে সিঁড়িঘর বলে একটা কথা আছে,
দুপুরবেলা নিস্তব্ধ, আমি বোধহয় 4 হব বা 4:15 হব, নামছি, নেমে দেখি যে ঠিক সিঁড়ির ঘরে আধো আলো যে জায়গাটা, সেখানে একটা বিশাল বিড়াল। হ্যাঁ, বিড়ালকে আমরা সাধারণত কিউট জানি, বাট আমার এখনো কেন জানি আমার মেমোরিতে কোনো একটা কোষে জিনিসটা রয়ে গেছে। আমি খুব ভয় পেয়েছিলাম এই কারণে যে ওই প্রথমবার 3.5-4 বছরের একটা বাচ্চা, মানে আই ওয়াজ অল, মানে আমি একলা পুরা। সো তখন হঠাৎ করে দেখলাম যে আমি একলা নেমে আসছি, বিড়াল একটা। আমার মনে হয়েছিল যে দিস ইজ দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। এই বিড়ালটা আমাকে, কারণ হাইট টাইটে মিলে আমাকে শেষ করেই ফেলবে। So, খুব মজার এই দুটো দৃশ্য। এর পরের কথা আমার খুব একটা মনে পড়ে না, কারণ আমরা খুব মুভ করতাম, মানে আর্মির চাকরি 2 বছর 2.5 বছর পর পর মুভ করতাম। এই করতে করতে যশোরে জন্মেছি, মনে নেই কিছুই, থাকার কথা না বায়োলজিক্যালি। দেন চিটাগং, দুটো গল্প মনে আছে। বাসার সামনে বড় মাঠ ছিল, বিকেলে বের হতাম খালি পায়ে, ঘাস, খালি পায়ে অনেক দৌড়েছি, মারিয়েছি। এই জিনিসটা আমাকে এখনো আমি লাকি ফিল করি যে পায়ের সাথে হিউম্যান বডি শুড টাচ দ্য আর্থ। মানে এখনো সোনালি সেই রোদ্দুরগুলোর কথা মনে পড়ে। জাস্ট ইটস নট কবিতা, এটা গল্প বলার জন্য বলছি না, এই জিনিসগুলা মস্তিষ্কের কোষে কোষে থেকে গেছে। আর ছোটবেলায় যে যত এই জিনিসগুলো পেয়েছি বলে আমার মনে হয় যে বড়বেলায় বাকি যে দূষিত পদার্থগুলো থেকে দূরে থাকতে পেরেছিলাম। বিকজ ব্রেইনটা না, ওই সোনালি রোদ্দুরগুলো, বিকেলের রোদ্দুরগুলো ব্রেইনটাকে কিন্তু ক্লিন করে দেয়, মানুষটাকে ধুয়ে দেয়। এর পরের দৃশ্য একদম খুবই ঘটনাবহুল আমার লাইফের, বিকজ আমার স্কুল শুরু হয়ে গিয়েছিল, লট অফ স্টোরিজ। স্কুল শুরুটা আমি করেছিলাম সিলেট ক্যান্টনমেন্টে। জালালাবাদ ক্যান্টনমেন্ট হাই স্কুল নামে একটা স্কুল আছে। স্কুলে গেলাম, ব্যাপক একটা আয়োজন। স্কুলের জন্য প্রথম প্রিপারেশন ছিল দুটো জিনিস, একটা ছিল ব্যাগ। আমার ব্যাগটা কিরকম ছিল, কোন শেপের ছিল, কি কালার ছিল, সাইডে কোন ধরনের লাইনিং টানা ছিল, আমার পুরো মনে আছে। ইট ওয়াজ এ রয়্যাল ব্লু কালার স্কুল ব্যাগ, ইট ওয়াজ রেক্টেঙ্গুলার ইন শেপ, সাইডে রেড, আমরা পাইপেন বলতাম, মানে সাইডে যে লাইনটা টানা থাকে সেটা ছিল। খুবই নর্মাল একটা ব্যাগ ছিল, বাট এরপরে জীবনে অনেক কিছু পেয়েছি, বাট ওই ব্যাগটা এখনো মনে আছে। আমাদের স্কুলে সবাই প্রথম ক্লাস, তো আমাদের একজন সিনিয়র আর্মির একজন এসেছিলেন, উনি এসে জিজ্ঞেস করছেন অনেক কিছু, কেমন আছো টেন আছো ইত্যাদি, প্রথম দিনের কথা বলছি স্কুলের। তো আমাকে যে জিনিসটা জিজ্ঞেস করেছিল, যে যা করে আমরা বাচ্চাদেরকে, যে হ্যাঁ কেমন আছো, ভালো। আমি জানি না আমাকে কেন জিজ্ঞেস করেছিল, বিকজ আমার চেহারা হয়তো ভালো, আমি জানি না। ছোটবেলা আমি কিউট ছিলাম, ট্রাস্ট মি। আমাকে জিজ্ঞেস করেছিল একটা প্রশ্ন, যে তোমাকে কে বেশি ভালোবাসে, তোমার আম্মু না আব্বু? এই প্রশ্নটা ভেরি কমন প্রশ্ন। আমি সেটা উত্তর দিয়েছিলাম কি, ছিলাম দুজনই। হ্যাঁ, এই তখন থেকে কিন্তু আমি নিজেই বুঝতে পেরেছি আমি আসলে বড় হলে অনেক ডিপ্লোম্যাটিক অ্যাটিটিউড করতে পারবো। বাট স্কুলের সবচেয়ে মজার ঘটনা যেটা, বই বিতরণ যেটা হয়, যে আমার বই বলে একটা কনসেপ্ট ছিল স্কুলে। তো আমার ছিল যে আমার বই দেওয়ার সময় বই শেষ হয়ে গিয়েছিল, এবং এখানে একটা মজার, আমার জীবনের শিক্ষা জীবনের শুরুটাতে একটা মজার ঘটনা ঘটছিল। আমি সেটা হচ্ছে যে আমি আমার বই পেলাম না, সবাই বই পেয়েছে, নতুন বইয়ের গন্ধ নিচ্ছে, মন খারাপ করে বাসায় ফিরলাম, কারণ আরো বোধহয় 10-15 দিন পরে নতুন সেট আসবে, আমাকে ওয়েট করতে হবে। তখন আমার মা একটা ভয়ানক কাজ করেছিলেন, সেটার জন্য আজও আমার মনে পড়ে। আমার মা বললেন, কি হয়েছে বাবা, আমার বই পাইনি। আমাকে কিছু না বলে আম্মা নিজে আর্ট পেপার কিনলেন, অনেকগুলা লাল নীল পেন্সিল কিনলেন, সেই আর্ট পেপার দিয়ে আরেকজনে আমার বই পুরোটা কপি করলেন, আমার মা হাতে লিখে, বলটা আঁকলেন, বলটা এঁকে যে পাতায় যেটা থাকার কথা, আর্ট পেপার দিয়ে ভেঙে বলটা আঁকলেন, বলের মধ্যে যে 3-4টা কালার করার কথা, লাল নীল পেন্সিল। সো এই পুরো ঘটনাটা আমার চোখের সামনে ঘটলো, যে আমার মা সারা রাত জেগে 2 দিন ধরে সে বইটা বানালো, বাংলা ইংলিশ সবগুলা বই বানালো। এখন ইন্টারেস্টিংলি আমি যখন পুরো জিনিসটা দেখলাম, বলটা আঁকলো, মাই বুক লেখা, আমার বই লেখা, এইভাবে লিখে 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 গেল, এইটা আমার মধ্যে প্রচন্ড একটা মানে ইম্প্যাক্ট ক্রিয়েট করেছে। অবশ্যই আমি এত মজা পেলাম। সো আগের দিন আমি ছিলাম, আমার কোনো বই নেই, আমি সবচেয়ে দুর্ভাগা স্টুডেন্ট। পরের দিন আমি ক্লাসে গেলাম না, তার 2 দিন পরে ক্লাসে গেলাম, যে আমার কাছে সবচেয়ে ইনোভেটিভ বুকস। তো সবাই বাধাই করা বই রেখে আমার হ্যান্ডমেড বই দেখার জন্য সবাই। সো ওই স্টার্টিংটাই আমাকে একটু আলাদা বা অন্যভাবে যে একটা সিচুয়েশনকে দেখা যায়, একটা সিচুয়েশনে যে জাস্ট ওয়ান অপশন হতে পারে, আর কিছু নেই জীবনে, এই কনসেপ্টটা থেকে ব্রেক করে দিয়েছিল। স্কুল লাইফের শুরুর দিকে ক্লাস 1 টু খুব মজার ছিল। আই হ্যাড আ গ্রেট এনভায়রনমেন্ট, ক্যাম্পাস যেটাকে বলি, পাহাড়ের মধ্যে ঢাকা, এই করছি, মজা করছি। আর সিলেটে আমার স্কুল যেখানে ছিল তার পাশেই ছিল তখনকার ওই কমান্ডোদের ট্রেনিং সেন্টার, মানে আমাদের স্কুলের পাশে যে মাঠে, ওখানে র্যাপলিং করতো। র্যাপলিং মানে হচ্ছে সোলজাররা হেলিকপ্টার দিয়ে নামছে। আমরা তো ক্লাস করছি, ক্লাসের ব্রেকে দেখলাম সাই করে একটা হেলিকপ্টার আসলো, সেখান থেকে সোলজাররা টুক 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 করে নামছে। আমার জন্য দিস ওয়াজ, আই এম ব্লেসড
আই থিঙ্ক, বিকজ আমি এই ধরনের মজার মজার জিনিসগুলো দেখেছি, সো আমার থট প্রসেস, আমার আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাসিটিটা অনেক বেড়েছে। বিকজ আমি যখন দেখছি যে একটা এত বড় একটা জিনিস এসে সামনে হোভার করতেছে, ওটা থেকে মানুষ রশি দিয়ে নামছে, কারণ অন্য একটা শিশু কি ভাবতো, উপর থেকে কি যেন একটা উড়ে যায়, এইটুকুই সে ভাবতো। বাট আমি দেখেছি কি উড়ে, সেটা সে কোথায় থামে, সেটা থেকে আর মানুষ ওটা মাটিতে না নামায়ও মানুষ নামতে পারে। সো দেন এগেইন দিস গেভ মি দিস অপরচুনিটি টু আন্ডারস্ট্যান্ড দ্যাট একটা জিনিসের, একটা ঘটনার, একটা বস্তুর দেয়ার আর লট অফ অ্যাঙ্গেলস। এই ছোট ছোট জিনিসগুলো অনেক হেল্প করতো। স্কুল শেষে 3 ফ্রেন্ড ছিল, আমি জানি না ওদেরকে, আমি এখনো আর জানি না। আমার সবচেয়ে ফ্রেন্ড ছিল ক্লাস 1 এর ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড ছিল সাইফুল, দেন সাথী, দেন নাহিদ। মানে ক্লাস 1 এর ছেলেমেয়েরা সিরিয়াস রিলেশনশিপ, ফ্রেন্ড, সবাই আলাপ করছে দেশ ও জাতি, দেশ ও জাতি স্কুল নিয়ে। তো এটা ছিল খুব একটা মজার। কোন একটা অবাক কারণে আমি কখনোই ফার্স্ট হতাম না, মানে 1-2 কথা বলছি, আমি সবসময় সেকেন্ড হতাম। সাথী আমাদের একটা আমার ফ্রেন্ড ছিল, সে ফার্স্ট হতো। এই ব্যাপারটা আমাকে খুব মানে একটু পীড়া দিত, কি ব্যাপার, পারতেছি না। অনেক ট্রাই করেছি ওদের সাথে যখন ছিলাম, আমি আর ফার্স্ট হতে পারিনি, সেকেন্ড ছিলাম। আমরা খুব মজা করতাম স্কুলে। তো সিলেটের আমি অলমোস্ট 4 বছর পড়েছি। বিউটিফুল ক্যাম্পাস। স্কুল থেকে বের হয়ে আসার পথে আমি খেলাটার কথা ভুলে গেছি। আমরা বাঁশ দিয়ে, আর ওই পেছনে একটা পিচকারি মতো থাকতো, সামনে একটা ফল, আমি ফলটার নাম ভুলে গেছি, পিচকারি ফলে বলে, পিচকারি ফল বা কিছু। ওইটা থাকতো আমাদের ব্যাগে, ব্রাশ করে শব্দ হয়, ওইটা থাকতো আমাদের ব্যাগে। সিলেটে একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে যে বড় বড় লাল পিঁপড়া, ওটা গাছের মাথায় পাতা দিয়ে বাসা বানায়। আমরা যেটা করতাম, ওই বেশি বুদ্ধি করতে গিয়ে যে পিচকারি যেই গানটা ছিল, ওটা দিয়ে ওটাকে মারতাম। তো মারলে যে গ্রেভিটেশন বলে একটা কথা আছে, নিউটন সাহেব যে বলে গেছেন আপেল নিচের দিকে পড়বে, এটা তো তখনও তো ফিজিক্স পড়া শুরু করি না, তখন আমার বইয়ে ছিলাম। তো আমরা করতাম করে নিচে দাঁড়াই, পিচকারি দিয়ে ঠাস ঠাস করে মারতাম, কয়েকটা লেগে যেত। লেগে যাওয়ার পর আসলে পিঁপড়াগুলো কিন্তু নিচের দিকে পড়তো, এই নিয়ে প্রতিবার গ্যাঞ্জাম হতো। এই করতে করতেই এই 4টা বছর এইভাবে কেটেছে সিলেট পর্যন্ত। 1988 এর শুরুর দিকে আমি সিলেট থেকে বাবা পোস্টিং হলেন সাভারে। সাভারে একটা ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল আছে, এখনো আছে, আমি ওখানে। বাট তখন আমার কোন একটা কারণে ক্যান্টনমেন্টের বাইরে বাসায় থাকতে হয়েছিল কিছুদিন। সো হঠাৎ করে আমার জন্য পিওর সিভিলিয়ান এনভায়রনমেন্ট, মানে একদিন তো ক্যান্টনমেন্টের ভেতরের কন্ট্রোলড এনভায়রনমেন্ট সবকিছু, এই প্রথম অ্যাকচুয়াল বাংলাদেশ যেটা। আর শ্রোতাদেরকে বলছি যে যারা ভাবছেন বাবা মিলিটারি, সো আমি খুবই উচ্চ পদস্থ কোনো মিলিটারি কর্মকর্তার সন্তান ছিলাম তা না, আমার বাবা ছিলেন একজন হাবিলদার আর্মির। সো ইট ওয়াজ প্রিটি টাফ ফর মি। সো আমি এটা খুব প্রাউডলি বলি সব সময়। সো আমার জন্য বাইরে থাকতে হয়েছিল। সো প্রথমবার আমরা বুঝলাম যে আসলে যদি সরকার বা অন্য যে আপনার এমপ্লয়ি যদি আপনার ওভাবে যে হাউস টাউস সব দিয়ে দিয়েছে, এটা না দিয়ে যদি বাইরে নিজে নিজে থাকতে হয়, হাউ টাফ ইট ইজ। তখন টের পেলাম যে ও, লাইফ ইজ টাফ, দেয়ার আর লট অফ আদার থিংস ইন লাইফ, থাকা, খাওয়া, বাসস্থান, পানি ইত্যাদি অনেক ব্যাপার ইনভলভ। তো আমরা ক্যান্টনমেন্টের পাশে বাইরে একটা জায়গায় থাকতাম, জায়গাটার নাম খুব ফানি, ড্যান্ডাবর। ড্যান্ডাবর, আমি এই নামটাই জানতাম। There is a place probably, I'm sure still it is there, this is called ড্যান্ডাবর। ওখানে একটা এলাকায় আমরা থাকতাম ক্যান্টনমেন্টের বাইরে, বাবা বাসা পাওয়ার আগ পর্যন্ত। Again there was a beautiful green, lush green. এখন তো ওখানে হয়ে গেছে, অনেক ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণে হয়েছে। ওই জায়গাটা থাকতাম। সো ওখানেও আবার একই ফাঁকা জায়গা, স্কুলে যাচ্ছি, ওখানে আবার লাল মাটি একটা ভাব ছিল। সো ইটস বিউটিফুল, মাটি দেখতে দেখতে যাচ্ছি, আসতেছি স্কুলে, নতুন স্কুল, এটা কে আসছে। আবার আমার তো একটু প্রবলেম ছিল, মানে 1, 2, 3 এর নিচে নামলেই আমার মাথায় একটু হয়ে যেত, না আমাকে ফার্স্ট সেকেন্ড থার্ড হইতে হবে। তো মাঝখানে এসে ঢুকেছিলাম, যেটা দেখা গেল যে সাভারে থাকলাম। প্রথম বন্যা দেখলাম 88 সালে সাভারে। 88 সালে বাংলাদেশের বড় বন্যা হয়েছিল, বাট সাভার কিন্তু একটু উঁচু এলাকা। আমরা দেখছি টিভিতে যে বন্যায় সারা দেশ ডুবে যাচ্ছে, অনেক কিছু দেখতেছি, আমরা পাচ্ছি না, ড্রাই ল্যান্ড। আমাদের টিভি থেকে মিথ্যা বলতেছে, বিকজ টিভি। ওকে, সো আমি ওয়েট করতেছি আর কবে দেখবো, পানি দেখবো, বন্যা দেখবো, ওখানে লোক। আমি যদিও হেসে হেসে বলছি, বাট জিনিসটা খুবই আমাদের খুব স্যাড ছিল। আমাদের শৈশবের ফিলিংসটা ওরকম ছিল, শৈশবের, আমি শ্রদ্ধা রেখেই বলছি। সো ওই ব্যাপারটার জন্য ওয়েট করতে করতে দেখা গেল যে হঠাৎ করে একদিন সকালবেলা সবাই দৌড়াদৌড়ি, কি ব্যাপার, একটু দূরে হালকা পানি বেড়েছে, ওটা দেখতে যাবো। তা আমরা দেখতে গেলাম। এটা ছিল 88 প্রথম দিককার একটা বড় মেমোরি। সো ওখানে একটা মজার জিনিস দেখেছিলাম, সাভারে আমরা যেখানে থাকতাম খুব একটা কনজেস্টেড এরিয়া ছিল। আমরা ছিলাম আসলে 5 ভাই বোন, আমি দ্বিতীয়, তারপর আমার আরো 3 ভাই বোন আছে। সো আমি যেটা হলো যে ওই তখন আমাদের পাশের বাসায় ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তান টাইপের একটা ফ্যামিলি ছিল।
So, ওদেরকে দেখতাম ওর বাবা মা ওদেরকে সবসময় একদম লুতুপুতু করা যেটাকে। লুতুপুতু করে খেয়াল লাগছে এইভাবে হ্যাঁ। করছে আমাকে। আমি তখন আমি তো বড় হয়ে গেছি তখন, মানে আমি জি। লাইক তখন 9 বছরের মতো হয়ে গেছি। ঘুরে বেড়াচ্ছি, কোথায় খেলে আসতেছি, কোথায় কাদা লাগতেছে, কার সাথে মারামারি করে আসছি। আম্মা ওগুলোর আর খবর টবর নিতে পারে না, বিকজ আমার আমার ছোট ভাই বোনদের খেয়াল নিতে হয়। তখন আমি মাঝে মাঝে একটু উদাস হয়ে যেতাম। তো সাভার ওই জায়গাটা কাঁঠাল গাছ ছিল অনেক। কাঁঠাল গাছের উপরে উঠে খুব চিন্তা করতাম জীবনের মানে কি, কি হলো। হ্যাঁ, আমি দেখতাম যে বাচ্চা ওর মা ওকে গোসল করাতে নিয়ে যাচ্ছে, এই যে সাবান দিয়ে ডলে ডলে গোসল করাচ্ছে, আমাকে কেন এইভাবে গোসল জীবনের করায় মানে না? হচ্ছে সাবান দিয়ে ডলে ডলে গোসল করানো। So, এই জিনিসটা ছিল 9-10 বছরের প্রথম দিককার আন্ডারস্ট্যান্ডিং। সো সাভার থাকতে থাকতেই আমি আসলে গাছে চড়া ব্যাপারটা ছিল আমার জন্য খুব ইন্টারেস্টিং এই সময়টা। কারণ ওই তখন যে সবকিছুর মধ্যে থেকেও একলা হওয়া যায়, মানে গাছের মগডাল উঠলে আপনি টের পাবেন যে চারপাশে সবকিছু হচ্ছে, নিজের লোকজন হেঁটে যাচ্ছে, বাট ইউ আর অল অ্যালোন। যে জিনিসটা এখনো ঘটে বড় হয়ে আমাদের, হয়তো যে সবকিছু আছে চারপাশে, তারপরেও বাট ইউ আর অ্যালোন। এই ঘটনাটা ঘটতো, আমি প্রায় গাছের উপরে বসে থাকতাম। আর তখন কাঁঠালের আমরা মুচি বলতাম, মানে ওই জিনিসগুলা একটু কেটে কাঁঠাল গাছের উপরে পাওয়া যেত, ওইটা নিয়ে বসে ওইটাকে একটু ক্লিন ক্লিন করে এটাকে কামড়াচ্ছি। হাফ প্যান্ট পরা, মাঝে মাঝে স্যান্ডো বা টি শার্ট পরা একটা ছেলে। আমি সাভারের কোনো একটা এলাকায় যেখানে মাত্র 3 দিন আগে এসেছি, আই এম নট এ লোকাল, আমি আউটসাইডার। সো ওখানে বসে আমি ওই যে কাঁঠালের মুচি চাবাচ্ছি আর চিন্তা করতেছি, আমাকে তো আম্মা আব্বা যত্ন নেয় না, আমি তো অনেকগুলো ভাই বোনের মধ্যে একটা, আমার কি হবে। তো এই ব্যাপারটা ছিল আমার জন্য। ওকে, প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিতে চাই। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 আপনি শুনছেন। আজকে এখানে সোলাইমান সুখনের জীবনের গল্প এখানে প্রচার করা হচ্ছে। তার সাথে সরাসরি কমিউনিকেট করার জন্য আপনারা চলে আসতে পারেন এই মুহূর্তে ফেসবুকে। আমাদের যে পেজটি আছে সেই পেজটিতে আমরা তার যে পার্সোনাল পেজ, সেই পেজের একটা লিংক আমরা দিয়ে দিয়েছি। এবং আমার জানা মতে আপনার কোনো পেজ আছে কি এছাড়া, পার্সোনাল প্রোফাইল পেজ ছাড়া? আমি আসলে পেজ মেনটেন করছি না, আমার নিজের ব্যক্তিগত প্রোফাইল যেটা সোলাইমান সুখন। আচ্ছা, ওটা তাহলে আমরা share ওখানে ফলো করার অপশন আছে। ওকে, ফাইন। তাহলে ওখানেই চলে আসুন আপনারা। আমাদের ফেসবুকের ঠিকানা নিশ্চয়ই জানা আছে, www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা hello 8920 মেম্বার হয়ে যাবেন। এবং আমাদের যিনি অতিথি আজকে আছেন সোলাইমান সুখন, তার সঙ্গে আপনারা সরাসরি ওখানে বসে কমিউনিকেট করতে পারবেন। সুখন ভাই, আমি ফিরছি আবার আপনার কাছে। আপনি কাঁঠালের মুচি চিবোচ্ছিলেন। হ্যাঁ, আমি গাছের মগ ডালে ছিলাম। এখন আমরা নামিয়ে নিয়ে আসবো ওখান থেকে। না, কাঁঠাল গাছের উপর আমি আরেকটা জিনিস করতাম। ওটা কি ওই অনেক সময় নিচে থাকলে যাদের খুব দুর্ঘটনা ঘটে যায়? না না না, আমি আসলে হাফ প্যান্ট পরে উঠতাম, তো দুর্ঘটনা বা ইত্যাদি কোনো কিছুই সম্ভাবনা নেই। বাট মজার জিনিস হচ্ছে যে আমি তখন প্রথম একটা, মানে আমার সামনে একটা জানালা খুলে গেল। আমি সেই ভদ্রলোকের কাছে কৃতজ্ঞ ওই বয়সটাতে। বেসিক্যালি যদিও আমি ড্যান্ডাবর সাভারের একটা ছোট্ট গ্রাম টাইপের এলাকায় ছিলাম, বাট আমি হঠাৎ করে প্রাগ, মিউনিক, Czechoslovakia, USSR, then submarine, Arctic, এইসব জায়গায় ঘোরাঘুরি শুরু করলাম মাসুদ রানা সিরিজের কল্যাণে। ওকে, হঠাৎ করে আমার পুরো পৃথিবীটা খুলে গেল। আমি তখন আমি যা ভেবেছি, আমি কয়েকটা ছোট শহরকে চিনি বাংলাদেশের, এর বাইরে যে পৃথিবীতে এত জায়গা আছে এবং একটা লোক যে এইভাবে লিখতে পারে, এত কিছু করতে পারে, এই জিনিসটা হঠাৎ করে আমার সামনে খুলে গেল। মানে আমি গাছে উঠে লিটারেলি মাসুদ রানা পড়তাম। তখন ওই ছোটবেলা থেকে আমি একটা জিনিস বুঝতাম যে পৃথিবীর কোন দেশে কি ঘটতেছে, যদি ওটা ফিকশন ছিল, দ্যাট ওয়াজ, বাট জিওপলিটিক্স যে ব্যাপারটা, পৃথিবীর বিভিন্ন দেশ অনেক কিছু চায়, সুইজারল্যান্ডের অমুক মেনশনে বসে যেটার ডিসকাশন হচ্ছে সেটার ইম্প্যাক্ট এসে আফ্রিকার একটা ছোট দেশের গলিতে পড়তেছে বা বাংলাদেশের গলিতে পড়ছে, এই ব্যাপারটা আমি বুঝে ফেলেছিলাম তখন। সেই মাসুদ রানা প্লেড এ ভাইটাল রোল ইন মাই কৈশোর। তখন ওর ব্যক্তিত্বটা আমি ধারণ করার চেষ্টা করতাম। সো ধরেন 12-13 বছরের একটা মাসুদ রানা হওয়ার চেষ্টা করতেছে একটা ছেলে, তাকাচ্ছে একটা জিনিস অ্যাসেস করতেছি, ক্লাসে 3-4টা ছেলে দাঁড়ায় আছে, ওকে কি কনস্পিরেসি করতেছে ওরা, কোনো ওরা কি করতেছে, অল দিস অ্যাটিটিউড, মানে পুরো দুনিয়াকে মাসুদ রানার চোখ দিয়ে দেখা, মানে পুরো দুনিয়া তো না, আমার স্কুলের ক্লাসের ওই কর্নারটাকে মাসুদ রানার চোখ দিয়ে দেখা। এবং ওই সময়টায় আমি 7-এ পড়ি, তখনও ডিবেট করা শুরু করলাম। ফাইন। তখন একটা ছোট ঘটনা মনে হচ্ছে, সাভারের শেষের দিকের ঘটনা। একবার স্কুলের মাঠে আমরা খেলছি, আমি বল বোধহয় ফুটবল দিয়ে শট করছি, মারছি, শট করছি, তো হঠাৎ করে এক সিনিয়রের গায়ে যায় লাগলো, ধাম করে মাথার মধ্যে লাগলো। আমি তখন মাসুদ রানা আছি, পৃথিবী আমার হাতের মুঠোয় প্যাকেজে লাগলো। ওই সিনিয়র এসে আমাকে পিওর বাংলা ভাষায় ঝাড়ি যাকে বলে, ওই ঝাড়িটা দিল। তখন আমি বুঝলাম মানে পৃথিবীতে আসলে তোমার থেকেও পাওয়ারফুল অনেকজন আছে, এবং যেখানে সেখানে ফুটবল ইত্যাদি নিয়ে মারামারি করতে গেলে মানে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। আমার মনে ওইটা হচ্ছে আমার প্রথম অফিসিয়াল কারোর সাথে ঝগড়া। প্রচন্ড ভয় পেয়েছিলাম, বলবো না যে আমি একদম বীরের মতো ওকে যে ঠুসঠাস মেরেছি। মানে এতগুলো মাসুদ রানা পড়ার পরে উনি যখন আমাকে ঝাড়ি দিল, ওই যে বিড়াল দেখেছিলাম ছোটবেলায়, বলেছিলাম বিড়াল ভয় পেয়েছিল, জীবন শেষ, আবারও ধাপে ধাপে 3-4 বছর পর আরেকবার মনে হলো জীবন শেষ। সো এই যে এক একটা করে এরকম ধাক্কা আসা উচিত,
স্পিড ব্রেকার, সো দ্যাট পিপল রিমেইন অন দেয়ার টোজ। আমি আবার একটু কন্ট্রোল হলাম, অনেক ভদ্র হয়ে গেলাম, চিন্তা ভাবনা করা শুরু করলাম যে এটা করা যাবে না, ওটা করা যাবে না, এই ব্যাপারটা মাথায় ঢুকলো। এর মধ্যে একদিন একটা ঘটনা মনে আছে, সাভারে আমরা করছিলাম এক্সারসাইজ স্কুলে, অনেক রোদের মধ্যে, বৈশাখ মাসে। সো খুব লজ্জার ঘটনা এটা, নর্মালি কাউকে বলা হয়নি। সো আমি বোধহয় জুতা খুব টাইট করে পরেছিলাম। অনেকক্ষণ গেমস করতে করতে বা দাঁড়িয়ে প্যারেড করতে করতে, স্কুলে অ্যাসেম্বলি বলতাম, করতে করতে আমি মাথা ঘুরে টুস করে পড়ে গিয়েছিলাম। তারপর আমার ইমেজ স্কুলে অনেক হ্যাম্পার হয়েছিল, একটা ছেলে, একটা মাসুদ রানা এরকম ভাবে থাকে, ও ডিবেট করে, ওকে উল্টায় পড়ে গেল। আমার এখনো মনে পড়ে যে এত লজ্জা পেয়েছিলাম, মানে সারা স্কুল ভর্তি ছেলে মেয়ে, হ্যাঁ, তার মধ্যে আমি পড়ে গেলাম। এই যে বেইজ্জতি, হ্যাঁ। সো এরপরে দেখা গেল যে বড় বড় খেলাতে আপনাকে নেওয়া হতো না। আমার স্টেমিনা নিয়ে প্রশ্ন করা হতো, ওকে নিয়ে না, আমাদের দলে নিব না, তোমরা পড়ে যাবে। তো এই জায়গাটায় এসে আমার একটা বোধোদয় যেটা হয়েছিল, যে মানসিক শক্তি আর শারীরিক শক্তির মধ্যে অনেক তফাৎ আছে। সো ইয়োর বডি এন্ড ইয়োর মাইন্ড, এই দুটা জিনিসের সংমিশ্রণ না হলে অনেক কিছু হবে না। এই যে কম্বিনেশন দরকার হয় মানুষের জীবনে, বা কখনো যে নিজেকে কখনো খুব বেশি বড় কিছু ভাবতে হয় না, ভাবলে যে নেচারই আবার সাইজ করে দেয়। একদম এক্স্যাক্টলি, হ্যাঁ, নেচার সাইজ করে দেয়। বিকজ আই ওয়াজ দ্য পপুলার বয় ইন দ্য স্কুল, সাডেনলি আমি পড়ে গেলাম। সো পরের দিন আমাকে সবাই কি 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 করে হাসে, পেছনে দিবেন, মেয়েরা হাসতো। আপনি বোঝেন, মানে আমার ক্লাস 7 এর একটা ছেলেকে যদি সেই সময়টা প্রচুর পার্সোনালিটিতে লাগে, পার্সোনালিটিতে মানে যাতা অবস্থা, স্কুলটাই খারাপ, এই স্কুলে সূর্য অন্য অ্যাঙ্গেলে রোদও দেয়, এইরকম একটা ফিলিংস তৈরি হলো। এখনো যখন যাই ড্রাইভ করে, মাঝে মাঝে তাকাই স্কুলটার দিকে, ইটস স্টিল দেয়ার, স্টিল দেয়ার। ওকে, যেটা হলো যে আমরা একটু বড় হয়ে আমি সাভার থেকে চলে গেলাম সৈয়দপুর ক্যান্টনমেন্টে। তখন আমি ক্লাস 8-9 পড়ি। ও মাই গড, রঙিন চশমা, এই কথাগুলা বললো, দেখলাম, মানে পুরো অন্যরকম একটা সিচুয়েশন, সবকিছু দেখছি। আমি তখন 9 পড়ি, ক্লাস 7 there is this girl who came in, যে আমাদের নতুন এসে জয়েন করলো। সো মোটামুটি 95% অফ সিনিয়র যারা ছিল 7 এর উপরে, 8, 9, 10, 3 বাহিনী, প্রত্যেকে ওই একজনকেই টার্গেট। হ্যাঁ, আমার এখনো মনে আছে, ওর নাম ছিল বেলি, এন্ড অল দ্য বয়েজ, আমরা সবাই ক্লাস ফেলে, হ্যাঁ, মানে ওই ক্লাস 6টা কোন দিকে, ক্লাস 7টা কোন দিকে, ওই দিকে ঘোরাঘুরি, ওই দিকে টিফিন পিরিয়ডে ওখানে ব্রেক, ওর চোখে পড়ার চেষ্টা, ইত্যাদি ইত্যাদি, অনেক কিছু হলো, সবাই ট্রাই করতেছে। এন্ড ইন্টারেস্টিংলি আই গট দ্য মোস্ট অপরচুনিটি। হাউ? বিকজ আমি ডিবেট করতাম, আমি আগেই বলেছি। আমি ক্লাস 9 থাকা অবস্থায় আমি অ্যাকচুয়ালি ক্লাস 10 এর ছেলেদেরকে হারিয়েছিলাম ডিবেটে। সো আই ওয়াজ দ্য চ্যাম্পিয়ন। হঠাৎ করে সবাই যাকে অ্যাটেনশন পাওয়ার জন্য পাগল, হ্যাঁ, হঠাৎ করে ক্লাসের ব্রেকে, স্কুলের ব্রেকে, সেই বেলি আমার দিকে হেঁটে আসতেছে। আমি হ্যাঁ, হোয়াটস হ্যাপেনিং, আমার পৃথিবী কাঁপতেছে, দোস্ত তোকে আমার দিকে আসতেছে, মানে হ্যাঁ, তোর দিকে তো আসতেছে, পুরো গমগমে করিডোর, তার মধ্যে হেঁটে আসতেছে। এসে বলে যে, শিখুন ভাইয়া, আমি হ্যাঁ 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 বলো, কি ব্যাপার? বলে যে আমার তো সামনে একটা ডিবেট ক্লাস আছে, আপনি কি আমার জন্য একটা স্ক্রিপ্ট লিখে দিবেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, কি সাবজেক্ট বলো। আমার মনে আছে ওই ডিবেট লেখা নিয়ে আমি অনেকক্ষণ ওকে লিখে দিলাম, করলাম, এবং এটা নিয়ে আমি বাকি সিনিয়রদের অনেক হিংসার পাত্র হয়েছিলাম। আমাকে খুবই ঝামেলার মধ্যে দিয়ে যেতে হয়েছে, এর কনসিকুয়েন্সেস ভোগ করতে হয়েছে। তখন পর্যন্ত জীবন খুবই, আমি বলবো যে ইট ওয়াজ গোয়িং অন, ফ্যান্সি, নো প্রবলেম এন্ড এভরিথিং। দেন কেম ইন ক্লাস 9-10 এর দিকে এসে যেটা হলো যে আই ফাউন্ড আউট দ্যাট আই এম ভেরি উইক ইন ম্যাথমেটিক্স। ওকে, I was a science student. আমি গত 8-9 বছর ধরে নিজেকে যেটা ভাবছিলাম, যেই স্ট্যান্ডার্ডের স্টুডেন্ট ভাবছিলাম, আমি আসলে ওই স্ট্যান্ডার্ডের না, আমার ডিফিকাল্টিজ আছে ম্যাথসে। যার কারণে ম্যাথস নিয়ে হয়ে গেল ঝামেলা। ম্যাথসে টেনে টুনে 33, মানে আমি ওই যে আমাদের যে সাইন্টিফিক ম্যাথ যেগুলো থাকে, 33, 35, আর তো নাম্বার আগায় না, আর তো বুঝি না এটা কি ভাই, এটা কি ক্যালকুলাস, কে আবিষ্কার করছে, ওরা যে গুলি করায়, এই ধরনের সিচুয়েশন তৈরি হলো। যখন এসএসসি পরীক্ষা দেই, আমি সেটা দিয়েছি ঢাকায়। আমি সৈয়দপুর ক্যান্টনমেন্ট থেকে ঢাকায় চলে আসি। ঢাকায় মুসলিম মডার্ন হাই স্কুল আছে একটা ক্যান্টনমেন্টের পাশে, ওখান থেকে আমি আমার স্কুল শেষ করি। ম্যাথস এর রেজাল্ট ওয়াজ নট স্যাটিসফ্যাক্টরি। সো তখন জিপিএ ছিল না আমাদের, সিজিপিএ। তখন 1000-এ আমাদের বোধহয় স্কোরিং হতো, স্ট্যান্ড করা বা স্টার মার্কস, সেকেন্ড ডিভিশন। হ্যাঁ, আমার আসলে অপরচুনিটি ছিল খুব ভালো স্কোর করার। সো আমার মনে আছে আমি বোধহয় 790 বা 795 পেয়েছিলাম সায়েন্স থেকে। ম্যাথসে পেয়েছিলাম ওদের টেনে টুনে, মানে যে পাস করলে যা হয়, খুবই ভালো স্কোর, খুবই ভালো। মানে তারপরও এইটা হওয়ার পরে একটু ভয় পেয়ে গেলাম। সো ওই ম্যাথস থেকে তখন থেকে শুরু হলো আর কি, ফ্যান্সি লাইফ থেকে বের হয়ে যে লাইফ ইজ টাফ। একটু বড় হয়ে গেলাম, তখন আবার দেখতেছি যেটা চাচ্ছি ওটা পাচ্ছি না,
মানে ইউনো চাচ্ছি ক্যাটস কেনার জন্য, এটা কেনার জন্য। তখন দেখলাম যে আসলে ফ্যামিলি, 5টা ভাই বোন, আব্বার সীমিত আয়ের চাকরি, আমার ফ্যান্সি মাসুদ রানা লাইফস্টাইল, যে যে স্বপ্ন, সবগুলো এসে ধাম করে একটা ধাক্কা খেলো। আই এম বিকামিং এ ম্যান and I'm facing the real life. Right. So that was the awakening moment. যেটা হলো যে আমি ইয়েতে ভর্তি হলাম, আদমজি ক্যান্টনমেন্ট কলেজে। আমি 5 মাস ছিলাম ওখানে। তো ওখানে গিয়ে আদমজি ক্যান্টনমেন্টে গিয়েই দেখলাম যে আমার সাথে তখন ডিফারেন্ট বিজনেস ব্যাকগ্রাউন্ড, বিজনেসম্যানদের ছেলে মেয়ে, সিনিয়র আর্মি অফিসারদের ছেলে মেয়ে, বাট আমি কিন্তু হাবিলদারের ছেলে। তখন আবার কলেজ উঠে গেছে, এদিকে আবার একটু ভালো না, সব মিলে ওই যে মানসিক টানাপোড়েন, নিজের জায়গা খুঁজে পাবো কোথায়। কারণ ছোটবেলা কৈশোরে তো নিজের স্বপ্নের জগতে ছিলাম, বাট এখন তো ফার্স্ট ইয়ারে এসে কি পারফিউম দিয়ে যাচ্ছি, বা একটা ছেলে একটা ঘড়ি পরে আসতেছে, জুতাটা ডিফারেন্ট। তখন বুঝতেছি যে ধানমন্ডি বনানী বলে আরো কিছু জায়গা আছে, ওখান থেকে ছেলে পেলে আসে, ওরা আবার কোথায় যেন খেতে যায়। হ্যাঁ, ইয়ের পরে দ্যার ইজ অ্যানাদার লাইফ। স্কুল, বাসা, এটা লাইফ না। তখন গিয়ে দেখলাম যে আমার তো লিমিটেশন অনেক, বিকজ আমার পকেটে তো আমি আসলে 2, 5, 10 টাকা নিয়ে অভ্যস্ত, বিকজ দ্যাটস দ্য রিয়েলিটি। বিকজ আব্বা 2 টাকা দিত, বনরুটি খাইতাম ছোটবেলায়, বাটার বন খাইতাম, তারপর একটু 10 টাকা দিত, আচার খাইতাম। এখন তো আর 500 টাকা দিবে না, 500 টাকা আমি পাবো না। তখন মানি, দ্য ফ্যাক্ট দ্যাট মানি ইজ ইম্পর্টেন্ট ইন লাইফ কেম টু মি। যে একটা মজার বিষয় বলি, আজকে মানে এমন একজনকে পেয়েছি, সিমিলার গোস টু মি সামহাউ। সুখন ভাই যখন বলছে, তখন আমি আমার কলেজ লাইফে যখন চলে আসছি, তখন আমি আমার কলেজ লাইফটাকে ফিল করার চেষ্টা করি। বিকজ আমি বগুড়া ক্যান্টে পড়েছি, ক্যান্ট পাবলিকে পড়েছি, এবং ওনার বাবার ব্যাকগ্রাউন্ড আমার বাবার ব্যাকগ্রাউন্ড সিমিলার। এবং উনি যেটা বলছে যে টিফিনের কথাটা, ওটাও কোনো না কোনো ভাবে আমার সাথে মিলে যাচ্ছে। এবং আমার মনে আছে বগুড়া ক্যান্ট পাবলিক, হয়তো আজকে বগুড়া ক্যান্ট পাবলিকের অনেকেই শুনছেন, আমি জানি আমার অনেক জুনিয়ররা হয়তো আমাকে চিনে বগুড়ার। আমি বগুড়া ক্যান্ট পাবলিক কলেজের ক্যান্টিনে একদিনও ঢুকিনি। দিস ইজ ট্রু। এবং আমার আজকে মনে হলো ফার্স্ট টাইম যে এটা তো আমার লাইফের একটা অনেক বড় পার্ট। ট্রাস্ট মি, ওই বয়সটাতে যখন সবাই নিজেকে শো অফ করা, নিজেকে সাজানো, নিজের ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলে, ওই সময়টায় নীরবে একটা বড় বাড়ি খেয়েছিলাম। কারণ আমি তো আবারও বলি, আমি কিন্তু নিজেকে গড়ে তুলছিলাম, মাসুদ রানা, আমি ডিবেটে ভালো, আমি ভাবছিলাম অটোমেটিক নেচার আমাকে দিবে। মানে আমার প্ল্যানে ছিল যে নেচার আমাকে ক্রিয়েট করছে এত সুন্দর করে, এত বুদ্ধি দিছে মাথায়, তাহলে আমাকে বাকি সবকিছুও দিবে, মানে এমনি দিবে। তখন দেখলাম যে না, তখন এসে আমি বাকিদেরকে দেখলাম। তারপর আমি আবার যেটা ছিল আন্ডারস্ট্যান্ডিং ওই সময়টায়, কলেজের কথাটা একটু বলি, এটা বলা উচিত, যে আমার আন্ডারস্ট্যান্ডিং ছিল ওই সময়টায় যে পৃথিবী, নেচার, সৃষ্টিকর্তা বোধহয় সবকিছু ইকুয়াল করে তৈরি করবেন, সবার জন্য এটা দিবেন, আমাকে যদি একটু ভালো, আমাকে মনে হয় ভালো ভালো জিনিস দিবেন। অটোমেশন যেটাকে আমি বলি, হ্যাঁ, যে ফেসবুক অটোমেটিক নোটিফিকেশন পাঠিয়ে দিচ্ছে যেরকম, এরকম অটোমেটিক চলে আসবে আমার কাছে। তখন আমি দেখলাম নো, এটা এইভাবে আসে না। ডাজন্ট ম্যাটার তুমি কত ভালো ডিবেট করো, ডাজন্ট ম্যাটার তোমার চেহারা কত সুন্দর, ডাজন্ট ম্যাটার তুমি কত সুললিত কণ্ঠে হ্যালেল বলতে পারো, থিংস ডোন্ট কাম টু ইউ ন্যাচারালি। মানে এটা ইউ হ্যাভ টু আর্ন ইট। আমি তখন খুব ঠান্ডা মাথায় চিন্তা করলাম যে কলেজে যে কষ্ট পেয়েছি, একলা একলা হেঁটেছি, হ্যাঁ কি হবে, তার মানে কি আমি নিজেকে গুটিয়ে নিব, কারণ সময়টা খুব একটা মজার বিষয় বলি এখানে একটু, জাস্ট ওই যে মানে সিমিলার স্ট্যাটাসে না পেলে, মানে দেখা গেল ইকোনমিক দিক থেকে আমার মতো না, আমার মতো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তার সাথে বন্ধুত্ব করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এইখানে আমি আসবো, কারণ আমার বন্ধুত্ব হচ্ছিল, বিকজ আমি ক্লাসে সরব, আমি খুব বাস্কেটবল খেলতে যাচ্ছি, ডিবেট করতেছি, কারণ স্কুলের কলেজের ফ্যাসিলিটিস ওগুলো আমি নিচ্ছি, ওগুলা যার কারণে আমি হয়তো কোনো ব্রিগেডিয়ারের ছেলের সাথে মিট করছি, বা আমি বাইরের কোনো রিয়েলি সিআইপি যারা আদমজিতে কখনো ভালো কলেজ ওখানে পড়তে আসতো, তাদের সাথে ঘুরছি। তো ওরা যখন আমাকে, আমি মাঝে মাঝে চিন্তা করতে, ওরা আমাকে বাসায় নিয়ে গেছে, ওদের বাসায় গেলাম, দেখলাম ডুপ্লেক্স বাড়ি, ওরে বাবা, গাড়িতে করে নিয়ে গেল, মানে বিশাল ব্যাপার আমার জন্য, গাড়ি বিশাল ব্যাপার তখন। অফকোর্স গাড়িতে যে সিট বেল্ট নামে একটা জিনিস আছে, ওটা যে এদিক দিয়ে টেনে ওই দিক দিয়ে এই পাশে বসাইতে হয়, আমি জানতাম না। আমি আজকে প্রাউডলি আই এম টেলিং ইউ ইন দিস এফএম, অফকোর্স 8920 আমি বিলিভ করি যে আমাদের মতোই ম্যাক্সিমাম ছেলেমেয়েরা, ম্যাক্সিমাম, বিকজ ব্রিগেডিয়ার ছেলেমেয়ে বাংলাদেশে কয়জন আমরা বারবারই বলি, প্রিয় শ্রোতা, বেশ কিছু জিনিস আপনি যদি হ্যালো 8920 তে লাস্ট কয়েকটা এপিসোডের ট্র্যাক আপনি যদি ফলো করেন, সেটা হচ্ছে আমরা আপনাকে মোটিভেশন দেওয়ার চেষ্টা করছি, ইন এ সেন্স এইভাবে যে আপনার মতো মানুষরাই সমাজে সাকসেসর হয়, সমাজে একসময় সফলতার জায়গাতে আসে। সুলাইমান সুখন আজকে তার বেস্ট এক্সাম্পল। গত পর্বে যিনি আমাদের এখানে এসেছিলেন, তিনি সে একটা বেস্ট এক্সাম্পল। তার আগের পর্বে একজন ফিজিক্যালি চ্যালেঞ্জড, আমরা তাকে বলেছি তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী, চোখে দেখেন না, আমাদের জন্য এক্সাম্পল। আমরা সেই ট্র্যাকেই আজকে সুলাইমান সুখনকে এখানে এনেছি, এবং যারা শেষ পর্যন্ত তার জীবনের গল্প শুনবেন তারা আসলে বুঝতে পারবেন যে চেষ্টা করলে, মেহনত করলে আসলে কতদূর পর্যন্ত যাওয়া যায় একজন মানুষের পক্ষে। আমি সেটাই বলছি। আমাকে যখন বাসায় নিয়ে গেল, আমার মনে হচ্ছে ডুপ্লেক্স বাসায় গেলাম, একটা ডুপ্লেক্স
মানে ও মাই গড, একটা ফ্যামিলি থাকার জন্য এরকম গাড়ি রাখার জন্য আলাদা একটা জায়গা, নিচে গেস্ট বসানোর জন্য একটা জায়গা, তারপর উপরে আবার ভেতরে মানে বাসার ভেতরে সিঁড়ি দিয়ে উপরে উঠা যায়। ও মাই গড, হ্যাঁ আমার জন্য এটা একটা বিগ থিং। আমি তখন চিন্তা ওকে আমার বাসায় কেমনে আনবো, কারণ ওকে তো আনতেই হবে একবার। আমার বাসায় তো 2 রুমের 2.5 রুমের বাসা, সেখানে আমরা 5 ভাই বোন থাকি, আব্বা থাকে। হ্যাঁ আমি ওরা কই বসতে দিব? বসার রুম আবার আলাদা থাকে, আমার বসার রুমে তো বসার রুম আর পাশে ওইটাকেই রাত্রেবেলা ওটা সাইডে তো আমরা একটা যে ম্যাট্রেস বিষয়ে শুই 2 ভাই, তাহলে এটা কিভাবে হবে? এই যে ব্যাপারটা, এটা তখন আমাকে সেটা একটা বড় ব্যাপার ছিল। এটা নিয়ে অনেক হীনমন্যতায় ভুগেছি। হীনমন্যতা ভুগতে ভুগতে একটা সময় অ্যাভয়েড করা শুরু করলাম ওদেরকে, যে না না যদি যাইতে বলে কোনোদিন আর না নিয়ে গেলে কেমন দেখাচ্ছে। এই ঘটনাটা আমি একটু আসছি। আদমজিতে আমি আসলে 6 মাস পড়েছিলাম। এর মাঝখানে একটা মজার ঘটনা ঘটেছিল। তখন বোধহয় ঐশ্বরিয়া রায় অথবা সুস্মিতা সেন মিস ওয়ার্ল্ড বা কিছু একটা মিস ইউনিভার্স বা কিছু একটা হলেন। তখন আমি কি করলাম, একদিন ক্লাসে, খুব মজার ঘটনা, আমরা ফার্স্ট ইয়ারে পড়ি, সবই তো উড়ু উড়ু। হ্যাঁ, হঠাৎ করে ক্লাসে একদিন আমি গিয়ে বললাম আজকে আমরা ক্লাসের সবগুলো মেয়ে থেকে বের করবো হু ইজ দ্য মিস আদমজি ক্যান্টনমেন্ট কলেজ বা সামথিং। পরে করলাম কি, পুরো প্রসেসটাকে 1 ঘন্টায় আমি সাজিয়েছিলাম। হ্যাঁ, যে কে কে অংশ নিতে চাও। ক্লাসের মেয়েরা কয়েকজন হাত তুলো, ওদের নাম লিখলাম বোর্ডে, তারপরে সবাই ভোটিং করলো, ওদেরকে বলা হচ্ছে ক্যাটওয়াক করো। এরকম একটা মজার ঘটনা ঘটিয়েছিলাম আমি তখন। তো এই করতে করতে যে ফার্স্ট হলো আমাদের সেই ফ্রেন্ডটা, সুমি নামে একটা মেয়ে আমাদের। তো এই করতে করতে ওই সুমির পুরা প্রেমে পড়ে গেল আরেকটা ছেলে। আমাদেরই ক্লাসের আর একটা ছেলে ছিল, হি ইজ ভেরি হ্যান্ডসাম গাই। মানে তখন ও গাড়িটারে নিয়ে আসা আমাদের জন্য একটা বিশাল ব্যাপার। আমি আর্লি 95 এর দিকের কথা বলছি। ও আমাকে তখন সামহাও বললো যে, বিকজ সুমি ওয়াজ বেস্ট ফ্রেন্ড টু মি, মানে মেয়ের আমার সাথে ফ্রেন্ডই হয়ে যেত আর কি। হ্যাঁ, আমি এত ভালো ছিলাম, আমার সাথে ফ্রেন্ড, আই ওয়াজ ফ্রেন্ড জোন, আমার সাথে ফ্রেন্ড হয়ে গেল। আর যেটা হলো যে ও আমাকে বললো যে তুই একটু আবার হেল্প কর আমাকে এই সেই। কিন্তু আমার তখন এই ছোটবেলার কথা মনে পড়লো যে আরেকজনকে হেল্প করতে গিয়ে আমি যে ধুলাই খেয়েছিলাম। আমি তো দোস্ত আমাকে মাফ করে দাও, আমি সব করতে পারবো, আমি তোমাকে হেল্প করতে পারবো না। এইরকম একটা রোলার কোস্টার মধ্যে যেতে যেতে আমি চিটাগাং চলে গেলাম, চিটাগাং ক্যান্টনমেন্টে। আমি ছোটবেলায় যেখানে ছিলাম সেখানে ব্যাক করলাম কলেজ, চিটাগাং পাবলিক কলেজ। তো ওখানে গিয়ে আই ফাউন্ড রিয়েলি সাম অফ মাই গ্রেট ফ্রেন্ডস। সো আই হ্যাভ টু টক অ্যাবাউট নিতু। শি ইজ ইন Melbourne now. She was my classmate. She was a very beautiful and decent girl. And then I had became friends with Prema. she's in New York now. আমার সব ফ্রেন্ডরাই বাইরে, আমি ঢাকায় রয়ে গেছি। তারপরে আমার ফ্রেন্ড ছিল আরিফ, হি ইজ অলসো ইন সিডনি। তো আরিফের মজার ঘটনাটা হচ্ছে, আমি চিটাগাংয়ের কথা বলছি, তখনও কিন্তু আমি ওই দোটানায় আছি যে আমি সাধারণ একজন সোলজারের ছেলে, বাট ঘুরছি চিটাগাংয়ের সবচেয়ে বড় ব্যবসায়ীদের ছেলে মেয়েদের সাথে এবং চিটাগাংয়ের বড় বড় ব্রিগেডিয়ার জেনারেল সাহেবদের ছেলেদের সাথে ঘুরছি। বাট ওরা আমাকে সবসময়, আমার ফ্রেন্ড যারা ছিল, বিকজ মেবি আই ডোন্ট নো, বিকজ অফ মাই পার্সোনালিটি, বিকজ আই ওয়াজ সো ব্লান্ট অ্যাবাউট ইট, আমি সবসময় বলতাম যে দোস্ত আমার বাসায় গেলে তোমার বসতে দিব না, তো যাবে আমার বাসায় নাকি অন্য কোথাও যাইবা। আমি সরাসরি বলতাম, আমি বলতাম না যে না না আমার বাসাতে প্রবলেম আছে, এইভাবে বলতাম না। আমি দোস্ত আমার বাসায় তো 2.5 রুম, এখানে থাকি, তোরা গেলে বুঝতে পারবে না সবাই। এই অ্যাটিটিউডটা ছিল। বাট মজার ঘটনা হচ্ছে ওরা সবাই একদিন আমাকে বললো, ওরা সবাই চিটাগাংয়ের বড় বড় ব্যবসায়ীর ছেলে, ওরা বললো তুই সবসময় তোর বাসায় বসার জায়গা থাক বা না থাক, আমরা যাবই, আন্টির সাথে আমরা দেখা করবই। হঠাৎ করে একদিন 96 সালের শুরুর দিকের আমার এই ঝলমলে সব ফ্রেন্ড গুলা, ওরা সবাই মিলে আমার গরিবখানায় চলে আসলো। ওকে, সেই দিনটার কথা আমি একটু পরে বলবো। ওকে, তার আগে একটা বিরতি নিব। দর্শক, আমরা ফিরে আসবো ঠিক 12:06। আজকে এখানে সুলাইমান সুখনের জীবনের গল্প প্রচার করা হচ্ছে এবং আমরা সবসময় একটা কথা বলে থাকি, হ্যালো 8920-তে যে কোনো কারোরই জীবনের গল্প প্রচার হতে পারে, শুধু একটা বিষয় যদি থাকে তার জীবনের গল্পে, সেটা হচ্ছে তার জীবনের গল্প থেকে কেউ যদি কিছু শিখতে চায় তার মতো করে, কেউ যদি তার জীবন পাথেয়তে কোনো কিছু ব্যবহার করতে চায় সেই জীবনটা থেকে, তাহলে সেই রকম কোনো উপসর্গ বা সেই রকম কোনো কিছু সেই জীবনের গল্পে আছে কিনা। সেই দিক থেকে হ্যালো 8920 আজ পর্যন্ত আপনাদেরকে কোনোভাবেই নিরাশ করেনি, আজকের এই জীবনের গল্পটাও নিরাশ করবে না, শেষ পর্যন্ত আপনাদেরকে শুনতে হবে। আমরা ফিরে আসছি ঠিক রাত 12:06। আমাদের আজকের অতিথি যিনি আছেন সুলাইমান সুখন, তাকে দেখতে চাইলে চলে আসুন আমাদের ফেসবুক পেজে। 12:06। প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আজকে এখানে যার জীবনের গল্প প্রচারিত হচ্ছে তিনি আমাদের পরিচিত মুখ সুলাইমান সুখন, যাকে অনেকেই কমেডিয়ান হিসেবে চেনেন, কিন্তু তার বাইরেও তার অনেকগুলো পরিচয় আছে। তার কমপ্লিট লাইফ স্টোরি, কমপ্লিট ইন আ সেন্স, আসলে এখন পর্যন্ত যতটুকু জানেন তার সম্পর্কে তার চেয়ে অনেক বড় করে জানার সুযোগ, সেই অর্থে কমপ্লিট। কিন্তু একজন মানুষের 35 বছর কিংবা 36 বছরের জীবনে পুরোপুরি বলতে গেলে আসলে 2.5 ঘন্টা সেটা কমপ্লিট লাইফ স্টোরি বলা যায় না। যাই হোক, আমাদের সঙ্গে যিনি আছেন তাকে তো আমরা অনেকেই চিনি, কিন্তু আজকে একটু নতুন ভাবে চেনার সুযোগ থাকবে, কারণ হ্যালো 8920-তে যেসব মানুষ আসেন তারা তাদের জীবনকে যেভাবে দেখেন নিজের জায়গা থেকে, সেখানে ভালো মন্দ সবকিছু মিলিয়ে শেষ পর্যন্ত একটা জায়গায় গিয়ে থিতু হওয়া মানুষ, এবং সেই মানুষের জীবনের গল্প আমাদেরকে অনেক কিছু দেয় আমাদের জীবন পাথেয়তে। আমরা অনেক কিছু
কিছুই যোগ করি। একটা কথা আছে যে বই পড়ে যতটুকু শেখা যায় তার চেয়ে অনেক বেশি শেখা যায় নিজের সামনে যেটা ঘটে সেটা দেখে। তো সেই অর্থে আমরা বলতে পারি যে জীবনের গল্প যখন আমরা শুনি, আমার পাশের বাড়ির একজন মানুষ কিংবা আমার পরিচিত একজন মানুষ তার জীবনে এটা ঘটে গেছে, সে এটা ওভারকাম করেছে, সুতরাং আমি কেন পারবো না, এই মোটিভেশনটা কিন্তু অনেক অনেক বেশি পরিমাণে আমার মধ্যে কাজ করে। সেই অর্থে আজকে সোলাইমান সুখন একটু ভিন্নভাবে আপনাদের কাছে উপস্থাপিত হচ্ছে, তার কাছে আমরা যেতে চাই। তবে তার আগে তাকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, এবং তার সাথে যদি সরাসরি কমিউনিকেট করতে চান, তার যে প্রোফাইল ফেসবুকের, তার যে পেজটি বা তার যে আইডিটি, সেটা কিন্তু আমাদের ফেসবুকের লিঙ্ক হিসেবে দেওয়া আছে। আপনি চাইলে ওখান থেকে তাকে ফলো করতে পারেন, এবং সে ওখানে রিপ্লাইও দিচ্ছে মাঝে মাঝে। আমাদের ফেসবুকের ঠিকানায় www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা hello 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরছি আবারও সুলাইমান সুখনের কাছে। জি, আপনি যেটা বলছিলেন যে সব ফ্রেন্ডরা মিলে আপনার বাড়িতে আসার জন্য মোটামুটি তারা একটা জিদি করল। তারা জিদি করলো। তো যেটা হচ্ছে যে অনেকটা মানে কলেজের শুরু থেকেই কিন্তু আমি একটু হীনমন্যতায় ছিলাম, যে আমি গুড বাস্কেটবল প্লেয়ার, আমি গুড ডিবেট করছি, I'm very jolly guy, everybody loves me, ওয়ালপেপারে লিখছি, সব ঠিক আছে, কিন্তু কিছু কিছু জায়গায় তো অপূর্ণতা, সেটা আমি আসলে লুকিয়ে রাখছিলাম, ইচ্ছা করেই লুকিয়ে রাখছিলাম। হয়তো কিছুটা বেরিয়ে আসছিল, বিকজ আমার হাতের ঘড়িটা ছিল না, বা আমি ক্যান্টিনে ওইভাবে খরচ করছি না ওদের জন্য। কিছু কিছু জিনিস কিন্তু টের পাওয়া যায়। সো ওইটা আমি কভার করার চেষ্টা করছিলাম, মাঝে মাঝে পারছিলাম না, লজ্জা পাচ্ছিলাম। এই পুরো ব্যাপারটা ঘটছিল আমার কলেজের যে সুন্দর সময় যখন যেটাকে বলে মানুষজন, ওই সময়টা কিন্তু আমি এটা কুকরে কুকরে খাচ্ছিল। বাট দেন এগেইন আমি অন্য কোনো কিছু মানে হেল্প নিয়ে এটা ভুলে থাকার চেষ্টা করিনি আসলে, বিকজ ওই যে বললাম ছোটবেলা থেকে কিছু কিছু সবুজের কাছে ছিলাম, কিছু কিছু রৌদ্র দেখেছি, কিছু কিছু মেঘ নিয়ে চিন্তা করতাম। সো আমি ওই ব্যাপারগুলোকে দিয়ে সবসময় নিজেকে ফিল্ড আপ রাখতাম, যে নো, আই হ্যাভ গট সামথিং, আমার কিছু জিনিস আছে, কিছু নেই, আবার ওর কিছু জিনিস আছে, কিছু নেই। তারপরেও সত্যি কথা হীনমন্যতা ছিল। তো হীনমন্যতাটা ভেঙে দিয়েছে এই যে নামগুলো বললাম আমি, আমার ফ্রেন্ড নিতু, প্রেমা, আরিফ, মহিউদ্দিন, অরিজিৎ, সবাই। ওরা একদিন বললো আসবো। হঠাৎ করে আমার বাসার সামনে 2-3টা গাড়ি চলে আসলো হুড়মুড় করে। আমার বাসার সেই ঢুকে সেই আমি যে লজ্জাটা, আমার বাসায় ঢুকবে, ছি, আমার বাসায় তো কার্পেট নাই, এই নাই, বসার জায়গা নাই, সোফা নাই। ওরা ঢুকে যখন আমার বাসায়, তখনও লজ্জা, আমি কি করব, মানে ঠিক আচ্ছা আসতেছে। ঢুকে যখন ওরা আমার বাসায় এক্ষুনি ইজি হয়ে গেল, নিজেরা খুঁজে রান্নাঘরে গিয়ে আমার পাতিল থেকে খাচ্ছে, ডিনার সেট নাই, ওই যে কনফিডেন্সটা আমাকে দিল। আমি ফ্রেন্ডদের ওদেরকে আমি এখন, ওরা নিজেরা হয়তো জানে না যে এই এত বড় ইম্প্যাক্ট, ওরা প্রত্যেকে আমার ফেসবুকে আছে এবং অনেক হয়তো শুনছে। আমি বন্ধুদের সবাইকে বলছি যে তোমরা আসলেই জানতা না যে ওই দিন তোমরা আমাকে, এই সোলাইমান সুখনকে কতটা সেলফ এস্টিম মানে আত্মসম্মান ফিরিয়ে দিয়েছিলে অজান্তে। আমি যখন তখন দেখলাম যে হ্যাঁ সবাই তো ওকে, হ্যাঁ হোক না হোক ডুপ্লেক্স ওরা তো আমার সাথে সে খাচ্ছে, ওরা থেকে উন্নাসিকতা করছে না। আমার এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আমার বাসা আম্মা যেই ডাল রান্না করছে, যেই তরকারি রান্না করছে, ঝাল দিয়ে ওইটাই খাইতেছে, চিল নিয়ে খাচ্ছে, কেউ বেড়ে দিচ্ছে না। এই কনফিডেন্সটা আমাকে অনেক হেল্প করেছে। আই বিকেম, ও মাই গড, দেয়ার আর গুড পিপল। হীনমন্যতা আসলে একটা এক্সটার্নাল ফ্যাক্টর, এটা নিজে বানাচ্ছি, নিজেকে নষ্ট করতেছি, ইটস নট ট্রু। আর যদি কেউ করেও থাকে হীনমন্যতা, বহুবার ফিল করেও থাকে, দে আর অ্যাকচুয়ালি নট মাই ফ্রেন্ড। সো ওই ঘটনাটার পর থেকে কনফিডেন্স অ্যাকচুয়ালি রোজ। এখানে একটা মিনিট একটু যোগ করতে চাই আমাদের লিসনার যারা আছেন তাদের, ইটস ভেরি ভেরি গুড হ্যাপেনিং ফর ইউর লাইফ। একটা যেটা হচ্ছে যে যদি চিন্তা করি যে কম্পারেটিভ ইকোনমিক স্ট্যাটাস আপনার বিলো ছিল আপনার ফ্রেন্ডের তুলনায়, তাই না? অনেক। একইভাবে চিন্তা করে দেখুন আপনার ফ্রেন্ডেরও কিন্তু কারো না কারো চাইতে অনেক বেশি বিলো ছিল, তাই না? বিল গেটসও কিন্তু কারো তুলনায় গরিব এই দুনিয়াতে, কারণ কার্লোস স্লিম মেক্সিকান, তো ওনার তুলনায় কিন্তু বিল গেটস গরিব। সুতরাং আপনার স্ট্যান্ডার্ডে চাইতে অনেক গরিব লোকজন দুনিয়াতে আছে, অনেক। মনের দিক থেকে গরিব না হওয়াটাই হচ্ছে অ্যাবসলিউটলি। বিকজ ওরা আমার কাছে তাহলে কেন আসতেছিল, এখানে একটা বড় চাওয়া আছে। আমি দিন ভাবছিলাম ওরা সবাই খাওয়া দাওয়া করছে, দৌড়াদৌড়ি করছে আমার বাসায়, আমি তখন চিন্তা করছিলাম যে ওয়াই। দেন আই কেম আউট, ইয়েস আই হ্যাভ লট অফ থিংস। I'm their second boy. I play good sports. আমি তখন কবিতা লিখলাম ছোট ছোট, they love that. আমি হোস্টিং করছি প্রোগ্রামের কলেজে। সো সবসময় ওই যে পাওয়া না পাওয়ার জিনিসটা একটু একটা ইয়াতে মাপতে হবে, নিক্তিতে, যে আমার যদি এটা না থাকে। আরেকটা যে নেচারের কথা বলেছি আমি ছোটবেলায়, নেচার যখন আমাকে ক্রিয়েট করে সে কিছু প্ল্যান করেই রাখে, কাউকে সে এটা দিবে, কাউকে ওটা দিবে। সো আমরা সমাজ তৈরি করে নিয়েছি যে আচ্ছা নেচার টাকা দেয়নি বলেই সবকিছু শেষ, আমি সবকিছু শেষ, ভুল ধারণা। এই আন্ডারস্ট্যান্ডিংটা যখন আসে, একটা মানুষ
দেন এটা আমার পরবর্তীতে হেল্প করেছে, আমি গল্পের সামনে আরো বলবো। প্লিজ। সে এই ব্যাপারটা থেকে আই বিকেম ভেরি কনফিডেন্ট, আরো মনোযোগ দিলাম, কলেজের প্রথম বছরের যে হীনমন্যতা থেকে বের হয়ে গেলাম, ফ্রেন্ডসদের সাথে মন খুলে মেশা শুরু করলাম, নিজের কোনো কিছু লুকাতাম না। তখন আমি সিদ্ধান্ত, কিন্তু আমার ওই যে অঙ্কের দুর্বলতা কিন্তু যায়নি। প্লিজ রিমেম্বার, আই এম এ সায়েন্স স্টুডেন্ট, আমার ম্যাথসের দুর্বলতা যায়নি, বাকি সবকিছু মজার। চিটাগং ওয়াজ এ বিউটিফুল প্লেস। তখন এইচএসসি এক্সাম চলে এসছে, অনেক চেষ্টা করলাম, বাট ম্যাথস ওয়াজ নট গুড। সো ইভেনচুয়ালি আমি হিসাব করে দেখলাম যে আমি বুয়েট বা মানে ভালো যেই ইউনিভার্সিটিতে আমি চান্স অ্যাকচুয়ালি পাবো না সরাসরি ম্যাথস এর কারণে, সায়েন্সের সাবজেক্ট গুলোতে। ইট ব্রোক মি ডাউন, বিকজ কলেজের পর হঠাৎ করে আবিষ্কার করলাম এই ফানের দিন, আনন্দের দিন শেষ, এখন ইটস অল ইউর ওন। অন্য কোনো কিছুতে ভর্তি হতে গেলে যেই টাকা লাগবে, টাকার ব্যাপারটা নেই। এই সময়টায় খুব ঠান্ডা মাথায় অ্যানালাইজ করলাম যে 18 বছরের একটা ছেলের জন্য বাংলাদেশে আমার সিচুয়েশন, ওকে, হোয়াট ইজ দ্য বেস্ট অপশন। চিন্তা করে দেখলাম যে যেহেতু বাবা ছিলেন সোলজার, ওয়াই নট আই ট্রাই টু বিকাম এ মিলিটারি অফিসার, কমিশনড অফিসার যেটাকে বলি আমরা। এটা করলে তো আমার ওভারনাইট আমার স্ট্যাটাসে একটা চেঞ্জ আসবে। আমার একটা জিনিস জানার ছিল, সেটা হচ্ছে কি, নোবডি গাইডস ইউ, ফ্যামিলি থেকে হোক বা ফ্রেন্ডস থেকে হোক, যে ফিউচার প্ল্যান এটা করো, ভবিষ্যতে এটা হবা ওটা হবা, এরকম কোনো গাইড ছিল না? এরকম গাইড ছিল না। আমি যেটা বললাম যে আমার নিজের একটা ওয়ার্ল্ড ছিল। আমি একটা জিনিস ইম্পর্টেন্ট সবাইকে বলতে চাই, যে আমরা অনেকের সাথেই কথা বলি, এই মুহূর্তে আমি কিবরিয়ার সাথে কথা বলছি, আপনাদের সবার সাথে কথা বলছি, বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে লাইফে নিজের সাথে কথা বলা। এই জিনিসটা করা, আমরা প্রায় দেখবেন যে সিএনজির পেছনে লেখা থাকে মানুষের সবচেয়ে বড় আদালত হচ্ছে তার বিবেক। তখন আমি না একলা একলা চিন্তা করতাম, ট্রাস্ট মি, আমাকে সবাই পাগল বলতো মাঝে মাঝে, বিকজ আমি ওই যে চিটাগাং এর পাহাড়ি এলাকাতে একলা একলা বিকেলে হাঁটতাম আর চিন্তা করতাম। সো নিজের সাথে কথা বলাটা আমার জন্য ছিল মানে একটা বড় ফ্যাক্টর। ছোটবেলা থেকেই মানে কলেজ লাইফ আমি প্রচুর পত্রিকা, অটোবায়োগ্রাফি, এই জিনিসটা পড়েছি। পিপুলের জীবনী পড়তাম, দেখতাম যারা 50 বার 100 বার ফেল করছে, 50 বছরে গিয়ে রিকগনিশন পাইছে, অনেকে 22 বছর রিকগনিশন পাইছে, তারপর 26 বছরে হারাই গেছে। আমি পুরো জানতাম যে দ্যার ইজ নো প্যাটার্ন ইন লাইফ, যে আমাকে 18তে এইটা হইতে হবে, 25-এ এইটা হইতে হবে, তাইলেই সাকসেসফুল। এই যে পুরো ম্যাথসটা আমরা করে রাখি, এই ম্যাথসটাতেই গর্ব আছে। Exactly. You can be successful actually before just 5 months before you die, when you are 60. তখন you can do something. 1 ঘন্টা আগেও সেটা, 1 ঘন্টা আগেও you can become successful. Maybe আপনি সারা জীবনে খুব একটা বোরিং লাইফ কাটাইলেন, 1 ঘন্টা আগে একটা বিশাল সুইসাইড বম্বিং কে আটকাই দিলেন। একটা চমৎকার কথা আছে কিন্তু আমাদের রিলিজিয়নে, যে আপনাকে দুনিয়াতে পাঠানো হয়েছে শুধুমাত্র চেষ্টা করার জন্য, বাকিটুকু তাওয়াক্কাল তো আল্লাহ। Absolutely. সে দিবে আপনাকে। সো আমি চিন্তা করলাম যে if I can become a military officer, যে তখন আমি করলাম কি, খুব মজার ঘটনা, যেহেতু ম্যাথসে খারাপ হবে হবে আমি জানতাম, আমি ফর্ম কিনেছিলাম রেজাল্ট দেওয়ার আগে আগে ইন্টারমিডিয়েটের, বিকজ আমি জানতাম ম্যাথস খারাপ হবে। আম্মার কাছে টাকা চাইলাম, আম্মা আমি ফর্ম কিনবো। কিসের ফর্ম? 3 বাহিনীর যে কোনো একটা ফর্ম কিনবো। তো আমার আসলে শখ ছিল ফাইটার পাইলট হওয়ার। সো আমি 200 টাকা নিয়ে গেলাম, নিয়ে সেটা আমি টাইগার পাস নামে একটা জায়গা আছে, সেইখানে নৌবাহিনীর আমি যে 3টাই কিনবো প্ল্যান করে বেরিয়েছি, যে কোনো একটা জায়গা থেকে কিনতে গেলাম, গিয়ে নৌবাহিনীটা সামনে পড়লো। হ্যাঁ, এয়ারফোর্সেরটাও কিনতে গিয়েছিলাম, দেখলাম একটু বেশি এক্সপেন্সিভ, সেটা পরে কিনি, আগে নেভিটা কিনে নেই, কিছু টাকা বাঁচবে, তাহলে ফিরে যেতে পারবো। এই যে বললাম যে লাইফে 20 টাকা 10 টাকা সেভ করার যেই স্ট্রাগল গুলা, এগুলা করলেই পরে আপনি 10 লাখ 20 লাখ 15 লাখের মজাটা পাবেন। আমি গেলাম, তো নেভির ফর্ম টর্ম কিনে নিয়ে আসলাম, প্রাইমারি টেস্ট দিতে গেলাম, ওটা ফিজিক্যাল টেস্ট হয়, হয়ে গেল, হয়ে যাওয়ার পর একটা রিটেন টেস্ট হয়, রিটেন টেস্টও দিলাম, কারণ একটু প্রত্যুৎপন্নমতিতা যেটাকে বলা হয়, স্পন্টেনিটি এন্ড এভরিথিং ছিল, দিয়ে দিলাম, ওটাও হলো। এই যে স্বপ্ন আবার বাড়া শুরু করলো, যাই মনে হয় পারছি, 2টা ধাপ ক্রস করে ফেলেছি, কিন্তু ওই যে টানা হ্যাঁচড়া, যদি না হয়, যেটা আমাদের যে কোনো প্রজেক্টের ক্ষেত্রেই আপনি বলছিলেন যে চেষ্টা করতে হবে, আমি চেষ্টা করছিলাম, বাট ওই যে ঘুম তো আর হয় না, ওই যে নিজের সাথে কথা বলে বারবার কারণ জানেন যদি না হয়, বা দেন এগেইন আচ্ছা না, যদি না হয় বাদ দাও। পরের ধাপে কি? পরের ধাপে হচ্ছে ISSB। এটা কি? এখানে লোকজন প্রশ্ন করবে, জিজ্ঞেস করবে কেন আসতে চাও, কি আসতে চাও, তোমার সম্বন্ধে 5টি কথা বলো, তোমার দোষের কথা বলো, গুণের কথা বলো। আমি প্রশ্নপত্র বানালাম শুয়ে শুয়ে বিছানায়, আই এম টকিং টু মাই সেলফ, কি জিজ্ঞেস করবে, কি এমন জিনিস, আমি পারবো না প্রশ্ন উত্তর দিতে, সবগুলো চিন্তা করলাম কি বলবো করে। আইএসএসবির জন্য পত্রিকায় নাম আসে যে আইএসএসবি তে কবে আসবেন আপনি, তো আব্বা সেই পেপারটা নিয়ে আসলো। একজন হাবিলদার মানুষ, তার ছেলের রোল নাম্বার যেটা, সেটা লেখা পত্রিকায় না, জাতীয় পত্রিকায় সে রোল নাম্বার, আইএসএসবির জন্য সিলেক্টেড হয়েছে, ঢাকায় এসে দিতে হবে পরীক্ষা। এখন যারা আর্মি পার্সন না তাদের জন্য একটু বলি, ও যদি আইএসএসবি তে টিকে যায়, এবং এটা যদি আর্মিতে হতো, ইনফ্যাক্ট যেহেতু বাবা আর্মিতে ছিল, আফটার 6 মান্থ ও কিন্তু ওর বাবার বস হয়ে যাওয়ার একটা স্যালুট দিত আমাকে। ট্রাস্ট মি, ইট হ্যাপেন্ড, আমি বলছি ঘটনাটা। সো কাগজটা নিয়ে আসতেন, আইএসএসবি যাওয়ার জন্য একটা লিস্ট দিয়ে দেয়, জিনিসপত্র নিয়ে যেতে হবে। ঠান্ডা মাথায় গিয়ে দেখা গেল আমার মতো নিম্ন মধ্যবিত্ত একটা ছেলের ফ্যামিলিতে
এই জিনিসটা একটা খরচ, এবং এটা নিয়ে আমি জানি আমার বাবা মা টেনশন করতেছে। শেষ পর্যন্ত দেখা গেল কেটস এর দাম অনেক 2,500-3,000 পড়ে যায়, যে ব্র্যান্ডের কি জানি নিতে বলেছিল, ওইটা তো আর কিনতে পারি না। ওইটা বোধহয় ম্যানেজ করেছিলাম আমার কোন এক ফ্রেন্ডের কাছ থেকে। ঢাকায় গেলাম প্রচন্ড উত্তেজনা নিয়ে, ক্যান্টনমেন্টে ঢুকলাম। ক্যান্টনমেন্টে এক আঙ্কেলের বাসায় ছিলাম আগের রাতে, আব্বা মাও আসছে, পুরো একটা আয়োজন আর কি। কারণ আমাদের মতো ফ্যামিলির জন্য যারা, প্রত্যেকের কাছে আমি তখন একটা হয়ে গেছি, ছেলেটা 2টা ধাপ তো ক্রস করে আসছে, সে আইসিএসবি বোর্ড। কারণ খুব ঠান্ডা মাথায় আমি শ্রোতাদের উদ্দেশ্যে বলছি যে 4 দিন পরে, মানে আইসিএসবি 4 দিন ধরে হয়, প্রথম দিনই বাদ দিয়ে দেয় অর্ধেককে। প্রথম দিন বাদ দিয়ে গেলে মানে আর একদিন পরে আপনার স্বপ্ন ধূলিসাৎ, অথবা আপনি 4 দিন পরে আপনি ইউ বিকাম সামবডি। রাইট। এখন আমি টাই টুই পরে রেডি হলাম সকালবেলা, আব্বা আম্মা আমাকে বিদায় দিতে আসলো একটা জায়গায়, গেটে ছেড়ে দিয়ে চলে গেল। তখন খেয়াল করলাম যে বাকি যে আরো 100 ছেলে আসতেছে, তারা প্রত্যেকে, আমি তো একটা স্কুলের একটা হিরো। I'm from one school, চিটাগং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের সোলাইমান সুখন। আমি নিজেকে জাজ করেছি ওই জায়গায় যে আমি তো খুব একটা কিছু। কিন্তু আমার সামনে যখন ক্যাডেট কলেজ থেকে, এই কলেজ থেকে, সেই কলেজ থেকে, নটরডেম কলেজ থেকে, নানান জায়গা থেকে ছেলে পেলে এসে ঢোকা শুরু করলো, এক একজনের চেহারা, গেট আপ, কেটস, টাই, হেয়ার কাট, দ্য ওয়ে দে আর টকিং, ও তখন আমি বুঝলাম যে পৃথিবীটা আর অনেক বড়। তখন কনফিডেন্স আর একটা বড় ধাক্কা খেলো। সকালে আমরা নাস্তা করছি, সবাই দাঁড়ালাম লাইন ধরে। তখন দ্বিতীয়বারের মতো, মানে ওই আইসিবি গেটে ঢুকে যে কনফিডেন্সটা বেড়ে গিয়েছিল, ঢোকার পরে সবার মাঝখানে নিজেকে দাঁড় করে, কিন্তু আবার এই জন্য আমি প্রায় মানুষকে বলি যে তোমাকে বারবার নিজেকে জাজ করতে হবে। সো ঢুকলাম, ঢুকে প্রচন্ড টেন্সড। বিশাল একটা ছাউনির মধ্যে নিয়ে আমাদেরকে বসানো হলো। আইসিবি খুব গাছপালা দিয়ে ঢাকা ক্যান্টনমেন্ট, ইটস বিউটিফুল স্পেস। তো স্ক্রিন টেস্ট না কি যেন একটা হয়, সেখানে কিছু পিকুলিয়ার প্রশ্ন ইত্যাদি ইত্যাদি জিনিস দেখানো হয়, সাইকোলজিক্যাল টেস্ট ইত্যাদি ইত্যাদি একের পর এক চলতেছে। হ্যাঁ, টানা 4-5 ঘন্টা চলতেছে। এটা দেখে কি মনে হচ্ছে, ওটা দেখে কি মনে হচ্ছে, এটা দেখে একটা সেন্টেন্স কনস্ট্রাকশন করো, ওটা বলো, দ্বারা একটা কথা বলো, এরকম এরকম করতে করতে টানা র্যাপিড ফায়ার যেটাকে বলে, এরকম হলো। দুপুরে খেতে দিল, খাওয়া আর গলায় ঢুকছে না, কারণ একটু পরে রেজাল্ট দেবে। আই মাইট গেট আউট, বাবা মা বাইরে আছে, কি করব, অঙ্কের রেজাল্ট খারাপ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির চান্স পাবো না, তাহলে কোথায় পড়বো? দাঁড়িয়ে আছি, রৌদ্র ছিল, রোদে সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে, প্রায় 150 ছেলে আমরা দাঁড়িয়ে আছি। একটু পরপর নাম ডাকছে, যাদেরকে ডাকছে তারা বাদ হয়ে যাচ্ছে, বা উল্টা ছিল। সেখান থেকে দেখলাম যে আমি সিলেক্টেড হয়ে গেছি। ওকে, কংগ্রাচুলেশনস টু মি, আমি সিলেক্টেড, মানে আমি আরো 3.5 দিন থাকবো, পুরো প্রসেসটা থ্রু দিয়ে যাবো। আপাতত একটু হাফ ছাড়া গেল, দ্যাট এক্সট্যাসি, দ্যাট মোমেন্ট, আজকে আমি ওই ব্যারাকে থাকবো, হ্যাঁ, ইউ নো দ্যাট ফিলিংস। এবং আব্বা আম্মা 2:30টার বোধহয় ওখানে বাইরে দাঁড়িয়ে ছিল গেটে, দেখলো ছেলে বের হয় নাই, ছেলে গেট দিয়ে বের হয় নাই, এটাই খুশি। সো ওই আইসিবি সিলেকশনের মজাটা আমাকে দ্যাট একদিন পরে, এই যে আমাকে শ্রোতাদের আরেকটা জিনিস বুঝতে হবে যে আমি ছিলাম একজন নন কমিশন অফিসারের ছেলে, মানে একজন সাধারণ সৈনিকের ছেলে। তার জন্য আইসিসবির কিছুটা ধাপ পার করা মানে হচ্ছে, মানে দ্যাট ইজ দ্য বেস্ট থিং, অস্কার পাওয়ার মতো অবস্থা। আইসিসবি 3.5 দিন অনেক মজা করেছি। একটা জিনিস আমি তখন করেছিলাম, মনের অজান্তেই করেছিলাম, আমি ওই বাকিদেরকে হেল্প করতাম অনেক। কেউ ড্রাম নিয়ে হেঁটে যাচ্ছে, পারতেছে না, আমি একটু হেল্প করি, এই জিনিসগুলো আমি কেমনে জানি করতাম। তো 4 দিন পরে রেজাল্ট দিবে, ফাইনাল রেজাল্ট, মানে এইটা মানেই হচ্ছে আপনি জাস্ট একটা মেডিকেল টেস্টের পরে আপনি একাডেমিতে চলে যাবেন, মিলিটারি একাডেমিতে, মানে দ্যাটস ইট। 4 দিন পর অনেক মজা করলাম। আমাদেরকে লাস্টের দিন একটা মুভি দেখিয়েছিল, আইসিসবির একটা নিয়ম, শেষের দিন একটা মুভি দেখায়, ওয়াটার ওয়ার্ল্ড। ইটস এ ভেরি গুড মুভি, 97। আমরা মুভিটা দেখলাম, অনেক মজা করলাম, বন্ধু হয়ে গেলাম অনেকের সাথে। বাট দেন এগেন বুঝবেন, তখন আমরা প্রায় 70-80 জন ছিলাম, নিবে হয়তো 5 থেকে 4 জনকে নিবে। একটু বোঝার চেষ্টা করেন, ডেঞ্জারাস, কিন্তু ফ্রেন্ডস হয়ে গেছে। একটু পরেই সেই ফ্রেন্ডই আমার কারণে হয়তো আরেকজনের কারণে আমি টিকবো না। আমরা গ্রুপে গ্রুপে ভাগ হয়ে দাঁড়িয়ে আছি, প্রত্যেক গ্রুপের যে আছেন অ্যাসেসিং অফিসার, তারা ডাকছেন ভেতরে, সবাই লাল কার্ড নিয়ে বেরোচ্ছে। পিঙ্ক একটা কার্ড ছিল, মানে হয়নি, আর গ্রিন কার্ড মানে তুমি সিলেক্টেড, আইসিবি ক্রস করেছো, নাও আইদার অফ দ্য 3 বাহিনীর যে কোনো একটা তোমাকে নিয়ে নিবে, এটা তুমি একদম শিওর। হ্যাঁ, দাঁড়িয়ে আছি। আমার ছিল ব্ল্যাক আলফা গ্রুপ, ওটাতে আমার কলেজেরও আরো 2 ফ্রেন্ড ছিল। আমরা সবাই এক গ্রুপে দাঁড়িয়ে আছি, যাচ্ছে প্রতিটা পাশে আরো 6টা গ্রুপ দাঁড়ানো, এরকম 6-7-42 বা 50 জন ছিল। প্রতিটা গ্রুপ থেকে আমি পেছন দিকে দাঁড়ানো, 5 নাম্বার আমার গ্রুপে। একজনও, মানে প্রতিটা গ্রুপে 4 জন করে চলে গেছে। নোবডি গট এ গ্রিন কার্ড। মাই গুডনেস, এন্ড আই থট, আমরা রোদে ঘামছি যে ও মাই গড, তাহলে প্রথম দিনে চলে যেতাম, 4 দিনে সব করে, এখন যদি বলি যে নাই। এবং আমার গ্রুপ থেকে আমার ঠিক আগের 2 জনই গ্রিন কার্ড। আমি চিন্তা করলাম 2 জনই গ্রিন কার্ড, মানে আপনার রেড হওয়ার সম্ভাবনা। গড, আমার পুরো নার্ভাস একটা ব্রেকডাউন হলো, চোখ দিয়ে পানি আসবে চিন্তা করছি যে হলো না, বাবা মাকে দিতে পারলাম না, এখন কি করব, কোথায় যেয়ে ভর্তি হবো, কি পড়বো, টেনশন। সবাই একটা একটা ব্রোকেন হার্ট বেরোচ্ছে, এক একটা ছেলে মাথা নিচু করে করে বেরোচ্ছে, যাদের সাথে গত 3 দিন ধরে এত মজা করেছে, এত কিছু করেছি। ঢুকলাম,
আমি সামনে দাঁড়িয়ে আছি, আমার আগে একজন ঢুকলো, আমার ফ্রেন্ড, আই রিমেম্বার ইট ওয়াজ জিল্লুর, হি ইজ এ লেফটেন্যান্ট কমান্ডার নাও, ও নেভি সোয়ার্ডস যেটা কমান্ড ইউনিটের এখন 2IC। হ্যাঁ, সো আমার সামনে আমার কলেজের ক্লাসমেট। সো জিল্লুর বের হলো, গ্রিন কার্ড। আমি ঢুকলাম, হাত পা শক্ত হয়ে আছে, সামনে বসে আছেন, বড় একটা রুম। তো অনেক নাটক টাটক হয় ওখানে, অনেক কিছু বলে নাকি। আমার দিকে তাকালো, হ্যালো সোলাইমান, ইয়েস স্যার, কংগ্রেচুলেশনস, উই হ্যাভ সিলেক্টেড ইউ। And he didn't go to any নাটক or drama. Directly আমার দিকে তাকালো, congratulations, we have selected you. And I'm like, thank you sir, thank you. হ্যাঁ, বলে যে গ্রিন কার্ডটা নিয়ে বাইরে এসে আমি পুরো দাঁড়িয়ে গেলাম। তার সাথে এক গ্রুপে 3 জন। তারপরে হচ্ছে আমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড আরিফ, ও ঢুকবে। ও আমাদের 3 জনের হাতে গ্রিন কার্ড দেখে ও বুঝেই গেছে যে আর পসিবল না। একটা গ্রুপে, বাকি 4-7টা গ্রুপ আছে কিন্তু পাশে, কেউ পায় নাই, ট্রাস্ট মি। এখন পর্যন্ত আমরা 3 জন হয়ে গেছে। ও ঢুকলো, আমি দাঁড়ায় আছি ওর রেজাল্ট দেখার জন্য। আমি তো খুশি যে ও হবে। I had started believing that everything is possible. I just won the whole world. Because আমি যখন বের হবো এখন গ্রিন কার্ড নিয়ে, আমার বাবা মা, বিকজ আমার বাবাকে তার কমান্ডিং অফিসাররা ফোন করে কংগ্রেচুলেট করবে। আমার বাবার 30 বছরের বা 35 বছরের জীবনে সবচেয়ে বড় পাওয়া, মিলিটারি জীবনে সেটা হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। ইনফ্যাক্ট আরিফ বের হলো, রেড কার্ড। সো মাই বেস্ট ফ্রেন্ড, একই সাথে আনন্দ, একই সাথে আনন্দ। মাই বেস্ট ফ্রেন্ড couldn't get it. He didn't get chance. Then again, people are selfish. মানুষ selfish. And I was selfish too. I looked at him, পায় নাই, দোস্ত, থ্যাংক ইউ। বাট আমি ওর থেকে দূরে সরে যেতে চাচ্ছিলাম এই মুহূর্তে। I wanted to enjoy my success. That's what happens. So আমি ওর থেকে একটু কথাটা বলে, যতটুকু সময় ওকে দেওয়া উচিত ছিল আমার, I'm sorry দোস্ত, আমার যতটুকু সময় ওই দিন ওকে দেওয়া উচিত ছিল আমি দেইনি। Because I was looking at my green card. Still that green card is in my house. Trust me, dude. I came out. I thought I was flying. Seriously, levitation যেটাকে বলে, I thought I was flying. খুশিতে মানে বাবা মাকে একটা বড় গিফট দিলাম, এক্সট্যাসি। এরপরের কিছুদিন আমরা মেডিকেল টেস্ট হলো, সবকিছু গো থ্রু করলাম। ঢাকা ক্যান্টনমেন্টের ক্যান্টিন আছে একটা পেছনে, সেখানে আমরা যারা টিকলাম, যারা আমরা নেভিতে আমার সব কোর্সমেটরা এক হলাম, আর্মির ফ্রেন্ড যারা যারা এবারে টিকেছে। আমি 41 BMA লং কোর্স বাংলাদেশ মিলিটারিতে, I'm from 41 BMA লং কোর্স। সো I went in, আমরা ওখানে টেস্ট হতো, আমাদের এক্সটেন্সিভ একটা মেডিকেল টেস্ট। আমরা প্রতিদিন ওখানে যাই, ক্যান্টিনে আড্ডা মারি, মানে অন্যরকম সেই 3টা মাস। মানে আমরা জানি I'm somebody, মানে that feelings. কিন্তু ট্রেনিংটা নাকি খুব হার্ড হয়। ট্রেনিং এ আসছি আমি, জাস্ট আমি একটু পরে আমার শ্রোতাদেরকে ট্রেনিং এর ঘটনাটা বলবো। মানে স্টে টিউন, ডোন্ট গো, the whole fun is coming actually. So মেডিকেল টেস্টে সবকিছু পজিটিভ। আমরা ডিসেম্বরে 29th 97 we joined Bangladesh Naval Academy as a naval cadet. আমরা অফিসার ক্যাডেট বলতাম। এইখানেও আরেকটা একটু গরিবী একটা গল্প আছে। আইসিএসবি তে টেকার পরে বিএমএ তে যাওয়ার আগে যে লম্বা লিস্ট দেওয়া হয়, একটা বিশাল লম্বা লিস্ট দেওয়া হয় কি কি নিয়ে যেতে হবে। আমি সব নিতে পেরেছিলাম। স্যুট বানানোর মতো ক্যাপাসিটি বা তখন আসলেই ছিল না, যতই বলি ফ্র্যাঙ্কলি। এখনো মনে আছে আমি আইসিএসবি তে যাওয়ার আগে ঢাকায় শপিং করতে এসেছিলাম, মানে আইসিএসবি না, মিলিটারি একাডেমিতে, নেভাল একাডেমিতে যাওয়ার আগে, আমার একাডেমিতে যাওয়ার আগে এসেছিলাম। ওখানে লিস্ট ধরে কিনতে গিয়েছিলাম, স্যুট কেনার কথা ছিল। আমি সেটা না কিনে, জিপিও আছে না গুলিস্তানে, আমাদের জিপিও বক্সের সামনে একটা বিল্ডিং আছে, সেখানে পুরনো স্যুট বিক্রি করে। I didn't tell it to my military also, and nobody, I told never. জিপিওর সামনে থেকে স্যুট কিনেছিলাম 400 না 500 টাকা দিয়ে, কারণ বানাইতে লাগবে 4-5 হাজার টাকা। সেটার বদলে আমি 500 টাকা দিয়ে না 300, 400 বা 500 টাকা দিয়ে স্যুট কিনেছিলাম। সেই স্যুট আবার ফিটিংস হয় নাই, আমাকে খুব কিম্ভূত কিমাকার দেখাতো। এই ব্যাপারগুলো যখন মনে রাখি, পাটা মাটিতে থাকে। মানে সো একাডেমির কথা আমি যতটুকু বলা যায় কনফিডেন্সিয়ালি মেনটেন করে, ইট ওয়াজ এ বিউটিফুল এক্সপেরিয়েন্স। গেলাম, প্রথম দিনে চুলগুলো সব কেটে দিল। আমার চুল ছিল সবচেয়ে প্রিয়, পাটি ছাড় যেটাকে বলে। তারপরে প্রচন্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, মানে খাওয়া দাওয়া যে একটা জিনিস, খাইতে পারতাম না আমরা, কারণ খেতে বসলে চামচের শব্দ হলেই ফার্স্ট টার্ম গেট আপ, গেট আউট। খেতে পারতাম না, এর মধ্যে ট্রেনিং করছে, ইচ্ছা করে করা হয়, so that your survival instinct, your stamina and everything goes up. I was lucky that I went through a really global standard military exercise and military training system when I was just 18, 19, 20, এই যে 3টা সময়, যে সময় হয়তো বাইরে ছেলেরা ক্যাম্পাসে ঘোরাঘুরি করছে, কবিতা লিখছে, অন্যের চোখে ভালোবাসা খোঁজার চেষ্টা করছে, টিএসসির ইয়াতে বসে চা খাচ্ছে, ওই সময়টায় আমি মিলিটারি একাডেমিতে গড়াগড়ি করতেছি, ফায়ারিং প্র্যাকটিস করতেছি, একটু পরে ল্যাঙ্গুয়েজ ক্লাবে গিয়ে আমরা ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করতেছি, জার্নাল লিখতেছি। সো বিএমএ তে ছিলাম 3টা মাস, একসাথে করি আমরা 3 বাহিনী। আমরা বিএমএ তে একসাথে সবাই
কি ট্রেনিং হয় একই একসাথে প্রথম 3 মাস একসাথে হয়, এটা 41 লং কোর্স যেটাকে বলছে একসাথে 3 বাহিনীর যারা ইনটেক আর্মি, এয়ারফোর্স, নেভি, অল অফ দেম আর টুগেদার। এটা একটা অবজেক্টিভ নিয়ে করা হয় যাতে কোর্সমেট ফিলিংসটা হয় পরবর্তীতে, কারণ 3 বাহিনী মিলেই তো যুদ্ধ করতে হবে, যাতে ফিলিংসটা থাকে। যেমন এখনো যেমন আমি যদি এয়ারফোর্সে গিয়ে বলি আইল ফাইন্ড মাই কোর্সমেটস এন্ড দে উইল অফার মি এনি হেল্প এন্ড এভরিথিং। সো এই আর্মিতেও একই সিচুয়েশন। সো আমরা এই বিএম এর ব্যাপারটা খুবই মজার। বিএম এতে গিয়ে আবিষ্কার করলাম যে একটা মজার জিনিস আছে ওখানে, যে ক্যাডেট কলেজ থেকে যারা আসে ওরা কিন্তু অনেক রেডি হয়ে আসে, যারা সিভিল কলেজ থেকে যাই আমরা। এই যে প্রতিটা ধাপে ধাপে মানে লাইফে আপনি একটা সাকসেস পাওয়া মানে কিন্তু আর একটা স্ট্রাগল সামনে আসবে, আরেকটা চ্যালেঞ্জ। এবং বিএমএ থেকে কিন্তু অনেকে বাদ পড়ে যায়। বিএমএ তে ঢোকার পরে যেটা দেখলাম, হঠাৎ করে আবার খেয়াল করলাম, নো আইএসবি টিকে তো আমি ভাবছিলাম আমি আই এম দ্য বেস্ট, বাট নাও আই হ্যাভ দিস পিপল যারা আমার মতো সেম প্রসেসের থ্রুতে এসেছে, এবং দে আর অ্যাকচুয়ালি বেটার দেন মি ইন মেনি কেসেস। সামবডি রাইটস বেটার, সামবডি ফায়ার্স বেটার। সো এক একটা মানুষ এক একটা মানে কখনোই নিজেকে সবসময় সর্বা ভাবলে ভুল হবে। বাকিদের যে ক্যাপাসিটিটা আছে এটাকে রেসপেক্ট করাটা খুব জরুরি। কষ্ট হয়েছিল শুরুতে, না আমি বেস্ট, কারণ মানুষ কিন্তু নিজেকে ছাড়া আর কাউকে বেস্ট ভাবতে পছন্দ করে না। আরে দূর উনি কি বোঝে, আরে ওকে, এটা আমাদের কালচার। আই ফাউন্ড আউট দ্যাট ও মাই গড, আমার থেকে ওয়ে বেটার ছেলে পেলে এখানে আছে, যে টিচার কি বলতেছে বা ইনস্ট্রাক্টর কি বলতেছে 1 মিনিটে বুঝে গেছে, আমি বুঝি নাই কি কইলো কেমনে। বাট আই ওয়াজ গুড উইথ আর্মস। সো বিএম এর এই 3টা মাস আমাদের 10 উইকস একসাথে প্রচন্ড মানে স্ট্রাগলের মধ্যে দিয়ে গিয়েছে। এর মধ্যে আব্বা রিটায়ার করলেন, তখনই আমার মাথায় কিন্তু ওই যে আবার আব্বা তো রিটায়ার করছে, তাহলে কি করবে। মানে মিলিটারি চাকরি মানে যে অনেক টাকা তা কিন্তু অনেক কম। সো দেন এগেইন ওই স্ট্রাগলটা ঢুকে গেল মাথায়, ট্রেনিং করা অবস্থায় আমার মাথায় ঢুকে গেল। তখন চিন্তা করলাম যে এই একটা পেয়েছি, সোশ্যাল রিকগনিশন এসছে, স্ট্যাটাস এসেছে, সবকিছু এসছে, বাট ফাইন্যান্সিয়াল সলভেন্সিটা একটু দূরে ছিল তখনও। সো ওই জিনিসটা মাথায় ছিল। বিএমএ থেকে আমরা নেভাল একাডেমিতে ফিরে আসলাম, নেভির ট্রেনিং শুরু হলো, জাহাজ, রশি, সেইলিং, কি করতে হবে, পানির গভীরতাতে কোন গভীরতায় কোন স্যালাইনিটি, কোথায় সাবমেরিন লোকায় থাকে, কোথায় কি করে, অল দিস নিউ থিংস আই স্টার্টেড লার্নিং। বাট সামহাও ওই আর্মি আর এয়ারফোর্সের ইম্প্যাক্ট আমার মাথা থেকে যায় নাই। মানে আমি নেভিতে চলে আসছি, বাট মানে ওই যেহেতু নিজেও আর্মির সন্তান ছিলাম, হঠাৎ করে মনে হলো না আমি মনে হয় ওইটার জন্য বেটার ছিলাম। এই ধরনের একটা কনফিউশন আমাদের কাজ করেছে একটা লম্বা সময় ধরে ট্রেনিং এর, যেটা আমাকে মাঝে মাঝে একটু হ্যাম্পার করেছে আমার ট্রেনিং এর কনসেন্ট্রেশনে। এর মধ্যে ইট ওয়াজ বিউটিফুল। ফ্রেন্ড হলো আমার 25 জন নেভির আমার কোর্সমেটস, সবার নাম আমি বলছি না। সো দে আর স্টিল ভেরি মাচ কানেক্টেড উইথ মি। উই ওয়েন্ট থ্রু লট অফ ফান। মানে মিলিটারি একাডেমি যতটা কষ্টের, রাত 2টা হয়তো আপনি আগে খালের মধ্যে নামাই দিয়ে বসায় দাঁড় করে রাখছে শীতের মধ্যে, আবার একটু পরেই খুব ড্রেস চেঞ্জ করে আপনি কোন একটা সিনিয়র অফিসার এসে তার সম্মানে যে পার্টিতে হচ্ছে সেখানে কথা বলছেন। সো এত আপ ডাউন হয়, মানে আমার মাঝে মাঝে ইচ্ছা হয়, যেমন অনেক দেশে কিন্তু কম্পালসারি, যেমন ইসরায়েল, সাউথ কোরিয়া, এরকম অনেক দেশে কম্পালসারি মিলিটারি ট্রেনিং করতে হয়, 2 বছর বা 2.5 বছর সার্ভ করতে হয়। আমার মাঝে মাঝে মনে হয় এটা যদি করা যেত আমাদের ইয়তদের, তাহলে ডিসিপ্লিন, সেলফ এস্টিম, এই ব্যাপারগুলো অনেক বাড়তো। বিকজ দ্যাট ইজ এ প্রাইসলেস ট্রেনিং। আমি 2.5 ইয়ার্সে যে ট্রেনিংটা পেয়েছি, ট্রাস্ট মি, আই এম গ্রেটফুল। 1.5 বছর গ্রাউন্ডে ট্রেনিং করার পরে আমাদেরকে সমুদ্রে পাঠানো হলো। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আজকে এখানে সুলাইমান সুখনের জীবনের গল্প প্রচার করা হচ্ছে। আমরা অনেক দূরে এগিয়ে গিয়েছি, কিন্তু এখনো অনেক কিছুই জানার বাকি। আমরা 4 মিনিট পর আবারও ফিরে আসবো তাকে নিয়ে, এবং আপনারা যদি তাকে দেখতে চান, তার সাথে সরাসরি কমিউনিকেট করতে চান ফেসবুকে, চলে আসুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। একবার বলছি, www.facebook.com/hello8920। পেজটিতে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি hello 8920 যাবতীয় আপডেট এখান থেকে পাবেন, এবং একই সাথে সুলাইমান সুখনের পেজের বা প্রোফাইলের লিঙ্কটা এখানে দেওয়া আছে, আপনারা ওখানে গিয়ে সাবস্ক্রাইব করতে পারবেন। ওকে, যেখানে ছিলাম সুখন ভাই, আমরা যেটা জানছিলাম যে সমুদ্রে পাঠিয়ে দিল। তারপর আচ্ছা, তো আমার প্রথম জাহাজ যেটা ছিল ওয়ারশিপ, ইটস নট লাইক কমার্শিয়াল জাহাজ, ইটস যুদ্ধ জাহাজ। সো নেভি কথা বলছি, ইটস মিলিটারি ফোর্স। আমার প্রথম জাহাজ ছিল বিএনএস মধুমতি। ইট ওয়াজ এন ওপিভি। ওপিভি মিনস অফশোর পেট্রোল ভেসেল, একটু দূরে গিয়ে অনেক গভীরে গিয়ে পেট্রোলিং করতে পারে, এই ক্যাপাসিটি এন্ড এভরিথিং। সো ইট ওয়াজ বিউটিফুল শিপ। সো ওটা নিয়ে আমরা পেট্রোলিং করছিলাম একদিন। সো নেভির লাইফটা অনেক টাফ, আমরা যেটা ভাবি যে খুব মজার, আচ্ছা সমুদ্রে ঘুরে বেড়াবে, বাট না। সমুদ্র মানে কিন্তু মানুষের থেকে দূরে। সমুদ্র মানে কিন্তু ওই যে 70-80 মিটার লম্বা যে জাহাজটা, সেটার ভেতরে। আর মিলিটারি জাহাজে কিন্তু অ্যাকোমোডেশন আরো অনেক কনজেস্টেড থাকে। সো আমরা এরকম করছি, তাও মেনে নিচ্ছি, ট্রেনিং করছি, ইটস বিউটিফুল থিং, নতুন করে ভাবছি। বাট ওই মনের মধ্যে খুঁতখুতটা ছিল আমার ট্রেনিং এর সময়, যার কারণে যে আচ্ছা, ইজ ইট দ্য এক্সাক্ট থিং আই ওয়ান্ট টু ডু ইন লাইফ। কারণ পেয়েছি,
বা তারপর এদিকে আবার বাবা রিটায়ার করে ফেলেছে, আমি কি বের হয়ে যাওয়া তো উচিত না, অনেক ধরনের টেনশন। আচ্ছা বের হয়ে কমিশন পেলে কিরকম, হাউ মাচ মানি আল মেক, স্যালারি কি হবে, এটা কি দেখে আমার হবে কিনা, এই ধরনের চিন্তা, তার মধ্যে ট্রেনিং করছি। সো ওই সময়টা যেটা দেখলাম, আমি দেখলাম যে আমার সাথে যারা ছিল বাকি ফ্রেন্ডরা, তাদের অনেকেরই অবস্থাপন্ন ছেলে মেয়ে, ঘরের ছেলেরা ছিল। সো ওদের দেখা গেল যে ছুটির দিনে বা ওদের ফ্যামিলি থেকে অনেক ধরনের সাপোর্ট আসতেছে, সো ওরা লাইফটাকে এনজয় করছে। আর সেই একই সময় আমাকে চিন্তা করতে হচ্ছে যে আচ্ছা বাবা তো রিটায়ার করলো, ও কি করবে, চাকরি করবে কিনা, মানে কিভাবে চলবে সংসার, এই ব্যাপারগুলো পুরোপুরি ভাবে প্রাণ খুলে যে এনজয় করা, প্রাণ খুলে এই ব্যাপারটা করতে পারছিলাম না। সো এই করতে করতে একটা মজার ঘটনা ঘটলো সমুদ্রে। কোনো এক বর্ষার রাতে, সমুদ্রের বর্ষা ডিফারেন্ট ঢাকার বর্ষা থেকে। সমুদ্রের বর্ষা মানে আপনার বিশাল যুদ্ধজাহাজটাকে ওইভাবে খেলনা নৌকার মতো এভাবে দোলাবে, হ্যাঁ, এবং আপনাকে সেটার মধ্যে সার্ভাইভ করতে হবে। আমরা হঠাৎ করে থাই বা কোনো একটা জাহাজ স্পট করলাম। আমি তখন রাডারে দেখছিলাম, আমার শিপে পেট্রোল করছি আমরা বাংলাদেশ বর্ডার সমুদ্রে, বৃষ্টির রাত। হঠাৎ করে আমি রাডারে এমন একটা অবজেক্ট দেখলাম যেটা ওখানে থাকার কথা না, এই জায়গাটা ক্লিন থাকার কথা। আমি সুইপ করছিলাম, আমি বললাম আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে বললাম যে স্যার আই ফাউন্ড সামথিং দ্যাট। আমরা গিয়ে দেখলাম যে আসলে ওটা একটা অন্য দেশের জাহাজ ঢুকে আমাদের এখানে মাছ ধরছে, মানে জেলে। সো এটা ক্যান নট ডু দ্যাট। ওকে, ওদেরকে আমরা আটক করলাম। সেটা একটা মজার দৃশ্য, মানে সমুদ্রের মধ্যে মাঝ রাতে কয়েকশো মাইল দূরে, 100-150 মাইল দূরে, 200 মাইল পর্যন্ত আমাদের পুরোপুরি অধিকার, যেটাকে বলে বেসিক্যালি থাইল্যান্ডে ছিল ওটা, থাইল্যান্ডে ছিল। ওরা এসে মাছ ধরছে, ওটাকে আটকানো হলো। আমরা ইয়াং অফিসার তখন, একদম আমি তখন মিডশিপম্যান, ইটস এ র্যাঙ্ক। আমাকে এবং আমার আরেক মিডশিপম্যান, আরো 2টা ফ্রেন্ড এবং 3-4 জন সেলরকে দিয়ে আমাদেরকে বললো ওই জাহাজটা, এবং ওই জাহাজের ওই ছোট জাহাজ, একটা ছোট জাহাজ বলা ঠিক না, ট্রলার, ওই ট্রলারটাকে বললো আমার জাহাজটা সামনে এগিয়ে যাচ্ছে, আর বলো তোমরা ওটাকে নিয়ে চিটাঙে নিয়ে আসো, আমরা কিন্তু 100 মাইল দূরে। ওকে, ওটাকে টেনে তোমরা চালিয়ে নিয়ে আসো। তা আমরা যাচ্ছি, আমরা খুব মজা, জোস। আসলে একদিন পর অপারেশনাল কিছু একটা করতেছি। I'm 20 years old at that time, মাঝরাত। হঠাৎ করে যেটা আমার এই ট্রলারের তো স্পিড আর জাহাজের স্পিড এক না, ওই জাহাজটা একটু এগিয়ে গেল, আর ভিজিবিলিটি অনেক কম ছিল, মানে বৃষ্টি হচ্ছিল, ঢেউ। হঠাৎ করে একজন এসে বলতেছে স্যার ইঞ্জিন রুম দিয়ে পানি উঠতেছে। ও মাই গড! এখন আমরা তো দেখুন ধরে বলেছে বিশাল একটা কাজ করে ফেলেছি, হিরোইক একটা কাজ করেছি, স্যার ইঞ্জিন রুমে পানি উঠতেছে। মানে আই এম নট প্রিপেয়ার্ড ফর দ্যাট। বাট অ্যাজ এ সিনিয়রিটি আমি ওখানে সবচেয়ে সিনিয়র র্যাঙ্ক অনুযায়ী, মানে আমার থেকে ডাবল বয়সের সেলররা আছে, বাট তারা আমার দিকে তাকিয়ে আছে, ডিসিশন আমি দিব। এই প্রথম লাইফে যে 2 বছর ধরে ট্রেনিং করতেছি, এত স্টাইল মারতেছি, আমি তো অফিসার হয়ে যাব, এই প্রথম টের পেলাম যে রিয়েলিটি ইজ ডিফারেন্ট। রিয়েলিটিতে আমার চেয়ে ডাবল বয়সী, মানে বিস্তর অভিজ্ঞ লোক আমার দিকে ডিসিশনের জন্য তাকিয়ে আছে। দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ম্যানেজমেন্ট লেসন ইন লাইফ। এন্ড বাইরে বৃষ্টি হচ্ছে, আমার মাথায় ফার্স্ট চিন্তা আসলো ডুবে গেলেও অস্ত্র, মানে আমাদেরকে শেখানো মিলিটারিতে যে আর্মস ছাড়া যাবে না কখনো। হ্যাঁ, আমি যে এটাকে সিকিউর করতে হবে, লাইফ জ্যাকেট পরো। ওয়াকি টকিতে আমি ইয়েকে ডাকছি, আমার যে মাদারশিপ, ওদেরকে ডাকছি, রেসপন্স করছে না, কারণ বৃষ্টি, ওরা একটু সামনে চলে গেছে, আমরা একটু স্লো হয়ে গেছি, নেটওয়ার্কে আসছে না। শীত দ্বারাবে যে ঠান্ডা অনুভূতি আমরা ইত্যাদি ইত্যাদি যেগুলো বলি, দ্যাট ওয়াজ দ্যাট ইন মিডল অফ বে অফ বেঙ্গল, নোওয়্যার। আই এম 20 years, আর কিছুদিন পরে কমিশনড অফিসার হব, এন্ড আই এম থিঙ্কিং ও আই মাইট ডাই টুনাইট। কেউ কথা বলছে না, প্রতিবার হ্যালো ব্রাভো, ডু ইউ কপি, নো রিপ্লাই, মানে ইউনো আই এম লিসেনিং। কি বলবো, বাংলা সিস্টেম, পানি সেচো। বৃষ্টি হচ্ছে, পানি সেচলে কি হবে? আপনার কোন ট্রেনিং কাজে লাগেনি? কোন ট্রেনিং কাজে লাগেনি। ফার্মাররা যেভাবে পানি সেচে ওইভাবে সেচে। আমি তো ছিলাম, আমি যদি আমার শিপে থাকতাম তাহলে, আমার ওয়ারশিপে থাকলে কাজে লাগতো। ওটা একটা থাই বোট, পানি সেচতেছি, আমি লিটারালি চিন্তা করতেছি ও ইটস গন, শেষ। আমি ভাবতেছি আচ্ছা লাইফ বোট কত দূরে আছি, খাবার টাবার তো খুব বেশি নাই, কিভাবে বাঁচবো, সব চিন্তা করা শুরু করে দিছি। যে আমার মেবি আমাকে আসলে লাভ দিতে হবে আমাদের সবাইকে নিয়ে, আমরা প্ল্যান করে ফেলতেছি যে একসাথে বেঁধে থাকতে হয়, সব রেডি করতেছি। ভয়ের মধ্যেও আমার মনে আছে আমি লিডারশিপ ক্যাপাসিটি দেখিয়েছিলাম, সবাইকে বলতেছি ইটস ওকে, আসবে সবাই, ব্যাপার না, রেডি হও, ইত্যাদি, ট্রাই করো, এরকম করতেছি। এই করতে করতে ঘন্টাখানেক, ওই 1 ঘন্টা ছিল আমার ওই 20 বছরের মধ্যে সবচেয়ে ভয়ানক একটা সময়। সেই সময় আমার ফ্রেন্ডসরা ছিল, টেনশন করছে কি হবে। 1 ঘন্টা পর স্বর্গ হাতে পাওয়ার মতো আমার ওয়াকি টকি বেজে উঠল। হ্যাঁ, কারণ আমার শিপ আমাকে না পেয়ে ওরা আসলে ব্যাক করে দে ওয়ার সুইপিং আস। তাড়াতাড়ি ওখান থেকে বোট টোট চলে আসলো, এসে ইঞ্জিনটা রিপ্লেস করে আমরা পুরো আসলাম। এটা একটা ঘটনা ছিল আমার মিলিটারি লাইফের। তারপরে 2000 সালে কমিশন পেলাম। এই কমিশন পাওয়ার পরে যেটা হলো যে আমি হঠাৎ করে চিন্তা করছিলাম যে বেসিক্যালি আই রেসপেক্ট মিলিটারি লাইফ, বাট প্রবাবলি মিলিটারি লাইফ ইজ নট ফর মি।
আরো একটা বড় রিজন ছিল, একটা তো স্বাধীনতার ব্যাপারটা, মিলিটারি লাইফে স্বাধীনতার ব্যাপারটা একটু কম, ব্যক্তিগত 24/7ই আপনাকে অন ডিউটি, ওটা আমার কোনো প্রবলেম নেই। বাট আমি যেহেতু ঢুকে গিয়েছিলাম 18 বছর বয়সে, সেটা ছিল পারিপার্শ্বিকতার চাপ বা নিজেকে প্রমাণ করার যে একটা তাগিদ বা আব্বার মুখে হাসি ফোটানোর যে তাগিদ, সেটা থেকে ঢুকেছিলাম। বাট দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি নট মি, বিকজ ওই যে কলেজের আমি উড়ন্ত বাস্কেটবল খেলছি, ফ্রি লাইফ, কবিতা লিখছি, আমি ছিলাম সেটা। আমি জাহাজ দিয়ে পেট্রোল করতেছি বে অফ বেঙ্গল আর ভাবতেছি টিএসসি তে এখন কি হচ্ছে। আচ্ছা, আমার মনের মধ্যে সবসময় ওই জিনিসটা কাজ করতো কনস্ট্যান্টলি। দো আই ওয়াজ ইন ওয়ান এনভায়রনমেন্ট, বাট আই ওয়াজ কনস্ট্যান্টলি থিঙ্কিং অ্যাবাউট সামথিং এলস, which is not good because I was not giving, I couldn't concentrate. দো আমি অনেক ভালো করছিলাম। এবং ইন্টারেস্টিংলি 2002 সালে, মানে আমার প্রায় 5ম বছরে আমার মিলিটারি লাইফের, আমি সরাসরি আমার কমান্ডিং অফিসার রুমে ঢুকে গিয়ে বললাম, এক্সকিউজ মি স্যার, আই ওয়ান্ট টু লিভ। সরাসরি এটা কেউ করে না। That's almost, punishable crime. You just cannot go and tell that. There are certain procedures. আমি সরাসরি কেন বলেছিলাম, কি কারণে বলেছিলাম, আমি আজকেও জানি না। হঠাৎ করে কি মনে হলো, একদিন মাঝ দুপুরে জাহাজের ফ্রিগেটে ছিলাম, জাহাজে গিয়ে বলে দিলাম যে এক্সকিউজ মি স্যার, স্যালুট দিয়ে ঢুকে। বাট আই থট, হয় না মাঝে মাঝে যে না, এটা আমার জায়গা না, I'm not supposed to do. With full respect. But it was difficult because 5 বছরে ততদিনে তো আপনার পুরো পড়াশোনার ট্র্যাক ডিফারেন্ট হয়ে গেছে, সবাই এগিয়ে গেছে। তারপরে কেন করলাম, আব্বা কিন্তু তখনও বের হয়ে কোনো চাকরি টাকরি পায় নাই। রাইট। এই ঘটনাটা ঘটানোর আগে আব্বা এসেছিল দেখতে আমাকে। আমি আব্বাকে বলেছিলাম, আব্বা আমাকে ফোন করে বলেছিলাম যে আব্বা আম্মা, আমি আসলে এইটা আমার জন্য না। আব্বা আম্মা জানতো এটার মানে হচ্ছে বের হয়ে এসে আবার নতুন করে। কিন্তু আমার আব্বা আম্মা কেন জানি, মানে ওনার রিয়াক্ট করার কথা ছিল, না থাকো এই সে। এবং তখন কিন্তু আমি শুনতেছিলাম যে আমার আব্বা আম্মা তখন ব্রাউনবেরিয়া শহরে চলে গেছে, ওখানে একটা বাড়ি, ছোটখাটো বাড়ি বানিয়ে থাকার চেষ্টা করছে। আব্বা একটা নতুন প্রফেশন খোঁজার চেষ্টা করছে। এর মধ্যে যেহেতু আমি ছেলে অফিসার, বেশ কিছু ঠিকাদার টাইপের ফ্যামিলি থেকে আমার পিছনে বিয়ের প্রস্তাব আসতেছে, 5 তলা বাড়ি সহ। আপনার বুঝতে হবে ব্যাপারটা। এর মধ্যে আমি হঠাৎ করে বললাম যে এই জায়গাটা আমার জন্য না। দিস ইজ আ টার্নিং পয়েন্ট অফ দ্য স্টোরি। এবং তার লাইফের জন্য আমি কি বলবো, একটা ডিজাস্টার সিদ্ধান্ত ছিল না, কি ছিল সেটা তো স্টোরিতে বের হয়ে আসবে। কিন্তু আমাদের স্টোরির জন্য ভেরি ভেরি টার্নিং পয়েন্ট, যে এরকম সময়ও উনি বারবার বলছিলেন ওনার ফ্যামিলি ইকোনমিক স্ট্যাটাস, এবং যেখানে অলরেডি একটা সেটেল লাইফ, কিন্তু নিজের মন মানছে না, শুধুমাত্র মনের কথা শুনে এরকম একটা সিদ্ধান্ত যখন বের হয়ে আসলে পুরো লাইফটা আরো বেশি ডিফিকাল্ট হয়ে যেতে পারে, সেই রিস্কটা নেয়া। ওকে, তারপর ওই অবস্থায়, কারণ আমার কাছে অলরেডি 2-3টা বিয়ের প্রস্তাব আছে, আমার বয়স তখন 22, বাট আমাকে অলরেডি বলতেছে যে এখন আপনারাই করে রাখেন, আমরা এই সেই অনেক কিছু আমার কাছে আসতেছে। ইনফ্যাক্ট এই ধরনের ছেলেদের বাংলাদেশের কমিউনিটিতে অনেক ডিমান্ড, উই নো দ্যাট। ওকে, যাই হোক, বলেন। সো ওই অবস্থায় চিন্তা করলাম, যখন এই কথাটা বলে ফেললাম, বলে এসে যখন চিন্তা করলাম যে আমি এত কিছু করে 22 বছর ধরে নিজেকে প্রস্তুত করলাম, 18 বছর বয়সে আইসিসি ক্রস করে নিজেকে একটা জায়গায় নিয়ে আসলাম, একটা স্টেডি হয়ে গেলাম। এরপর শুধুমাত্র মনের, একটু আগে আপনি যেটা বললেন যে শুধুমাত্র মনের কথা, মন কিছু একটা স্বপ্ন দেখছে ফিউচারের জন্য, সেটাকে স্যাটিসফাই করার জন্য পুরো সেট আপটাকে আবার চেঞ্জ করে নতুন করে স্টার্ট। আর রিমেম্বার, আমার কিন্তু এই 5 বছরের এডুকেশন পুরো চেঞ্জ। আমি এখন আর ওই সাইন থিটা কস থিটা কি আর স্থিতিবিদ্যা গতিবিদ্যা কি সব ভুলে গেছি। আমি এখন ঠিক জানি না যে বের হয়ে আমি কি করব, কালকে আমি এসে কোথায় কি খাবো, আই রিয়েলি ডোন্ট নো। বাট দেন এগেইন, আমি ক্রেজি পারসন। I decided to leave Navy, and I told my commanding officer, and somehow my commanding officer, he's retired also. ওনার রুমে ঢুকে সরাসরি বলে দিলাম যে স্যার, স্যালুট দিলাম একটা, নেভির সেই হোয়াইট ড্রেস পরা, আমার ছবি আছে ফেসবুক প্রোফাইলে দেখতে পাবেন, আমার অনেকগুলো মিলিটারি লাইফের ছবি আছে। বললাম যে আই ওয়ান্ট টু লিভ। উনি হঠাৎ আমার দিকে তাকালেন, তাকায় বললেন, একটা খুব রিয়াক্ট করলেন না, বললেন ওকে সোলাইমান, কাম বাই প্রপার প্রসিডিওর, এই একটা কথা বললেন। তারপরে নর্মালি এটা হয় না মিলিটারিতে এইভাবে ধাপ করে, কোন কারণে কি কারণে আজকে আমি এখনো জানি না। মাঝে মাঝে যে মাদার নেচার বা লাক, সৃষ্টিকর্তা কিছু প্ল্যান করে রাখে, হঠাৎ করে 1.5 মাস না 2 মাসের পর, আমার কিন্তু কোনো মামা চাচা মন্ত্রী টন্ত্রী কিছুই নাই, হ্যাঁ এত সহজে বের হওয়ার কথা না, হ্যাঁ আমাকে উল্টা আরো ঝামেলা করার কথা। 1.5 মাস পরে আমি আমার রিলিজ লেটার পেয়ে গেলাম। মাই গুডনেস, এটা খুবই অবাক কাণ্ড। এটা কাহিনী আমি জানি না কেন হয়েছিল, কি হয়েছিল, কি কারণে। বজলু স্যার প্রবাবলি হি রেকমেন্ডেড ইফ হি ডাজন্ট ওয়ান্ট টু লিভ উই শুড গিভ হিম এ চান্স, এরকম কোন একটা রেকমেন্ডেশন লেটার লিখেছিলেন আমার ডোসিয়ারে, আমরা ডোসিয়ার বলি। সো ওখানে লিখলেন, আমি 2002 সালের কথা বলছি। ওকে, 2002 সালের পুরো সেট পৃথিবী ছেড়ে 700 টাকা নিয়ে জানি না কি করব, হঠাৎ করে আই বিকেম নোবডি। চিটাগাং এ বেজে ছিলাম, জিসি মোড়ে আমি রাত 12 এপ্রিল 2002 একটা ব্যাগ সহ দাঁড়ায় আছি, and I'm nobody again. I'm just nobody. আমার একটা বিএসসি ডিগ্রি আছে যেটা আমার একাডেমি থেকে দিয়েছে, আর 2 বছরের টুকটাক নেভির চাকরি করেছি। That's it. I'm then again back. But I was happy. Yeah, I wanted this for me. আমি জিসি মোড়ে বাসের জন্য দাঁড়ায় আছি।
অ্যান্ড আমার এক ফ্রেন্ড ছিল এয়ারফোর্সের, আমরা পাশাপাশি বেইজে, সাব্বির, আই স্টিল রিমেম্বার হিম। সাব্বির আসলো আমাকে সি অফ করতে, সাব্বির আসলো হেলিকপ্টার চালাতো, ও 2002 সালের কথা বলছি। সাব্বিরের কথাটা আমি ইচ্ছা করে আনলাম এখানে। সাব্বির ওয়াজ ওয়ান অফ মাই বেস্ট বাড়ি, ও আদার ফোর্স থেকে ছিল, এয়ারফোর্স থেকে ছিল, বাট উই আর ভেরি কানেক্টেড। সাব্বির এসে ফান্টার ক্যান কিনেছিল, ক্যান অর্ধেক খেয়ে আমার হাতে, আমি বাসে ওঠার আগে আমাকে দিল, দোস্ত এই তোরে দিলাম, তুই তো চলে যাচ্ছিস ঢাকায়, এই হাফ ক্যান খাইতে খাইতে যা, আমি আসতেছি কয়েক মাসের মধ্যে, আমিও চলে আসবো, হ্যাঁ আমিও ফ্রি হয়ে যাবো, এরকম। মানে এটা আমি পরিপূর্ণ শ্রদ্ধা রেখে বলছি মিলিটারি কমিউনিটির প্রতি। আই লাভ দেম, দে আর ডুইং এ গ্রেট জব, বাট আই এম জাস্ট নট মেন্ট ফর দেম। সাব্বির এই কথাটা বললো, ও দেখতে এসেছিল। সাব্বির কথা এই কারণে বললাম, আমার এই বন্ধু এই ঘটনার আমাকে ছেড়ে আসার ক্যানটা আমার হাতে তুলে দিল, কারণ আমি কিন্তু নোবডি, বুঝতে হবে আপনাকে, বিপদের ফ্রেন্ডরা, আমি নোবডি, আমাকে পাত্তা না দেওয়ার কোনো কারণ নেই, আমি জাস্ট নোবডি। এই সাব্বির তার 3 থেকে 4 মাস পরে 2002 সালে আপনারা খেয়াল করবেন ঘাটলে একটা হেলিকপ্টার ক্র্যাশ হয়েছিল, হি ডাইড অ্যান্ড হি ইজ বারিড সামওয়্যার ইন দ্য এয়ারফোর্স বেস ইন ঢাকা। বাট আমার এখনো, আমি যখন বের হয়ে এসে নতুন লাইফ ইত্যাদি ইত্যাদি গড়তেছি, এখন আমার মনে পড়ে সেই 2002 সালের 12 এপ্রিলের রাতে আমার দোস্ত সাব্বির, দ্যাট হেলিকপ্টার পাইলট, আমাকে একটা ক্যান দিয়ে বলেছিল আমি 2 মাস পরে আসতেছি ঢাকায়। হি কেম টু ঢাকা, বাট হি কেম ইন এ কফিন। সো আমি ওখানে যাবো না। সাব্বিরের কথা আরেকবার স্মরণ করার চেষ্টা করছি দোস্ত। 13 বছর, হি ইজ নট হিয়ার, আই এম শিওর নোবডি রিমেম্বার্স, মেবি কোথাও নাম লেখা আছে, কোথাও লেখা নাই, বাট আই স্টিল রিমেম্বার হিম। আই কেম টু ঢাকা। ঢাকায় আসার পরে, অ্যাজ আই মেনশন, নোবডি, $700। আমার কোথায় যাবো, আত্মীয় স্বজন কোথাও কেউ নাই। আমার বুয়েটে এক ফ্রেন্ড ছিল মামুন, ও নেভি থেকেই পড়তে এসেছিল ইঞ্জিনিয়ারিং। মামুন শেরে বাংলা হল বা নজরুল হল বুয়েটের, ওখানে আমাকে থাকতে দিল, ওর বিছানা ছেড়ে দিল। তো ওর রুমে আরো 3টা ছেলে থাকতো, আমার মনে আছে বুয়েটের। আই লাভ বুয়েট, আই মিন বিকজ অফ দিস আই ডিডন্ট স্টাডি ইন বুয়েট, বাট আই হ্যাভ এ রিয়েলি সফট কর্নার ফর বুয়েট এন্ড দ্যাট পলাশি, দ্যাট ক্যাম্পাস এন্ড এভরিথিং। বুয়েট গেভ মি এ লট। 2002 এপ্রিল আই কেম টু বুয়েট, আই স্টার্টেড, ওখানে থাকতাম। প্রচন্ড পেইনফুল সময় ছিল সেই 2002 এর এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত। তখন যেটা হলো যে প্রচন্ড আর্থিক ক্রাইসিসে পড়লাম, ইভেন খাওয়া দাওয়া নিয়ে সমস্যা হয়ে গেল। আমি যেটা করতাম, আমি ইচ্ছা করে 12টার দিকে ঘুম থেকে উঠতাম, ওটা কোনো মতে পলাশির মোড়ে যে বাটার বন বা বান রুটি এগুলো বেচে গাড়িতে গাড়িতে করে, চাচারা যে দেয়, ওইটা খাইলে বোধ হয় 3 টাকার চা, তখন একটু কম ছিল, 3 টাকার চা, আর বন রুটি 4-5 টাকা, 10 টাকা আই ক্যান ডু ব্রেকফাস্ট। 2002 সালে আমার আত্মীয় স্বজনের বাসা থেকে বের করে দিল আমাকে কয়েকজন, ঢাকায় ছিল, কারণ শুক্রবার একদিন মধ্যে ভালো মন্দ খাইতে গেছিলাম, আর কতদিন শুক্রবারে কারো বাসায় গেলে তো ভালো মন্দ খাওয়া যায়, ওই লেভেলে গেছিলাম, ওইটাও পাইনি, আমার এখনো মনে আছে। ওই জিনিসটা খাইতাম, ওই 12টার সময় খেলে 5টার আগে খিদা লাগতো না আর কি। আর 5টার সময় ওরা সব ক্লাস করে আসতো, আমার ফ্রেন্ডরা, তখন ওরা ক্লাস করে এসে ওরা আবার নিচে ক্যান্টিনে খাইতে বসতো। তো তার মাঝখান থেকে চুপচাপে বসে পড়তাম, ঠাস ঠাস করে এয়ারপ্লেট থেকে ওর প্লেট নিয়ে খেতাম, এমন একটা ভাবে যাতে কেউ বুঝতেছে না আমি খাচ্ছি, খুব ক্যাজুয়ালি খাচ্ছি। আসলে আমি খুব প্ল্যান করে এটা করতাম, যাতে আমার ওই টাকাটা, বিলটা দেওয়া না লাগে, কেউ যাতে বিল দিতে না বলে বা দিতে না হয়, বাট আমি আমার ব্যক্তিত্ব ধরে রাখতেছি। এই জিনিসটা একটা লম্বা সময় ধরে করছি, করে আর পারতেছিলাম না। তার আগে এপ্রিলের 12 তারিখের কথা বললাম তো, 14-15 তারিখে বোধহয় পহেলা বৈশাখ বা কিছু একটা ছিল। ওই যে সাগরে বসে বসে চিন্তা করতাম টিএসসি তে কি হয়, মানুষজন কিভাবে ঘোরে, এটা দেখার জন্য ওই 2002 সালের পহেলা বৈশাখ, হ্যাঁ পহেলা বৈশাখে টিএসসি তে এসে লাইব্রেরির সামনে বসেছিলাম জাস্ট 3 ঘন্টা, যে আমি ফ্রি বার্ড দেখতেছি, জাস্ট মানে আমি ঘুরে ঘুরে দেখতেছি, এরকম এরকম করে না ছেলে মেয়েরা, এভাবে ঘুরে বেড়ায়, আচ্ছা আচ্ছা, এই ইউনিভার্সিটি, I wanted to see an university, you know? তারপর সেদিন সাহস করে নেসক্যাফের ওই যে ছোট কিনে ফেলছিলাম, হ্যাঁ 25 টাকা না 20 টাকা দিয়ে কিনে ফেলছিলাম। এন্ড সেই নেসক্যাফের পরবর্তীতে বিজ্ঞাপন 13 বছর পরে সেই নেসক্যাফের যে এখন যেই বিজ্ঞাপন, সেটা তো আমার ভয়েস ওভার। সো ও মাই গড, ইয়া আমি আজকে ফিল করতেছি কথা বলতে বলতে যে অ্যাকচুয়ালি লট অফ থিংস হ্যাপেন, লাইফ ক্যান বি এ ফেয়ারি টেল সামটাইমস। সো মুভিং অন, ঢাকায় আসলাম, ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছি, তো রাতের বেলা পলাশির ডিম ভাজি আর পরোটা খেলে মনে তো অমৃত খেলাম। ঘুরতে ঘুরতে একদিন আমার এক ফ্রেন্ড হঠাৎ করে, আর্কিটেকচারে পড়ে বা ছেলেটা, ও পাগলা ছিল বুয়েটের, ওর নাম মনে নেই আমার, সামহাও হঠাৎ করে আমার বলছে, এই তোরে প্রায় দেখি, তুই কি করস? দোস্ত আমি মামুনের ওখানে থাকি। মানে দোস্ত আমি ওই কোর্সমেট, আমি নেভিতে ছিলাম ওর সাথে। তেহান কি করস? আমি কিছু করি না। মানে পাগল কিছু না করলে চলবি কেমনে? আমি যাই না দোস্ত, কি করুম? আইবে তো ভর্তি হ, তো গ্রাজুয়েশন আছে না? হ্যাঁ গ্রাজুয়েশন আছে। আইবিএ কি দোস্ত? I asked what is IBA, কারণ আমি মিলিটারিতে ছিলাম 5 বছর। আপনাকে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, এর মধ্যে পৃথিবী চেঞ্জ হয়ে গেছে, আমি জানতাম না। বাট আইবিএ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির একটা উইং, ওটাতে এমবিএ করলে ভালো চাকরি পাবি। আমি কি আমার এই কোয়ালিফিকেশন হবে? হ্যাঁ তোর গ্রাজুয়েশন আছে না? হ্যাঁ গ্রাজুয়েশনে কি পেয়েছিস? আমি এই বলে হবে, আমি হবে। তো কি করতে হবে? তুই কিছুই জানাস না, বেটা দাঁড়া
বলে সে টোফেল, স্যাট, জিআরইর কতগুলো বই এনে দিয়ে এগুলো পড়তে থাক। So আমি একটা উদ্দেশ্য খুঁজে পেলাম আরেকবার, মানে হঠাৎ করে সাগরে যেরকম ওই যে ডুবে গেছিলাম, যে হঠাৎ করে যে ওয়াকি টকির কলটা এসেছিল যেরকম, সেম ফিলিংস। কিন্তু সমস্যা হচ্ছে যেহেতু আমি 5 বছর পড়াশোনা করি নাই, ম্যাথসে দুর্বল ছিলাম, এগেইন ইট কেম ব্যাক টু হান্ট মি। অপরচুনিটি ইজ দেয়ার, কিন্তু আমি পারবো কিনা এটা আমি জানি না। পুরা মানে জিআরই, জিম্যাট, টোফেলের বই নিয়ে, মেন্টর, সাইফুসের বই নিয়ে পড়ে গেলাম। ওই যে 12টার সময় ওরা ঘুম চলে যেত, আর 12টা থেকে 5টা পর্যন্ত আমি টানা সেই বইয়ের ভিতরে ঢুকে বসে পড়তে পড়তে এক একটা প্রশ্ন নিয়ে, কেন ওই আগের মতো আইসিবি ঢোকার সময় যেই কাহিনীটা করতাম, নিজের সাথে প্রশ্ন করা, নিজের সাথে কথা বলা, নিজেকে জাজ করা যে তুমি পারবা কিনা, সেম গল্পটা করতাম আমি। বাট দেন এগেইন অর্থনৈতিক সমস্যা, আইবির প্রিপারেশন নিচ্ছি, অর্থনৈতিক সমস্যা। কি করলাম, ফার্ম গেটে তখন কোচিং করানো হইতো আইসিসবি তে যাওয়ার জন্য। আইসিসবির জন্য কোচিং করায়, কতগুলো কোচিং সেন্টার আছে। ডিফেন্স গাইড নামে একটা কোচিং সেন্টার ছিল ফার্ম গেটে। আমি সকালবেলা উঠতাম, তখন এসে ডিফেন্স গাইডে ক্লাস নিতাম 2-3টা করে। সেখানে আমার অনেক স্টুডেন্ট আছে, এখনকার অনেক অফিসার প্রবাবলি আমার থ্রুতে। আমি যেটা ছেড়ে এসেছিলাম সেটাতে যাওয়ার জন্য ছেলে পেলেদেরকে ট্রেন করেছি, বিকজ ইট ইজ ইউর চয়েস। ইফ ইউ ওয়ান্ট টু, আই হ্যাভ সার্টেন কোয়ালিটি, আই হ্যাভ সার্টেন ক্যাপাসিটি, আই এম রেডি টু গিভ। ইটস দ্য বার্টার সিস্টেম। আমরা যে ট্রেডিং যাই, আমার কিছু আছে আমি তোমাকে দিব, তুমি আমার কাছে আছো তুমি আমাকে দিবা। বিকজ এভরি রিলেশনশিপ ইন দিস ওয়ার্ল্ড ইজ ট্রানজাকশনাল, দেনা পাওনা। সো আই জাস্ট ডিড দ্যাট। I didn't calculate এটা আমার জন্য করা ঠিক কিনা ইত্যাদি। I had to have money and this was the decent way to earn money. So আমি সারাদিন কোচিং করাইতাম ছেলেপেলেদেরকে, 2-3টা ক্লাস নিলে 600 টাকা 500 টাকা পাইতাম। এটা আমার জন্য বিশাল ব্যাপার তখন হঠাৎ করে। এন্ড ওই যেদিন পেমেন্ট দিত ওই ডিফেন্স গাইডের ওই ভদ্রলোক, আমি আজকে বলতে আপত্তি নাই, রাসেল, ও পেমেন্ট দিত না ঠিক মতো। ক্লাস করাইতো, তার বলতে একটু ওয়েট করেন, এই একটু ওয়েট করেন, ধরেন 12টা বা 12:30 বললে একটু ওয়েট করেন। ওই নিচে ফার্ম গেটের ওই নিচে দাঁড়ায় আসি, 12:30 থেকে ওয়েট করছি, 4টা বেজে গেছে, ওয়েট করাচ্ছে। দুপুরের লাঞ্চটা আমরা করতে পারিনি। তো পৃথিবীতে মানুষজন বিপদে পড়লে মানুষজনের কাছ থেকে অনেক রকম ফ্যাসিলিটিস বা অনেক রকম প্রবলেম আদায় করে নেওয়ার চেষ্টা করে, মানে অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করে। একজন রিক্সাওয়ালা যখন বোঝে আপনি বিপদে আছেন, সে ভাড়াটা বাড়িয়ে দেয়। তো এই করতাম, দিনের বেলা ক্লাস নিতাম, ছেলেপেলেদেরকে শিখাতাম, আর সারাদিন এসে এই বুয়েটের ছেলেপেলেদের সাথে কাছ থেকে হেল্প নিতাম, পড়তাম। আমার অনেক ফ্রেন্ডরা আমাকে, আমি বুয়েটের সব মানে ম্যাথসে দুর্বল, এবং আল্লাপাক আমাকে বুয়েটের মধ্যেই নিয়ে ফলাইলো, যেখানে সব পোলাপাইন ম্যাথসে প্রচন্ড ভালো। সো আমার জন্য এটা উপকার হয়েছিল, অনেক কিছু হলো। এরকম করতে করতে আইবির ভর্তি পরীক্ষা দিতে গেলাম। তো এর মধ্যে ওখান থেকে আবার কোচিং করে 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 একটু করে টাকা পয়সা আবার বাসায় অল্প অল্প পাঠানো শুরু করলাম। সো এর মধ্যে এখন ভর্তি পরীক্ষা দিতে যাব, আবারও রিটেন টেস্ট 100তে ভর্তি পরীক্ষা দিয়ে নিচে নামলাম। নেমে আমার এখনো মনে আছে, সেটা নভেম্বরের দিকে হবে 2002-এ। এপ্রিলে বের হয়েছি, নভেম্বরে আইবির ভর্তি পরীক্ষা দিচ্ছি, এবং ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে 100তে স্কোরিং বের হয়ে, যেখানে জটলা করে ছেলে পেলে সবাই কথা বলছে, কে কত পাবে, স্কোর এগুলো নিয়ে অ্যানালাইসিস করছে। আমি যেখানেই যাই, যে জটলার পাশেই দাঁড়াই, কেউ বলছে আমার তো 95 কনফার্ম, 96 97 নিয়ে একটু টেনশনে আছি, আর বাকি দুটো হয় নাই, 96। যেখানে যাই 96, 82, 98, মানে অল এইরকম স্কোরিং। আমি এক কোনায়, মধুর ক্যান্টিনের এক কোনায় দাঁড়ায় চিন্তা করলাম, কারণ আবারও তো স্বপ্ন ভঙ্গ, একদিন ধরে প্রিপারেশন, চাকরি করে নেই, কিচ্ছু খুঁজি নাই। আমি টেনে টুনে দেখি 68-র বেশি কোনোভাবেই হয় না। মানে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ও মাই গড, আমার তো 68-র বেশি হবে না, আমি তাহলে কি করব? এই প্রশ্নের জায়গাটি থেকে আমরা আরেকটি বিরতিতে যেতে চাই, বাট দিস ইজ নট এন্ড অফ লাইফ। এখানেও কিছু না কিছু বলার আছে, সেটা হবে ঠিক রাত 1টার টাইম চেক হওয়ার সঙ্গে সঙ্গে। আজকে আপনারা যার জীবনের গল্প শুনছেন তাকে অনেকেই চিনবেন ফেসবুকের মাধ্যমে হোক বা বিভিন্ন মাধ্যমের মাধ্যমে হোক, মিডিয়ার মাধ্যমে হোক, কিন্তু এই মানুষটির যে কমপ্লিট পরিচয় সেটা আপনারা আজকে পাচ্ছেন। আমরা ফিরে আসতে চাই ঠিক রাত 1টার টাইম চেক হওয়ার সঙ্গে সঙ্গে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং শুনছেন এবিসি রেডিও FM 89.2। প্রচারিত হচ্ছে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। তাকে দেখার জন্য, মানে আমাদের অতিথির সাথে সরাসরি কথা বলার জন্য, তার ফেসবুকে ফ্রেন্ড হওয়ার জন্য, যাই হোক না কেন, আপনি যদি তার সাথে কমিউনিকেট করতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, এবং সেখানে তার প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি hello 8920 মেম্বার হয়ে যাবেন। এই নম্বরে ফোন করার পরে ফোন থেকে যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। আমাদের টিম মেম্বার যারা রয়েছে তারা আপনার সঙ্গে যোগাযোগ করবে। ওকে, যাই আপনার কাছে, বলুন তারপর কি দাঁড়ালো? 68 পেলেন বলছিলেন। হ্যাঁ, মধুর ক্যান্টিনের পাশে দাঁড়িয়ে আমি 2002 সালের নভেম্বর মাসে আমার রিটেন আইবিএর রিটেন এমবিএ রিটেন এক্সামের অ্যানালাইসিস করছি, আবার নিজের সাথে কথা বলছি। 68-র উপরে কোনোভাবেই পাবো না, বাকি সবার কারোর 90-এর নিচে আমি দেখছি না। হ্যাঁ, বাট সপ্তাহখানেক পরে যখন রেজাল্ট নিতে গেলাম, দেখলাম যে আমি সিলেক্টেড, এবং
যাদেরকে দেখেছিলাম 90, 92, 95 তারা কেউ নেই সেখানে। রেড কার্ড মানে আরেকটা গ্রিন কার্ড পেলাম আইসির মতো। তখন একটা জিনিস আমার মাথায় স্ট্রাক করলো তখন, যে নিজের ক্যাপাসিটি সম্বন্ধে ক্লিয়ারলি জানাটা ভালো। আমরা সবসময় যখন নিজেকে নিজে জাজ করি, ইচ্ছা করে বেশি নাম্বার দেই। কোন একটা এক্সাম, কোন একটা প্রোগ্রাম, কোন একটা ইন্টারভিউ, আজকে আমি হয়তো বের হয়ে বলবো আমি সবচেয়ে ভালো করেছি। এটা মানুষ, আমি যেটা বলছিলাম যে আবার সবসময় নিজেকে বেশি স্কোর দেওয়া পছন্দ করি, বাট নিজেকে বেশি স্কোর দিলে যেটা হয়, মানে ওই পারিপার্শ্বিকতাকে ইগনোর করে নিজেকে বেশি স্কোর দিলে আলটিমেটলি বোকা হতে হয়। So আমি অনেককে আর দেখি নাই, যে 90 পার্টি যারা ছিল তাদের কাউকেই দেখলাম না। এনিওয়েজ, আইবিএ নিয়ে যেটা হলো যে আইবিএ তো কিন্তু অনেক মজার ব্যাপার। রিটেনে আপনি হয়ে গেলেন, তারপরে আপনাকে আসলে ভাইভা ফেস করতে হবে। রিটেনে তো অনেক কিছু বললাম, ভাইভাতে কি বলবো, এটা বিজনেস স্কুল। আই এম ফ্রম মিলিটারি স্কুল। সো বিজনেস স্কুলে এসে টেনশন। পিঙ্ক শার্ট পরে গিয়েছিলাম, কারণ ওই হলের ডামাডোলে বুয়েটের কোথায় শার্ট কোথায় প্যান্ট, গত 9-8 মাসের এই যে স্ট্রাগলিং লাইফে স্যুট টুট কোথায় সব হারিয়ে গেল। পিঙ্ক শার্ট, আর উপরে যেহেতু শীত ছিল লেদার জ্যাকেট পরে গেল। গিয়ে ওয়েট করছি আইবিএর ভবনের ওখানে। ঢুকছি, দেখি লোকজন 3 পিস স্যুট পরে, ব্যাক ব্রাশ, কারণ এমবিএ, বিবিএ না এমবিএ, সো অনেক প্রফেশনাল লোকজন এসছে। আবারও আমার সেই টেনশন, ও মাই গড, আমার কি হবে। ইটস নট দ্যাট আই ওয়াজ নট confident. I mean, it's not that I always put myself down. I knew that I have certain amount of capacity, but কিছুটা পারিপার্শ্বিক অ্যানালাইসিস করে খুব টেনশন, বসে আছি। এর মধ্যে দেখে এক একজন বিজনেস রিভিউ জার্নাল পড়তেছে, এই পড়তেছে সেই পড়তেছে। ও মাই গড, আমাকে এগুলো জিজ্ঞেস করতে হবে, কিচ্ছু বুঝি না। আমাকে যদি জিজ্ঞেস করে কেমনে গুলি করতে হয়, কেমনে এয়ারক্রাফট স্পট করতে হয়, কিভাবে সাবমেরিনকে কি করতে, এগুলো বলতে পারবো, বাকি কিছু তো বলতে পারবো না। বাট আলটিমেটলি আমার একটু আগে, আমার আগে আরেকজন ছিলেন, উনি ঢুকলেন, উনি অনেক কথা বলছিলেন আর কি, হ্যাঁ এই করতে হবে এই করতে হবে। তো উনি ঢুকলেন, ঢুকে উনি প্রায় 30 মিনিট পর বের হলেন। আমরা সবাই তো ছেকে ধরলাম, ভাই কি জিজ্ঞেস করছে আপনাকে ইন্টারভিউতে, কারণ আইবিএ টিচাররা নাকি সেরকম ডলা দেয়। উনি বললে, ভাই আমাকে আলুর বৈজ্ঞানিক নাম জিজ্ঞেস করছে। এইটা আপনাকে জিজ্ঞেস করছে কেন? উনি নাকি আলোচনা, মানে একটু আলু ক্ষেতের দিকে নিয়ে গিয়েছিলেন, যার কারণে। তো এই জন্য এই জিনিসটাও সবসময় খেয়াল রাখা উচিত শ্রোতাদেরকে, যখন আপনার কোনো ইন্টারভিউ বা কোনো কিছুতে আছেন, কোন দিকে টেনে নিয়ে যাবেন গল্পটা, সেটাকে সেদিকেই যাবে। সো ইউ ক্যান সামটাইম কন্ট্রোল, যেটা আপনার স্ট্রেংথ এরিয়া, স্ট্রঙ্গার এরিয়া, সেদিকে যাওয়াটাই বেটার। সো আইবিএ ঢুকলাম, ঢুকে খুব মজার ঘটনা হয়েছিল। এটা আমি আমার একটা ভিডিও ব্লগে বলেছিলাম, যে ঢোকার আগে আগে আমাকে একজন বললে, ভাই, মানে উনি সহমর্মী হিসাবে বলেছেন যে ভাই লেদার জ্যাকেটটা অ্যাটলিস্ট খুলে যান, এটা একটা বিজনেস স্কুল, লেদার জ্যাকেট আপনাকে মানাচ্ছে না। কারণ আমি তো সেই মিলিটারি ব্যাকগ্রাউন্ড থেকে লেদার জ্যাকেট পরে আসছি। উনি আমাকে এই জন্য বলছি যে আমি ওনার উপর রাগ করি নেই, কারণ শেখার কোনো বয়স নেই। আমি লেদার জ্যাকেটটা খুলে ঢুকলাম, তাড়াতাড়ি ঢুকে গেলাম। তো ঢুকে আমি তো টেনশন, কি জিজ্ঞেস করবে, কিছু জিজ্ঞেস করে ফেলে। হঠাৎ করে আমার কাগজপত্রের দিকে তাকিয়ে স্যাররা আমাকে একজন বললেন, এই তুমি নেভিতে ছিলা? আমি তো জি স্যার আমি নেভিতে ছিলাম স্যার, আমি জাহাজ চালাতাম স্যার, আমি তো এরকম এরকম। ও তাই নাকি, এই সমুদ্র কেমন লাগে ফুলমুন হলে? জি স্যার খুব ভালো লাগে সমুদ্র, খুব ভালো লাগে এরকম। এই সমুদ্র কি ডলফিন আছে? আমি জি স্যার আমাদের এখানে কি তিমি আছে? না স্যার। এই করতে করতে গল্প করতে করতে আমার 12-13 মিনিট কেটে গেল। তারপর হঠাৎ করে ওনারা বললেন, ঠিক আছে যাও, এত তারিখে এসে রেজাল্ট দেখো। কি ব্যাপার, আমাকে কিছু জিজ্ঞেস করলো না কেন? আমাকে তো কি তাহলে তো সমস্যা হয়ে গেল। জি স্যার সালামালাইকুম স্যার বলে আমি বের হয়ে চলে আসছি। বের হওয়ার সাথে সাথে বাকি জিজ্ঞেস, আপনাকে 10 মিনিট ছেড়ে দিল? ভাই আপনার তো হবে না ভাই, 10 মিনিট রাখছে, তাইলে মনে হয় কোনো সমস্যা আছে আপনার। মানে ওনারা আমার পয়েন্টটা না শুনেই একটা মতামত দিয়ে দিল। ওকে, আমি ভাবলাম হইতেও পারে, টেন্সড, কি করব। 7 দিন পরে না 8 দিন পরে রেজাল্ট দেখতে আসলাম। আমার রোল নাম্বার ছিল 4141। রিমেম্বার, মজার জিনিস, আমার বিএম এর লং কোর্স কিন্তু 41, মানে 41, আইবি এর ইয়ে ছিল 4141। সো আমি 9 দিন পরে এসে খুব টেনশন। এই সময়টাতে আমাকে সবচেয়ে হেল্প করেছে আমার, আমি একটু একদম বলেই ফেলি, আমি তখন জাস্ট আমার হবু, আমার হবু ওয়াইফের সাথে আমার তখন পরিচয় হয়ে গেছে। হ্যাঁ, তখন বেসিক্যালি ও আইবিতে ছিল না, তাহলে ও আইউবিতে ছিল। ওর সাথে আমার বেসিক্যালি একটু আগে পরিচয় হয়েছিল। ও আমাকে প্রচন্ড সাপোর্ট দিয়েছে ওই সময়টায়, যেটা করো ওটা করো। সো লাভ যেটাকে বলে, দ্যাট কেম ইনটু মাই লাইফ এট দ্যাট hardest time. After a long time. And যখন আমি সবচেয়ে লো ছিলাম আমার লাইফে, why I love and respect my wife so much, because যখন আমাকে পুরো পৃথিবী, পুরো সোসাইটি এক্সাইট করে দিয়েছিল, তোকে দিয়ে আর কিছু হবে না, নেভি ফেরত একটা ছেলে, পাগল, ও বোঝে না নিজের ভালো, ঠিক ওই সময়টায় ও আইবিতে পড়তো। she's from a very well off family. She saw something in me, and she fell in love. I fell in love. I mean, I was nobody actually. আমি আইবিএর গ্র্যাড ছিলাম না, কিছুই ছিলাম না তখন। সেই সময় ও she came to my life. ও আমাকে অনেক সাপোর্ট দিল। ইভেন আমার মেন্টরসে ভর্তি হওয়ার টাকা পয়সাও দিয়েছিল। আমার যেটা মনে আছে, কোচিং করার জন্য ঢুকেছিলাম। সো মাই ওয়াইফ, ও আমাকে বললো, দেখো
মানে ভাইবার রেজাল্ট যেদিন নিতে যাব, ফাইনাল রেজাল্ট, যে দেখো আমাকে বললো যে বেবি তুমি আইবিতে টিকলে ভালো, 2 বছর পরে বের হয়ে চাকরিটাকে নিবা, তখন বিয়ে করবো, না টিকলে আমরা 5 বছর 10 বছর পরে বিয়ে করবো, নো প্রবলেম। এই কথাটাও বলেছিল, আমার এখনো মনে আছে। দ্যাট gave me a lot of boost in life. মানে oh my god, I have a solid person in my life who will wait regardless my success or failure. She will be there with me. So I went in and I saw that 4141 লেখা আইবিএতে। So that was the transformation। 2002 সাল, 2003 হয়ে গেছিল তখন, কারণ জানুয়ারি মাসের 9 তারিখে বোধহয় রেজাল্ট দিয়েছিল। সো 2002 এর এপ্রিলে আই ওয়াজ এ মিলিটারি অফিসার, নেভি অফিসার, যে বের হলাম। 2002 এর এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত আমি নোবডি, সিভিলিয়ান, পাগলের মধ্যে ঘুরতেছি এই শহরে, কিছু চিনি না, পণ্যটি খুঁজতেছি, ফার্ম গেটে ক্লাস করাচ্ছি, ইত্যাদি ইত্যাদি। দেন এগেইন 2003 জানুয়ারি মাসে I was enrolled in IBA for MBA program, the most prestigious post-grad, business grad, হওয়ার যেই ফ্যাসিলিটিসটা that came to me. But in the whole process, actually I have to say that ওই যে ডেডিকেশন ব্যাপারটা, লেগে থাকা, মাল্টিপল অ্যাঙ্গেল থেকে ট্রাই করে যাওয়া, ওই জিনিসটা আমাকে হেল্প করেছিল। But while doing all those things, I kept on supporting my family. I kept on sending money back. I kept on doing coachings and everything, যাতে কন্টিনিউ করতে পারি। আইবিএ তে ভর্তি হওয়ার সময় একটা বড় অ্যামাউন্টের টাকা লাগে, কিছু জিনিসপত্র লাগে, লাইব্রেরি ফি এন্ড এভরিথিং। সেটা আমাকে হেল্প করেছিল ইস্তিয়াক স্যার, আমার নেভির একজন সিনিয়র, উনিও তখন বের হয়ে এসেছিলেন, উনি আর আমি একসাথেই এমবিএ করেছিলাম। হি হেল্প মি আ লট। দেন আইবিএ, ইট ওয়াজ ফান। আইবিএ পড়ছি, অর্ধেক বুঝি অর্ধেক বুঝি না, নানান কিছু টেনশন এন্ড এভরিথিং। এর মধ্যে 2 বছরের মধ্যে শেষ করলাম টানা। আইবিএ ক্যান্টিনের বাবু ভাইয়ের কথা আমার বলতেই হবে। আইবিএর, আমি টিচারদের কথা পরে বলবো, আমি বাবু ভাইয়ের কথা বলবো। বাবু ভাই আমাকে এত বাকিতে খাওয়াইছে, এত বাকিতে, দুপুরবেলা গেলেই উনি ওনার মোরগ পোলাও আর ওই যে দিত খাইতে। আমাদের আইবিএ ক্যান্টিনে কিন্তু কোনো ইয়ে নেই, কি বলে, চেয়ার নেই, আমি বসেছি নিচে। সো দেন এগেইন আমার জন্য ইট ওয়াজ এ সাইকোলজিক্যালি, ইট ওয়াজ সো, মানে such a beautiful thing to be in IBA, because it's a recognition. It's a huge recognition from the society, from the academic side of the country, that if you can be in IBA, the alumni টা যেটা তৈরি হয়, IBA যে গ্রুপটা তৈরি হয় পরবর্তীতে, it helps, still it is helping me. So IBA আমি মার্কেটিং এ মেজর নিলাম। নরমালি মিলিটারি লোকজন HR এ মেজর করে, হিউম্যান রিসোর্স করে চলে যায়, বাট I said no, I'm an imaginative guy. I think like, you know, I've seen a thing or two in life. I was in the middle of the oceans. I was about to die. I was the hills. I have seen Banruti, how much it is expensive, blah, blah. I want to try marketing, because marketing is actually my passion. And marketing is actually a psychological ব্যাপার। So I did major in marketing. And আবার ওই যে নিজের সাথে কথা বলা, এই জিনিসটা বারবার কেন তুলছি, আইবিএ শেষের দিকে এসে চিন্তা করলাম, আমি কোথায় জয়েন করতে চাই? What is the best entry position in corporate world? Because I always had this thing for best. 18 বছর বয়সে what is best? 23 যখন আমি, তখন বেস্ট কোনটা? সো মিলিটারি, আইবিএ। দেন কর্পোরেটে আমার কাছে অনেক হয়তো ডিফার করবে, বাট আমার কাছে মনে হয় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, BAT, যেটাকে বলি, that is the best place to start. Okay. So I always, IBA শেষ করার সাথে সাথে I applied for BAT as a territory officer. And একটা জিনিস মজা হবে যে BAT তো সিলেকশন প্রসেস এন্ড ব্লা ব্লা এগুলো আমাকে হেল্প করেছে। BAT যেটা করে, আমি আইবিএ হোস্টেলে থাকতাম গ্রিন রোডে, BAT তে এক্সাম দিয়ে সারাদিন ধরে অ্যাসেসমেন্ট হয়। আপনি টিকে গেলে ওই দিন বা পরের দিন রাতে আপনাকে ফুলের বুকে সহ অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠায়, নর্মালি পরের দিন। আর যারা টেকে না, তাদের জন্য 4-5 দিন পরে একটা রিগ্রেট লেটার আসে যে সরি, আপনাকে নিতে পারলাম না, এই উইশ ইউ বেস্ট অফ লাক এন্ড এভরিথিং। আমার পরের দিন কোনো বুকে আসেনি। ও মাই গড, আমি জানতাম আমার হবে, সবকিছু ঠিক আছে, হলো না কেন? মনের কষ্টে, দুঃখে তখন আমি গ্রামীণ ফোনে ইন্টারভিউ দিলাম, ওয়েট করছি আইবি এর জন্য, মানে বিএটির জন্য, হলো না। গ্রামীণ ফোনে দিলাম, গ্রামীণ ফোনে টিকে গেলাম, গ্রামীণ ফোন থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে চলে আসছি। 7-8-10 দিন হয়ে গেছে। অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে সিএনজি করে, গুলশানে তখন সেলিব্রেশন পয়েন্ট নামে গ্রামীণ ফোনের একটা অফিস ছিল, সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আমি মহাখালী ক্রস করছি। তখন ফ্লাইওভারটা হচ্ছে একটা ফোন আসলো। মিস্টার সুলাইমান বলছেন? ইয়েস, আমরা বিএটি থেকে বলছি, HR থেকে। হ্যাঁ, এরকম আপনাকে আমরা সিলেক্ট করেছি। আমি বললাম যে আপনারা তো পরের দিন পাঠান বুকে, আজকে তো 10 দিন হয়ে গেল। কারণ এক্সকিউজ মি, আপনার কেসটা ডিফারেন্ট ছিল, আপনি তো নেভিতে ছিলেন। উই নিডেড ক্লিয়ারেন্স ফ্রম মিলিটারি, নেভি। গড, এই হচ্ছে কাহিনী।
মানে যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা নেভি ছিল, ওরা নেভিতে কল করেছে, সবকিছু জেনেছে। এখন এখানে একটা পয়েন্ট ইম্পর্টেন্ট, যে আমরা যখন কোনো কিছু ছেড়ে যাই, কোনো কাজ বা কোনো অর্গানাইজেশন বা কোনো জব ছেড়ে যাই, তখন আমরা দেখা যায় কোনো সম্পর্ক মেনটেন করি না, আমরা ওদের সম্বন্ধে খারাপ কথা বলি, বা বের হয়ে যাওয়ার সময় রাগারাগি হয়, অনেক কিছু হয়, যার কারণে পরবর্তীতে কিন্তু এটা ইম্প্যাক্ট করে। আমি যদি বের হওয়ার সময় নেভিতে উল্টাপাল্টা করতাম বা নেভির সাথে বের হওয়ার পরে সম্পর্ক না রাখতাম, তাহলে যখন বিএডি থেকে আমাকে কল করতাম আমার ব্যাপারে, তাদের একটা কথাই কিন্তু যথেষ্ট হতো, যে উনি তো ফালতু। তাহলে নেভির মতো একটা অর্গানাইজেশন বিএটিকে যখন দিয়ে কথা বলতো, বিএটি আমাকে কিন্তু সেটা কখনোই নিত না। সেই জন্য আমি সবাইকে বলছি, যারা কর্পোরেটে জব করি বা বিভিন্ন বা যেখানে জব করছেন, আপনি যখন বের হয়ে যাবেন, ট্রাই টু হ্যাভ এ উইন উইন এক্সিট যখন বের হয়ে যাবেন, কারণ ইউ নেভার নো কখন কার হেল্পটা লাগবে। এক্স্যাক্টলি। এখন বিএটিতে সেদিন রাতে আমার কাছে ফুলের বুকে আসলো, আমার হাতে সেদিন 3টা অ্যাপয়েন্টমেন্ট লেটার ছিল। হ্যাঁ, আমি এখন একটা ছবি আছে আমার ফেসবুকে, ওল্ড ইজ গোল্ড নামে একটা অ্যালবাম আছে, সেখানে দেখবেন যে আমি 3টা অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে, আমার আইবিএ হোস্টেল E203 ছিল আমার রুম নাম্বার, সেখানে আমি এভাবে একটা পোজ দিচ্ছি ফুলের বুকে নিয়ে। সো বিএটি চাকরিটার মজা হচ্ছে যে ওরা পুরো প্যাকেজটা একবারে দেয়, মানে আমার পরের দিন দেখে আমার জন্য সোফা ড্রিভেন গাড়ি রেডি, হ্যাঁ আমার জন্য চলে আসে। সো এত দিনের এই 23-24 বছরের আপ ডাউনস লাইফ, নেভি ছাড়া আইবিএতে চান্স পাওয়া না পাওয়া, আইবিএ এর পড়াশোনা করতে করতে টিউশনি করা, এই ঝামেলা করা, বাসায় টাকা পাঠানো, টেনশন করা, এর মধ্যে ওই ছোট্ট টিএনটি ফোন থেকে বউকে, মানে আমার হবু বউকে ফোন দেয়া, এই সবকিছুর মাঝখানে, এবং শি স্টুড উইথ মি, আমার সাথে সে ছিল কন্টিনিউয়াসলি। হঠাৎ করে যেই শহরে আমি 2002 সালে এসেছিলাম কিছু ছাড়া, 2005 সালে সেই শহরে দ্য লার্জেস্ট কর্পোরেট কোম্পানি sends me an appointment letter and a car and a chauffeur, আমার জন্য 24/7 এর একটা গাড়ি। ওয়াও। I'm 25 years old only. ওই যে মন ফলো করেছিলাম, ট্রাই করেছিলাম, that really came true. নিজের এসি গাড়িতে বসে I had a great feelings. I took আমার আব্বু আম্মু তখন অন্য শহরে থাকতো, সো আমার বিএডি থেকে পোস্টিং হলো সিলেটে, যেই সিলেটে আমি আমার স্কুল শুরু করেছিলাম। সো আই ওয়েন্ট টু সিলেট, কর্পোরেট ওয়ার্ল্ড, ইট ওয়াজ ব্রিলিয়েন্ট। কর্পোরেটে কাজ করলাম বিএডিতে অলমোস্ট 3 বছর, যতটুকু ডেডিকেশন দিয়ে কাজ করা যায় কাজ শিখলাম, মার্কেটিং, ডিস্ট্রিবিউশন, ট্রেড মার্কেটিং এন্ড এভরিথিং। দেন আই কেম টু ঢাকা, আই জয়েন্ড বাংলালিংক, একটা লম্বা সময় ছিলাম 6 বছর। এই জায়গাটাই স্টেবল, 2005 থেকে এখন পর্যন্ত একটা স্টেবল লাইফ, একটা স্টেডি ইনকাম, একটা স্টেডি লাইফস্টাইলের মধ্যে দিয়ে যাচ্ছি। আমার হয়তো এখানে থেমে যাওয়ার কথা ছিল। এবার আসছি আমি আমার অন্য সাইডটাতে, যে মানুষ যখন ফাইন্যান্সিয়াল কিছুটা কন্ট্রিবিউশন ঠিক হয়ে যায়, অনেকে নিজের মধ্যে ঢুকে যায়, নিজে এনজয় করতে চায়। 2010-এর দিকে, আজ থেকে 5 বছর আগে, আমার হঠাৎ করে মনে হলো, ওকে, I am successful, I work, I have a 6-digit salary, I have a car. উইদিন 4-5 বছর মধ্যে আমি এটা করেছি ঢাকা শহরে, ব্লা ব্লা ইত্যাদি ইত্যাদি। বাট আই শুড গিভ ইট ব্যাক, আই শুড গিভ সামথিং ব্যাক টু সোসাইটি। দেন আই স্টার্টেড, আই অলওয়েজ ওয়ান্টেড টু ডু সামথিং নিউ, আমার নতুন কিছু করা দরকার। দেন আই ফাউন্ড আউট দ্যাট ওই যে ছোটবেলায় ডিবেট করতাম, সেটার সাথে একটা ফান যোগ করতাম। হঠাৎ করে নাভিদ মাহবুবের সাথে পরিচয়। নাভিদ মাহবুব, বাকি সবাইকে দেখতাম 9টা-5টা অফিস করে বাসায় যায়, উইকেন্ড হইলে কোনো একটা রিসোর্টে ঘুরতে যায়, এর বাইরে আর লাইফের বাইরে আর কিছু করে না। বাকি যারা দেখছি, যারা সাকসেসফুল, 6 স্যালারি, কর্পোরেট জব করছে, এর বাইরে নিজেরা একটু ফটোগ্রাফি করে, নিজেরা বড় বড় জায়গায় খাচ্ছে, ছবি দিচ্ছে, এর বাইরে লট অফ পিপল দে ডোন্ট গিভ ব্যাক টু সোসাইটি। সো আই ওয়ান্টেড টু রিয়েলি চেক দ্যাট আউট। সো আই থট স্ট্যান্ড আপ কমেডি, নোবডি ডাজ ইট ইন বাংলাদেশ, এটা কেউ জানে না। আমাদের দেশে কমেডি নিয়ে আমি এখন যে কথাগুলো বলবো, এটা অনেকে আঘাত দিতে পারে। আমাদের দেশের কমেডি যে সিনটা, সেটা সবাই মনে করে যে মানে হাসাহাসি হবে, ভাড়ামি হবে। ইভেন আই অ্যাম এগেইনস্ট, আমি ইভেন মিরাক্কেলে যে ঘটনাগুলো ঘটে, আমি এটা পছন্দ করি না, একটু ফ্র্যাঙ্কলি বলতে, বিকজ ওরা খুব হালকা, শ্যালো, ন্যাকামি, ঠুনকো জিনিস নিয়ে ফান করার চেষ্টা করে। সো এই জন্য আমাকে অনেকবার বলা সত্ত্বেও আমি বলছি, নো ওয়ে, কমেডি ইজ নট অ্যাবাউট মানে জাস্ট কি যেটাকে আমরা বলি মানে ভাড়ামি না। সো যার কারণে আমি ওই সাইডটাতে না গিয়ে, ইভেন আই ডোন্ট অ্যাপিয়ার ইন টিভি, বাংলাদেশের টিভি চ্যানেল অনেক জায়গায় আমরা স্ট্যান্ড আপ কমেডি করতে গিয়েছি, দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড, ওরা বোঝে না। ওরা হাসেন, এটা হাসির, আমি এটা হাসির, এটা হাসতে, এটা বুঝতে হলে আপনাকে আসলে ওই জিনিসটাও বুঝতে হবে। সো এই জন্য আই স্টপড গোয়িং টু টিভি এন্ড এভরিথিং। একবার গিয়েছিলাম, কেউ হাসে না, দেন আই ডোন্ট ওয়ান্ট টু। এন্ড দেন নাভিদ মাহবুবের সাথে আমরা নাভিদ কমেডি ক্লাবে, বাড়ি ধারে আমরা একটা কমেডি ক্লাব ওপেন করলাম, সবাই আসছে, নতুন জিনিস, এই যে নতুন কিছু করা, এই ব্যাপারটা আমাদের সবসময় ছিল। সো দেন আই স্টার্টেড ইট, উই গট এ হিউজ রেসপন্স,
I started putting my videos in YouTube. YouTube ভিডিও দেখতে দেখতে কমেডি ভিডিওস এন্ড এভরিথিং এই জিনিসগুলো দেওয়া শুরু করলাম ধীরে ধীরে। বা 2011 সালে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আমি একটা শো করতে গিয়েছিলাম, স্ট্যান্ড আপ কমেডি শো। আমার অজান্তে কেউ একজন সেই শোটা ফোনে রেকর্ড করেছিল। রেকর্ড করে they put it somebody, I still don't know কে করেছিল। আমি এখনো বলছি যদি who's that person যে ভিডিওটা পোস্ট করেছিল, মানে ভিডিওটা রেকর্ড করেছিল, I want to know that person's name. সে এক কর্নার থেকে ডান পাশে স্টেজের ওখান থেকে পুরো পহেলা বৈশাখ বা বসন্ত বরণের একটা প্রোগ্রাম এনেসিওর 2011 সালে সেই ভিডিওটা করেছিল, করে সেটা ইন্টারনেটে ছেড়ে দিয়েছিল। দ্যাট ভিডিও বিকেম ভেরি ভাইরাল, লট অফ পিপল। আমি 2-3 মাস পরে খেয়াল করেছি আমার ভিডিও নাকি লোকজন দেখতেছে, মানে আমারও একটা ভিডিও বের হয়েছে আর কি ওই পয়েন্ট অফ ভিউ থেকে। সো ওই ভিডিওটা ছাড়ার পরে আই ফাউন্ড আউট দ্যাট 2011 I understood the power of internet. Okay. The virality that can, the impact that you can, bring to the society or in the mindset. Okay. Then I read the book called The World is Flat. Okay. Malcolm Gladwell, The World is Flat. ওই বইটাতে বলা আছে যে এই .com এর era, how can you go global with your things, with your simple smartphone? If you record something, if you do something, if you can post it, if it is really good, it will reach to hundreds and thousands of people. So আমি কর্পোরেট জব করতাম তখন, বা এখনো করছি, but I started taking that new opportunity. I started operating myself in Facebook. I opened up a new YouTube channel. অনেকে হাসতো আমার কর্পোরেটে, আরে সোলামান ভালোই তো বেতনে চাকরি পয়সা, ফাতরামি করার দরকার কি? They use that language. They are educated people. There are a lot of educated people. They said কি দরকার এসব করার, কি করবা মানুষকে? That's what I'm saying. There are a lot of people in the corporate. They আমাকে হালকা ভাবে দেখছে, স্ট্যান্ড আপ কমেডি করো, but they don't understand what is stand up comedy. They never had the clue. Because আমি আবারও বলছি, আমি ছোটবেলা থেকে আমি একটু শুরু থেকে যে কথা বলার চেষ্টা করছিলাম যে just because I am in Dhaka, that doesn't mean that is the end of the world. There are other thousands and thousands of cities in the world. There are millions and millions and billions of people. They're doing a lot of things. If you go to any developed cities in the world, you'll see there are a couple of comedy clubs because people need to come and they need to ventilate. আমরা হাসি না, আমরা হাসলে মনে করি ব্যক্তিত্ব চলে গেল। Exactly. Trust me, Solomon Shukhan, I've been being an IBA graduate, being an ex-naval officer, being a so far successful corporate guy. I'm heading a marketing department for an upcoming huge company. I do stand-up comedy. And এটা আমার ব্যক্তিত্ব কোনো অংশে কমায়নি. It helped me in my personal and professional life. আজকে there are a lot of people following me because they love what I say, and I don't say cheap things. I try to say to the point. Moving on, আমি যেটা বলছিলাম যে I started, using Facebook, YouTube and Twitter. And আমরা টুইটার নিয়ে বাংলাদেশে আমরা কাজ করি না, but trust me, the power of hashtag is so much. আমি টুইটারে Sir Richard Branson, British, he's a big businessman, Sir Richard Branson, he's like the most, sought after businessman. He's a big businessman. So আমি ওনাকে টুইট করেছিলাম, ওনাকে জাস্ট লিখেছিলাম, hey, I'm Solomon Shukhan, I'm a nobody from the third world country. I loved your book. He has autobiography. As I said, I normally read a lot of autobiography. So আমি যখন ওটা দিলাম, within couple of hours he replied me. Wow. So I'm a nobody from some country compared to global scenario, and he replied. That's the power of internet. So from 2011 I started and using the power of internet, because I was not just okay, I'm happy, আমার লাইফে চাকরি হয়ে গেছে, ওকে নাইস, আমি এখন জাস্ট খাবো দাবো ঘুরবো আর এসি বা গাড়িতে করে ঘুরবো আর কিছু করবো না। I don't believe in that. So I started doing comedy, and comedy started reaching a lot of people. I started doing shows, এখানে থেকে শুরু করে ইউনিভার্সিটিতে, কলেজে, নানান জায়গায় I started doing that. And Naveed Mahbub helped a lot, and I have these Yamin Khan, then Tahsin M. Khan, then Ashik, there is this new guy. So we do stand-up comedy. আমি আবারও বলছি অডিয়েন্সকে, stand-up comedy is different. It's not something that Miracle or anyone does. বাংলাদেশে যেটা হচ্ছে, that is ভাড়ামি. So অনেকে আমাকে হয়তো কমেন্ট করতে পারেন আপনি বেশি বোঝেন, I'm just following, আমি আমার মতামত দিচ্ছি, আপনি আপনার মতামত অবশ্যই দিবেন, বাট ভাষাটা সংযত রেখে আমাদের মতামত দেওয়া উচিত। আমরা যে একটা মিস করি, আমি পরে বলবো আমাদের ইয়াং অডিয়েন্স। আর ইন্টারনেটে যখন আমরা কোনো কিছু লেখি বা পোস্ট করি, এটা কিন্তু কখনো হারায় না। Remember, once you put something in internet, it always remains.
somebody will keep it somewhere, some server, it will always remain. So আজ থেকে 5 বছর পরেও আপনার এমপ্লয়ার বা পটেনশিয়াল কেউ একজন কিন্তু খুঁজে বের করতে পারবে 5 বছর আগে আপনি এই ধরনের অকথ্য ভাষা বা অন্য কিছু ইউজ করেছেন। এই জন্য হোয়াট এভার আই পুট ইন ইন্টারনেট, আই এম ভেরি অটো সেন্সর, সেলফ সেন্সর একটা বসাতে হবে। সো মুভিং অন, I started doing 2012-13-14 I started doing stand-up comedy, different shows, and then I found out যে কমেডি করে করে লোকজন যখন আমাকে একটু চেনা শুরু করেছে, they love it, the way I say things, I wanted to take it to the next level because I'm a traveler. আমার অডিয়েন্স অনেকে ভাবতে পারে ওনার গল্পে এত চেঞ্জ কেন, এতবার চেঞ্জ করে কেন লোকটা। আমি কিন্তু চেঞ্জ করছি না, I'm just traveling, I'm just taking everything that life has to offer. There are different things. 2002 সালে ইন্টারনেট ছিল না ওইভাবে, সো আমি ইন্টারনেট ওইভাবে ইউজ করি নাই। 2002 সালে সোশ্যাল নেটওয়ার্কিং ছিল না, করি নাই, এখন আছে। আজ থেকে 3 বছর পরে আসবে ভার্চুয়াল রিয়েলিটি, তারপর আসবে এক্সোস্কেলেটন, তারপর আসবে there are a lot of things will come. I'll embrace that. It doesn't matter if I am 45 or 46. It is new, it has come to serve humanity, so I'll just grab that. So all the opportunities. And the more popular I become, আমার রেসপন্সিবিলিটি এন্ড অপরচুনিটি টু সার্ভ আদার্স ইনক্রিজেস, এটা বেড়ে যায়। সো ওই কথাটা মাথায় থাকতে থাকতে আই ডিসাইডেড, এর মধ্যে আমি বাংলা লিঙ্কে জব করে যাচ্ছিলাম, এর মধ্যে আই ডিসাইডেড টু বিকাম ট্রাই মোটিভেশনাল স্পিচ। It's a new term in Bangladesh. Then again, as you mentioned, or you'll probably, as you mentioned in the beginning of the show, motivational speech is something that's very much important for our country, especially. কেন? Because আমাদের দেশে মানুষের, আমরা একটা খুবই অ্যাভারেজ ইনকাম দেশের লোক, আমাদের প্রচুর প্রবলেমস, ইভেন নর্মাল সভ্যতার যে বেসিক জিনিসগুলো, যে ইভেন বেসিক ট্রান্সপোর্টেশন সিস্টেম নাই বাংলাদেশে। বাংলাদেশে মাটির নিচ দিয়ে ট্রেন চলে না এখন, হুইচ ইজ হাস্যকর। পৃথিবীর অধিকাংশ ইভেন গরিব থেকে গরিবতম দেশে মেট্রো রেল, আন্ডারগ্রাউন্ড অথবা উপর দিয়ে যায়, আমরা একই সারফেসে, মানে আমরা শুধুমাত্র মাটি দিয়ে চালাই। সো আমাদের দেশের লোকজন অনেক প্রবলেম। সো এখানে they need to, somebody needs to tell them, show them what is the real meaning of life, how they can remain positive, because positivity is very important. So এই পজিটিভ থিঙ্কিংটাকে মানুষের মধ্যে ঢোকানোর জন্য I started doing motivational speeches. নিজে থেকে I watched some of the videos, then I started doing motivational speech, ইউনিভার্সিটিগুলোতে গিয়ে করতাম, জাস্ট কাজের ফাঁকে উইকেন্ডে টুস করে করে। সবাই যখন, আমি আবারও বললাম, সবাই যখন যে রিসোর্টে যে মজা করতেছে, আমি আস্তে করে একটা ইউনিভার্সিটিতে গিয়ে 3 ঘন্টা লেকচার দিলাম, এটা করে আসলাম, এই জিনিসগুলো করতাম। আই হ্যাভ অ্যাপিয়ার্ড ইন অলমোস্ট অল দ্য ইউনিভার্সিটিজ, ঢাকায় যেগুলো আছে, আই ওয়েন্ট ইন দেয়ার, এটা করা শুরু করলাম। দেন এগেইন আমি একটা জিনিস শ্রোতাদেরকে বলবো যে আমি এগুলো কেন করতাম। আপনি কি মিয়া এত উদার যে নিজের খেয়ে বোনের মোষ তাড়াচ্ছেন? আমি একটু কথা বলি, না, আমি কখনই নিজের খেয়ে বোনের মোষ তাড়াই না। রিমেম্বার, আই এম এন MBA, I'm a business graduate, and I believe every relationship is transactional. You give something, you gain something. ওই যে আমি ইউনিভার্সিটিগুলোতে গিয়ে ফ্রি ঘুরে ঘুরে মোটিভেশনাল স্পিচ, এটা নিয়ে ওটা নিয়ে, সাবজেক্ট, ব্র্যান্ড মার্কেটিং নিয়ে কথা বলতাম, তার ফলশ্রুতিতে ULab offered me a full time, মানে ওদের ওখানে বিজনেস কমিউনিকেশন লেকচারারশিপ। As a young guy, I don't have a PhD, my CGPA is bad, but the university wanted to have me. So আমি আমার একাডেমিক যে ল্যাকিংস ছিল সেটা আমার বাকি কার্যক্রম দিয়ে ফিল আপ করে আমি 11-12তে I was ULab, University of Liberal Arts এর, I was their adjunct faculty for business communication. Because they found out this dude is good in communication. They forget about his CGPA or something. I want him. So that's what happened. Then couple of days back, last year, ICT Ministry and World Bank invited me to take one of their, the FTFL বলে একটা প্রোগ্রাম আছে, future fast track future leaders. Are you still continuing in ULab? No, I'm not continuing in ULab because I became so busy and other things, and আমার portfolio জবের role change হয়েছে, it became একটু larger, so আমার time দেওয়াটা এখন difficult. So if I cannot give full time, I don't commit. But I did 3 semesters, পুরো 1 বছরের বেশি আমি প্রায় 2 বছর যাবত এখানে কাজ করছি, MSJ এর একটা so radio sectionটা আমি দেখি। Oh really? আমি Imran sir was, Imran sir is still VC. Yeah, he's the VC. He invited me and everything. So this is what I'm trying to say, that আমাদের দেশে সিঙ্গেল ক্যারিয়ারের বাইরে কেউ চিন্তা করে না। উনি ব্যাংকার, সারা জীবন ব্যাংকিং করবে, উনি গান গায়, সারা জীবন গান গাইবে। এখন ব্যাংকার যে দিনের বেলা ব্যাংকিং করে রাতে এসে কাপকেক বানাইতে পারে, ওটা ব্র্যান্ডিং করে যে দিতে পারে, এই কনসেপ্টটা নাই আমাদের দেশে। এখন আমার দেশে নেই বলে যেটা পৃথিবীর আর কোথাও নাই, এটা করা যাবে না, এই ধারণাটা কিন্তু ভুল। আমরা মাল্টিপল ক্যারিয়ার কনসেপ্টে আমরা যাই না, আমরা বুঝি না। এই জন্য আমি বলছি যে উই হ্যাভ টু ওপেন আপ আওয়ার আইস, উই হ্যাভ টু ইন্টারাক্ট উইথ আদার সিভিলাইজেশনস, and the best way to do is very simple. You have Google.
www.google.com, write anything you want to write, go through Wikipedia, you will find everything. Okay. So আমাদের যখন ছেলেমেয়েরা বলে কিভাবে শিখবো, কোত্থেকে শিখবো, আমি তো এটা জানতাম না, এটা হাসি পায় আমার। কাম অন, ইউ হ্যাভ ইন্টারনেট। তোমাকে তো বাংলা ইংলিশ দ্বিতীয় পত্র পড়ার জন্য আমার মতো ওই 2 কিলোমিটার হেঁটে স্যারের বাসায় সকালবেলা যেতে হবে না। গুগলে সার্চ দিলে দেয়ার উইল বি লটস অফ কোর্স আইটেমস রেডি। তুমি পড়বে কি না পড়বে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। সো ডোন্ট ব্লেম। অনেকে মনে করতে পারো যে আমি যেটা বলছিলাম, আপনি মেয়ে এত চেঞ্জ করেন, এত নো, আই এম নট চেঞ্জিং, আই এম জাস্ট ট্রাভেলিং, আই এম জাস্ট এ ট্রাভেলার, আই এম প্রবলি ইবনে বতুতা, আই এম জাস্ট মার্কো পোলো, Okay. আই এম গোয়িং থ্রু মাই লাইফ। আরেকটা বড় সমস্যা আছে, সেটা হচ্ছে যে আপনি যখন পাবলিককে ফ্রি অ্যাডভাইস দিতে যাবেন, ওটা খুব সহজে সেটা নিতে চায় না। অ্যাবসলিউটলি হ্যাঁ, নিতে চায় না। এটা বড় ডিফিকাল্টি হচ্ছে কি, তুমি কে বলার। হ্যাঁ, তুমি কে বলা, তোমার কাছ থেকে কেন শুনবো, এই ব্যাপারটা আছে। আমি ওই সেটে আসছি, আমি জাস্ট গল্পের যে পর্যায়টা ছিলাম, যে 11 সালে সেই ভিডিওটা রিলিজ হওয়ার পর থেকে আই স্টার্টেড গেটিং লট অফ কর্পোরেট শোজ, a lot of people invited me, my Facebook has got thousands and thousands of people following me, so I started talking about not only comedy stuff, also serious stuff. For example, 2012 সালে অনন্ত জলিলকে নিয়ে সবাই হাসাহাসি করছিল। আমি আপনার কিছু ভিডিও দেখেছি, রিয়েলি ইমপ্রেসিভ। I took the আমার ফোনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমি 3.5 না 4 মিনিট একটা ভিডিও রিলিজ করেছিলাম। অনন্ত এবং বর্ষা, both of them, I never met them, both of them send me message, thank you. এবং তার 3 বছর পরে কিন্তু গ্রামীণ ফোনের মতো কোম্পানি ওকে দিয়ে অ্যাড বানিয়েছে। সো এই আন্ডারস্ট্যান্ডিংটা খুব জরুরি। আমি সবাইকে বলছি, ফলাফল হয়ে যাওয়ার পরে কাউকে কংগ্রেচুলেট করতে আসা আর তার টাফ টাইমে তার পাশে থাকাটা খুব জরুরি, খুবই জরুরি। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ হ্যাপেনিং। সবাই মজা নেয়ার জন্য মজা করছিল, কেউ এর ভেতরের ব্যাপারটা দেখছিল না। ওই ভদ্রলোক আজকে চেঞ্জ করেছে বলেই আমি খোঁজটা সার্চ বা যাই বলি না কেন, যার কারণে কিন্তু আজকে যে চেঞ্জেস, এডিশনাল মানি ইজ কামিং ইনটু দিস ইন্ডাস্ট্রি। সো আই ডিড দ্যাট ভিডিও এন্ড দেন দিস ইজ কল্ড ভিডিও ব্লগিং। আই স্টার্টেড ভিডিও ব্লগ, নট অনলি যেহেতু কমেডির মাধ্যমে একটা জায়গায় পৌঁছেছি, সেখান থেকে আই ওয়ান্টেড টু ইউজ দ্যাট। আই স্টার্টেড টকিং অ্যাবাউট ডিফারেন্ট সাবজেক্টস। মাই অবজেক্টিভ ইজ ভেরি সিম্পল, I just want to bring the change in the thought process of young Bangladeshis, because আমাদের সামনে আইডল খুব কম। এক্স্যাক্টলি। আমরা টিভিতে দেখি আমাদের পলিটিক্যাল লিডাররা একজন একজনকে গালাগালি করছে, অকথ্য ভাষায় কথা বলছে, এটা আবার টিভিতে ব্রডকাস্ট হচ্ছে, এবং বাংলাদেশের মানুষ এটা পছন্দ করে। হাস্যকর হলেও তারা দেখছে কারণ তারা পছন্দ করে, দে লাভ দিস। সো এবং এটা যে মানে খারাপ জিনিস পছন্দ করতেছে বুঝতেছে না খারাপ, কারণ আমরা অনেক কিছু খাই না, এটা খারাপ। স্মোক করতেছে, খারাপ জেনেও স্মোক করতেছে, আরে ব্যাপার না, কিছু হবে না, খাই। সো ওই কনসেপ্ট থেকে কিন্তু আমরা এগুলো দেখে যাচ্ছি, আইডল নাই যে ফলো করা যায়। এন্ড দেন উই ডোন্ট হ্যাভ রিয়েল সেলিব্রিটিজ, যেটা হলিউডে আছে বা বলিউডে আছে বা পৃথিবীর ইউরোপে আছে। উই ডোন্ট হ্যাভ সেলিব্রিটিজ যাদেরকে ফলো করবে ছেলে পেলে, হাউ টু টক, হাউ টু ড্রেস, হাউ টু ডু দ্যাট, একটা জিনিস কিভাবে কথা বলা উচিত। উই ডোন্ট হ্যাভ দোজ থিংস বিকজ ভেরি chaotic society we are going through a very chaotic time. So I wanted to give them an idea. If you are talking about some subject, এভাবে বলো, বি লজিক্যাল, অফেন্সিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করো না, বা এই সাবজেক্টটা নিয়ে তোমার কথা বলা উচিত। যেমন আমার একটা ভিডিও আছে, সেখানে আমি বলেছিলাম আমরা ভুল শিরোনামে আসক্ত। আমরা আসলে জানি না কোনগুলো শিরোনাম হওয়া উচিত, কে কি করেছে, কোন এমপি সাহেব, কোন মন্ত্রী সাহেব কোথায় গিয়ে কি উদ্বোধন করেছে, ওটা আমার জানার আসলে দরকার নেই। ওটা হেডলাইন হওয়ার দরকার নেই। হেডলাইন হওয়ার দরকার হচ্ছে উদ্বোধনের 1 বছর পর ওটার অবস্থা কি, ওইটা আবার 10 নম্বর পাতায় চলে যায়। সো আই হ্যাভ those kind of things. I'm trying to make video blogs about subjects which are actually necessary. Then again, I'm the same guy. ওই যে ট্রাভেল গল্প বলে আসছি গত 2 ঘন্টা ধরে, আমি যে গল্পটা বলছি শ্রোতারা, I'm the same person. লাইফের এক একটা স্টেজে, আমি মধ্য 30-এ আছি, এক একটা স্টেজে এক এক রকম পাগলামি করতে হয়, এক এক রকম ক্রেজিনেস করতে হয়, এক এক রকম সুবিধা থাকে, অপরচুনিটিস থাকে, এক এক রকম ভাবে পৃথিবীকে, সোসাইটিকে দেয়ার অপশনস থাকে। সো আমার 35-36, আমার মাথায় এখন অনেক আইডিয়াস, অনেক জিনিস আছে, আমি সেগুলো দেওয়ার চেষ্টা করছি। 45 বছর বয়সে হয়তো আমি আরো অর্থবান হব, এবং আমার তখন আমি ওভাবে হয়তো চ্যারিটির সাথে আরো ইনভলভ হব। এক্স্যাক্টলি। এবং রাইট নাও সুলাইমান সুখনের খুব সুন্দর একটা গাড়ি আছে, বাইকও আছে, সুন্দর একটা সংসার আছে, ছোট্ট একটা মেয়ে আছে। I have it out. He earns lot of money. You can imagine. ঠিক আছে, আজকে ধরে রেখে দিব, চিন্তা ভাবনা করছি। এবং হি ইজ রিয়েলি হ্যাপি ম্যান। সবচেয়ে বড় কথা হচ্ছে, একজন মানুষ তখনই সুখী, আপনি আইডেন্টিফাই করতে পারবেন যখন সে অন্য কাউকে সুখী করার চেষ্টা করছে। সো সেই জায়গাটা থেকে হি ইজ রিয়েলি হ্যাপি ম্যান। আমি অনেকদিন যাবত তার ফেসবুকে তাকে ফলো করছিলাম, ইভেন আমি তার ফ্রেন্ড রিকোয়েস্টে নাই, কারণ রিকোয়েস্ট পাঠানো যায় না। একবার ট্রাই
করলাম, সে পারলো না, সে আমার সাথে ট্রাই করলো, সেও পারলো না। হ্যাঁ, কিন্তু এটা তো পারা যায় না। তো মাঝখান থেকে যেটা হলো, আমাদের মধ্যে কমিউনিকেশন হলো, অনেকবার ট্রাই করার পরে সুলাইমান সুখানকে পাওয়া গেল আজকের হ্যালো ইট 920-তে। এন্ড আমরা মনে করি যে এটা আমাদের জন্য অনেক বড় একটা চান্স। সুলাইমান সুখানের যারা ফেসবুকে থাকতে চান, যারা ওনাকে সাবস্ক্রাইব করতে চান, তারা একটা দিক থেকে লাভবান হবেন, আমি আমার জায়গা থেকে গ্যারান্টি দিতে পারি। সেটা হচ্ছে মোটিভেশনের জায়গাতে। আমাদের জীবনে যখন ডার্ক টাইম গুলো চলে আসে, তখন একটা জিনিসই আমাদের জীবনে দরকার হয়, সেটা হচ্ছে কেউ একজন আমাদেরকে খুব শক্ত করে বলুক তুমি এটা ওভারকাম করতে পারবে। ব্যাস, ওই বিলিফটা নিলেই আর কিছু লাগে না। তো সুলাইমান সুখান সেই দায়িত্বটা পালন করে যাচ্ছে, এবং আই রিয়েলি কংগ্রাচুলেট হিম। বাংলাদেশে একমাত্র আমাদের এডুকেশন সিস্টেমের টিচার, বেশ কিছু টিচার ছাড়া আমাদের হয়তো স্কুল জীবনে তাদেরকে পাই কিংবা কলেজ জীবনে পাই, আমাদের পরবর্তী যে সামাজিক জীবন বা রাষ্ট্রীয় জীবন বা চাকরি জীবন, এই জায়গাগুলোতে আমরা কিন্তু ওই রকম বসও পাই না, ওরকম বন্ধুও পাওয়া যায় না। কিন্তু সুলাইমান সুখান নিজের খেয়ে ওই ফেসবুকে কিছুটা টাইম ব্যয় করে, ভিডিও ব্লগিং করে এবং ভালো কিছু কাজ করছে কমিউনিটির জন্য। অন্তত 10 জন ছেলেও যদি উপকৃত হয়, আমি মনে করবো এটা সুলাইমান সুখান অসাধারণ একটা কাজ করছে। সেই জায়গা থেকেই সুলাইমান সুখান আজকের হ্যালো ইট 920-তে। থ্যাংক ইউ। আমি জাস্ট বলি যে একটু আগে আপনি বলছিলেন যে রাষ্ট্রীয় বা সামাজিক জীবনে আপনি হিস্ট্রি দেখবেন যে somebody has to say things properly. রাইট। যেমন আমি খুব ফানি উদাহরণ দিচ্ছি, যে অনন্ত জলির উদাহরণ দিলাম। somebody needed to say that. তারপরে আমাদের কিছু সাইবার হ্যারাসমেন্ট হচ্ছিল মেয়েদের, I uploaded a video on that, ক্লিনলি বলেছিলাম। Then it triggered a lot of reaction. Then সাকিব আমাদের ক্রিকেটার, ওকে নিয়ে সবাই হাসাহাসি তামাশা করা শুরু করেছিল, একবার ওনাকে এই করেছে, দেন ওনাকে অ্যারোগেন্ট। I put up a video that I'm not arrogant, he's not arrogant, I spend time with him, আমি জানি। Then Sakib called me up, we are connected, we are friends, he's a junior friend and everything, but ও তখন বলছে ভাইয়া I loved it, তোমার এই কথাটা আমার ভালো লাগছে, আমার মোটিভেট করছে, I loved it, somebody said that clearly, তুমি ক্লিয়ারলি বলতে পারো, তুমি বলছো গুছায়, that worked. কিছুদিন আগে Navjot Singh Sidhu, this gentleman said some very offensive thing about my country. Then I replied in English. And that got viral. That got viral. I received comments from India. A lot of people saying to me, you said the right thing, Sidhu, we are sorry on behalf of Sidhu. So why I'm saying that, যে আমি আবারও নিজের সাথে কথা বলেছি এই স্টেজে এসে লাইফের কথা বলে দেখেছি, সোলাইমান তোমাকে তো আল্লাহ পাক অনেক কিছু দিছে, তুমি আইবে টাইবে করে চাকরি টাকরি করে অনেক ভালো হয়ে গেছো, এখন কিছু লারেলাপ্পা। I said, no, I don't want to be. I was talking to myself. No, I don't want to be Larelappa. তাহলে কি করবা? I tried something new called stand-up comedy. Oh, stand-up comedy করে তোমার কি হয়েছে? A lot of people came to know me. অনেকে আমার ফেসবুকে আসছে। তো এখন কি করবা? ফেসবুকে সেলিব্রিটি মারবা, খালি সেলফি তুলে আর কিছু করবা না? I said, no, তাহলে তো কিছু একটা করা উচিত। Remember, I am talking to myself. তাহলে কি করা উচিত? তুমি ভালো করে গুছায় কথা বলতে পারো, মজা করে কথা বলতে পারো, একটা সাবজেক্ট পিক করো যেটা সোশ্যালি ইম্পর্টেন্ট, সেই সাবজেক্টগুলো নিয়ে কথা বলো। Then I started doing that. সো এরপরে কিন্তু আমি প্রতিদিন আবার হয়তো সামনে বসবো নিজের সাথে কথা বলতে, এই এখন তোর কি করা উচিত, অনেকদিন সোলাইমান 40 হয়ে যাচ্ছে বয়স, আচ্ছা এখন কি করা উচিত, আচ্ছা এখন মনে এটা করা উচিত, এটা করা উচিত, এটা করো। যেমন আমার ব্যক্তিগতভাবে প্ল্যান হচ্ছে যে I'm more interested in global এরিনাতে বাংলাদেশকে রিপ্রেজেন্টেশন, of course, because country branding বলে একটা ব্যাপার আছে, I'm more interested in that. সো ওই ব্যাপারটা নিয়ে আমি সামনে কাজ করবো। বাট বর্তমানে যেটা হচ্ছে যে এই ভিডিও ব্লগিং, স্ট্যান্ড আপ কমেডি, মোটিভেশনাল স্পিচ, ফ্যাকাল্টি অফ ডিফারেন্ট ইউনিভার্সিটিজ, গেস্ট লেকচারার, সেমিনার্স, ব্র্যান্ড মার্কেটিং, এগুলো নিয়ে কাজ করতে করার ফাঁকে আই ফাউন্ড আউট দ্য বেস্ট, আমার কর্পোরেট লাইফের বেস্ট অপরচুনিটি। Currently, I'm working with Elite Technologies, which is an upcoming handheld. আমরা স্মার্টফোন নিয়ে কাজ করছি, সামনের ব্র্যান্ড আগামী মাসে আপনারা দেখতে পাবেন। ইনশাআল্লাহ এলিটের সাথে আমাদেরও কাজ করার হয়তো সুযোগ হবে ইনশাআল্লাহ। তো this is a story of your life, আমরা বলতে পারি, আমরা একটা দাঁড়িয়ে দিতে পারি আজকে 920-তে। Still today, this is the thing. সেই শুরু করে সেই ছেলেটা আজকে হেড অফ মার্কেটিং অফ এ কোম্পানি which is operating in a big scale, and I'm doing my bit. I'm happy. Do you have any choice for song? আমরা এখন একটা গান বাজাবো। সাধারণত আমি কাউকে কোনো অফার করি না হ্যালো ইট 920-তে। আজকে আমরা 155তম পর্ব পার করছি, এন্ড আমি কখনোই কাউকে অফার করি না, বাট আই এম অফারিং ইউ। আপনার যদি কোনো একটা পছন্দের গান আপনি শুনতে চান, সেটা আমি এখন বাজাবো। Well, I love AC/DC. That's my favorite band. I love these guys. ওদের যে টোন and everything, it goes with me. যখনই মন খারাপ, I listen to them. Any song would do from them. Highway to Hell থেকে শুরু করে, TNT থেকে শুরু করে, It's a Long Way to the Top. Anything that you can prefer. Okay, It's a Long Way to the Top, এটাই আছে। আমার মনে হয় এটা আপনার লাইফের সাথে একদম মিলে যাবে। So let's play the music, এবং এই গানটির পর আমরা আবারও ফিরে আসছি, এবং নিশ্চয়ই সুলাইমান সুখান থাকবে, তার কিছু কমপ্লিমেন্টারি কথাও থাকবে। আশা করছি আমাদের সাথে থাকবেন। চলে আসুন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। কি বলার আছে আমাদের এই যে যারা ফেসবুকে ছিলেন এতক্ষণ ধরে, আমাদের মিলিয়ন লিসনার যারা আছে,
পুরো সপ্তাহ জুড়ে আপনার ফেসবুকে ছিল, আমরা কানেক্টেড ছিলাম, স্টিল সারা সপ্তাহ ব্যাপী তারা আপনার সঙ্গে থাকবে। আজকে অনেকই ফলোয়ার হয়ে গেছে আপনার। এখানে একটু জাস্ট ইন্টারাপ্ট করছি, ফেসবুকে সোলাইমান সুখন এক সপ্তাহ আগে একটা প্রচারণা চালিয়েছিল। কি বলবো, এটা আসলে 17 মিনিটস এর মধ্যে যেই সব রিপ্লাই আমরা দেখেছি, উনি আসলে এই অনুষ্ঠানটা সম্পর্কে একটু জানতে চাচ্ছিল পিপলদের কাছ থেকে, যে এখানে সে আসতে চায়। সো প্রোগ্রামটা আসলে কি, কেমন লাগছে তোমাদের কাছে? তো ওইখানে যারা কমেন্টস করেছেন, বিশেষ করে তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। কেউ ভালো লিখেছেন, কেউ মন্দ লিখেছেন, দ্যাট ডাজন্ট ম্যাটার টু দিস প্রোগ্রাম। কিন্তু সবাই এটা শোনেন বা এটা রিপ্লাই গুলো দিয়েছেন, দ্যাটস রিয়েলি অ্যামেজিং টু মি, যে পিপল আর কানেক্টেড উইথ দিস কাইন্ড অফ প্রোগ্রাম। এবং যেখানে সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষজন এখানে আসেন, একেবারে লোয়ার ক্লাস পিপল আমরা যদি বলি সেই ইকোনমিক্স এর ভাষায়, সেখান থেকে শুরু করে আপার ক্লাস, মিডল ক্লাস কিংবা ক্লাসলেস, যেটাই বলি না কেন, সব শ্রেণীর মানুষের জীবনের গল্পের প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে সোলাইমান সুখনের মতো মানুষ আছেন, বা যাদের কথা উনি বলেছেন টাফার, তাদের মতো মানুষ, সব ধরনের মানুষ এখানে আসেন। এবং কিছু কিছু গল্প যেগুলো আসলে আমাদের সোসাইটিকে অনেক বেশি হিডেন জায়গা থেকে রিফ্লেক্ট করে, সেই গল্পগুলো এখানে তুলে আনার গল্প। তো যারা এখানে এক সপ্তাহ ধরে এই জায়গাতে কানেক্টেড ছিলেন এবং আছেন, তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই, বিশেষ করে সোলাইমান সুখনের আইডিতে। হ্যাঁ, এবং তাদেরকে আমরা স্পেশালি থ্যাঙ্কস জানাতে চাই। আপনি বোধহয় একটা সার্ভে করেছিলেন, রাইট? আপনি আমাকে যখন সপ্তাহখানেক আগে যখন জানালেন, তখন আই ওয়াজ নট অ্যাওয়্যার অ্যাবাউট দ্য প্রোগ্রাম, সো আই পুট সামথিং আপ ইন ফেসবুক এন্ড আই গট রিয়েলি গ্রেট রেসপন্স। ওখান থেকে আমার উৎসাহটা, যার কারণে আজকে রাতে এই গল্পটা হচ্ছে। দ্যাটস রিয়েলি নাইস টু আস। এবং আজকে অনেকই ফলোয়ার হয়ে গেছে আপনার, কি বলার আছে তাদেরকে? ধন্যবাদ এতক্ষণ ধরে শোনার জন্য, এত রাত পর্যন্ত। ওয়ান লেসন, whatever is your family background, whatever is your educational background, whichever city you are from, rich, poor, disabled, challenged physically, whatever, please remember, প্রকৃতি অনেক যত্ন নিয়ে একটা হিউম্যান বিং বানানো ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। জাপানিজ, জার্মান, ওরা চেষ্টা করে একটা রোবট ঠিক মতো বানাতে পারে না। একটা রোবট ওই চায়ের ট্রে নিয়ে 2 ফিট যেতে গিয়ে 3 বার পড়ে যায়। এত যে আমরা বলি 21st সেঞ্চুরি, তো সেই জায়গায় একটা হিউম্যান বিং তৈরি করার জন্য নেচার, সৃষ্টিকর্তা হ্যাজ গিভেন আ লট অফ টাইম। সো প্লিজ রিমেম্বার, উই আর অলরেডি গিফটেড যে আমরা হাঁটতে পারতেছি, and we rule the world and everything as human being. So always think about others and never, কখনো প্রাউড, অহংকারী, এই একটা জিনিস থেকে অ্যাভয়েড করতে হবে। Just never be অহংকারী. Always remain down to earth. Never forget where you came from. And don't hate anyone just because he's rich or he's poor, he's beautiful, he's ugly. Don't hate anyone. No proud game or no hating game. You will be very cool inside. Thanda lagbe, relaxed thakbe. Thank you so much, everybody.